আমার স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এখানে এখন আসলে সন্ধ্যা। তো সবাইকে শুভ সন্ধ্যা বা শুভরাত্রি, যেটাই হোক আর কি, যার যার টাইম জোন অনুযায়ী। তো সবাইকে এআইএমএল প্রফেশনাল কমিউনিটিতে আসলে স্বাগতম। আমাদের আজকের ওয়ার্কশপের টপিক হচ্ছে দ্য রিসার্চ লাইফ সাইকেল ফ্রম আইডিয়া টু পেপার। বেসিক্যালি আমি আজকের ওয়ার্কশপটাকে এমন ভাবে সাজিয়েছি যেন মানে মোটামুটি বিগিনার থেকে যারা মিড লেভেলে রিসার্চে জানিতে আছেন তারা একটা রিসার্চ পেপারকে আসলে কাজ থেকে শুরু করে কিভাবে ফাইনাল পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা ওভারভিউ দেওয়ার আমি আসলে চেষ্টা করব। তো প্রথমে শর্টকাট একটু আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে মানসুরা নাজনীন। আমি বর্তমানে কাতার ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। আর এর পাশাপাশি আমি হচ্ছে আমার মাস্টার্স করছি, মাস্টার্স বেসড অন রিসার্চ অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কাবিংস্তান মালয়েশিয়াতে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ। আমার রিসার্চ টপিক হচ্ছে কম্পিউটার ভিশন। আর আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি রুয়েট থেকে। আর রুয়েটে আমার রিসার্চ টপিক ছিল হচ্ছে ভিডিও কম্প্রেশন। বাট বেসিক্যালি বর্তমানে আমি কম্পিউটার ভিশন ইন মেডিকেল ইমেজ ডোমেনে কাজ করি। এটাই মোটামুটি শর্টকাট আমার পরিচয় আর কি। আর এটা হচ্ছে আজকের সেশনের আউটকাম। আমি চেষ্টা করব এই প্রত্যেকটা টপিককে বা এই প্রত্যেকটা আউটকামকে আর কি কনভে করার। এমন না যে আমি খুব ইনডেপথে হয়তো বা কমপ্লিট করতে পারবো, যেহেতু আমাদের 1 ঘন্টার এক একটা টাইমে আসলে এত কিছু খুব ইনডেপথে বোঝানো সম্ভব না, বাট আমি চেষ্টা করবো একটা ওভারভিউ দেওয়ার। আর আপনাদের কারো যদি প্রশ্ন থাকে আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করতে পারেন। আমি সেশনের শুরুতে মানে মাঝে ট্রাই করব কোশ্চিন নেওয়ার, আর অবশ্যই লাস্টে কোশ্চিন অ্যান্সার ফ্লোর ওপেন থাকবে। তো প্রথমেই আমাদের যে জিনিসটা আসে যে আমরা যারা রিসার্চ শুরু করতে চাই, একদম অ্যাবসলিউট বিগিনার, আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে অ্যাবসলিউট বিগিনারদের জন্য। তো তাদের জন্য আসলে রিসার্চ শুরু করার আগে কি কি আসলে জানা উচিত। তো কি কি জানা দরকার, কি কি জানা উচিত, এটার জন্য আসলে অনেকটা টাইপের রিকোয়ারমেন্ট থাকে, বাট আমি খুব বেসিক কয়েকটা জিনিস বলবো। সেটা হচ্ছে রিসার্চ শুরুর আগে আসলে পাইথনের একটা ফাউন্ডেশন বা বেসিক জ্ঞান, যেরকম হচ্ছে পাইথনের কোড গুলো কিভাবে কাজ করে, সিনট্যাক্স, ফাংশন, ডাটা টাইপ, বিভিন্ন লাইব্রেরি যেরকম নামপাই, পান্ডা, ম্যাটপ্লটলিব, এগুলো কিভাবে ইউজ করতে হয়। আর যেহেতু আমরা রিসার্চের জন্য আসছি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং মডেল গুলোর জন্য আসলে সাইকিট লার্ন, পাইটর্চ অথবা কেরাস, এই জিনিসগুলো আসলে জানা থাকলে ভালো হয়। এখন পাইথন তো আসলে অনেক বড় একটা জিনিস, অনেক ফাস্ট একটা জিনিস। প্রতি 2-3 মাস পর পরই পাইথনের নতুন নতুন ভার্সন আসে, নতুন নতুন ভার্সন অনেক কিছু আপডেটেড হয়। তো এমন না যে আপনাকে পাইথনে ইন ডেপথ সবকিছু জানতে হবে, বাট ওভারঅল আপনার একটা বিগিনার লেভেলের আইডিয়া পাইথনে থাকা উচিত, যেন কোনো একটা কোড দেখলে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন ওই কোডটাতে কি কাজ হয়েছে। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স আর লিনিয়ার অ্যালজেব্রা, যেটা থার্ড রিকোয়ারমেন্ট আমি দিছি, এই দুইটা আসলে খুব একে অপরের পরিপূরক। তো এখানে যারা আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বা কম্পিউটার সায়েন্সে বর্তমানে পড়ছেন, তারা সিলেবাস দেখলে আপনারা অনেকে বুঝতে পারবেন যে আমাদের সবারই সিলেবাসে আসলে স্ট্যাটিস্টিক্স এবং লিনিয়ার অ্যালজেব্রার এই কোর্সগুলো আলাদা আলাদা ভাবে থাকে। তো আমরা যখন কোর্সগুলো পড়ি, মানে আমি নিজে যখন কোর্সগুলো পড়েছি, তখন যেটা হয়েছে যে এই কোর্সগুলো আসলে ফিউচারে কোথায় কাজে লাগবে এটা খুব একটা বুঝতে পারি নাই। বাট এখন যখন মেশিন লার্নিং এর কাজগুলো করতে যাই, তখন আসলে বুঝতে পারি যে আমাদের মডেল গুলোর আসলে বেসিক ফাউন্ডেশন বা আমাদের কি বলবো, মানে আমরা ভাবি যে সিএসসি টা আসলে শুধু সিএসসি রিলেটেড, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সিএসসির ব্যাকগ্রাউন্ড স্টোরি হচ্ছে ম্যাথ। আর ম্যাথের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং লিনিয়ার অ্যালজেব্রা। তো এই দুটার আসলে আপনাদের খুব ইনডেপথ নলেজ থাকতে হবে এমন না, এটা আমি বারবারই বলবো, এই পুরো সেশন জুড়ে আমি এটা বলবো যে কোনো কিছুরই আপনাদের ইনডেপথ নলেজ এখনই দরকার নাই, যারা বিশেষ করে শুরু করবেন তাদের জন্য। আপনাদের বেসিক আইডিয়া নিয়ে কাজ শুরু করতে হবে, পরে কাজের সাথে সাথে শিখতে থাকতে হবে। তো স্ট্যাটিস্টিক্স এর জন্য আমাদের ডাটা টাইপ গুলো কিভাবে কাজ করে, বিভিন্ন ডাটা টাইপে আমরা মিন, মিডিয়ান, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো কিভাবে বের করব, ডিস্ট্রিবিউশন গুলো আসলে কিভাবে দেখা উচিত, পপুলেশন কি, এই জিনিসগুলোর বেসিক ধারণা থাকলে ভালো হয়। আর লিনিয়ার অ্যালজেব্রাতে অবশ্যই ভেক্টর ম্যাট্রিক্স, আইগেন ভ্যালু, তারপরে হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, আইসিএ, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, অ্যাটেনশন কিভাবে কাজ করে, এই জিনিসগুলো জানলে আসলে ভালো হয়। এমনিতেও আপনি যে কোনো একদম বেসিক লেভেলের মেশিন লার্নিং মডেল, ডিসিশন ট্রি বা এসভিএম, এগুলো যখন আপনি পড়তে যাবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে, ভেক্টর ম্যাট্রিক্স, এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে যদি আপনি যে কোনো মডেলের ইনডেপথে পড়তে চান। এরপরে আমাদের ফোর্থ রিকোয়ারমেন্ট আসে হচ্ছে অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচার। তো অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচারে আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস শেখা দরকার। তারপরে অ্যারে, লিস্ট, ডিকশনারি, কিউ, এই জিনিসগুলো সম্পর্কে
মানে ধারণা থাকতে হবে, তারপরে কোন জায়গায় আসলে অপটিমাইজেশনটা দরকার। এখানে আমি নিচে যে ব্যাপারগুলো লিখেছি বা যে এক্সাম্পল গুলো দিয়েছি, এগুলো আসলে শুধু এক্সাম্পল, এরকম আরো অনেক বেসিক বা বিগিনার লেভেলের জিনিস আছে যেগুলো জানা থাকতে হবে। আর লাস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ডোমেন নলেজ। এখন ডোমেন নলেজটা কি? ডোমেন নলেজটা হচ্ছে আপনি যে ফিল্ডে কাজ করবেন, যেরকম আপনি যদি ধরে নেন আপনি এনএলপি তে কাজ করবেন, আপনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে কাজ করবেন, তো এই মডেল মানে এই যে ফিল্ডটা আছে এই ফিল্ডটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে এই ফিল্ডটা কিভাবে কাজ করে, রিয়াল ওয়ার্ল্ডে কোন কোন জায়গায় এই ফিল্ডের অ্যাপ্লিকেশন হয়, বা আপনি এই ফিল্ডের কোন পার্টে কাজ করবেন। আরো সহজ ভাবে যদি উদাহরণ দিই, যেরকম কম্পিউটার ভিশনে আপনি মনে করেন হচ্ছে, আমি যেহেতু কম্পিউটার ভিশন কাজ করি মেডিকেল ইমেজ ডোমেনে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল ইমেজে আমার কাজের সাথে বায়োলজি রিলেটেড অনেক কিছু চলে আসে, যেরকম ক্যান্সার বায়োমার্কার প্রেডিকশন বা হচ্ছে ব্রেন টিউমার, এই ধরনের ব্যাপারগুলোতে বায়োলজি রিলেটেড অনেক কিছু থাকে। তো আমি যেহেতু সিএসসি তে পড়েছি বা আমি কোডিং রিলেটেড কাজ করছি, তার মানে এই না যে আমার হচ্ছে ওই বায়োলজি রিলেটেড যে জ্ঞানগুলো ওইটা আমার না থাকলেও চলবে, এমন না যে আমাকে ইনডেপথ জ্ঞান থাকতে হবে, বাট আমি চেষ্টা করি একটা ওভারঅল ধারণা থাকার, একটা মেডিকেল ইমেজের যে কোনো একটা ছবি দেখে আমি যেন বুঝতে পারি ওই ছবিটা কি বায়োলজিক্যাল ইনফরমেশন প্রোভাইড করছে। কারণ রিসার্চের ব্যাপারটা এইভাবে কাজ করে যে আপনি নিজে যখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার মানে ডাটা সেট আমাকে এই ইনফরমেশন প্রোভাইড করছে, আপনি তখন ওই ইনফরমেশনটা মডেলকে বুঝাইতে পারবেন। মানে মডেল হচ্ছে একটা ছোট বাচ্চার মতো যাদেরকে আসলে ধরে ধরে শিখাইতে হয়। এটা হচ্ছে আমার ব্যাক ইন রুয়েট আমাদের এক স্যার বলতেন যে মডেল হচ্ছে একটা ছোট বাচ্চার মতো যাকে ধরে ধরে শিখাইতে হবে। তো আমি যদি নিজে আমার ডোমেনটা সম্পর্কে না জানি তাহলে আমি আসলে মডেলকে শিখাইতে পারবো না। দ্যাটস ওয়াই ডোমেন নলেজটা থাকতে হবে। এখন এখানে আমি আসলে কিছু ইউটিউব চ্যানেল বা কিছু ওয়েবসাইটের নাম দিয়েছি, যেরকম হচ্ছে প্রোগ্রামিং উইথ মশ। এখানে আসলে শুধুমাত্র পাইথন নিয়ে না, এখানে অনেক কিছু নেই। যারা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, অ্যাপ ডেভেলপমেন্ট করতে চান, তাদের জন্য এখানে আসলে অনেক ভালো ভালো রিসোর্সেস আছে। এবং এখন তো আসলে চ্যাট জিপিটির যুগ, বাট আমি যখন 2018 রুয়েটে ভর্তি হয়েছিলাম তখন চ্যাট জিপিটি এত ফেমাস ছিল না। তো আমাদের কাছে মানে আমার কাছে শেখার জন্য পার্সোনালি এই চ্যানেলটা অনেক বেশি ফেমাস, মানে ফেভারিট ছিল আর কি। এছাড়া প্রোগ্রামিং আছে, আর স্ট্যাটিস্টিক্স এর জন্য থ্রি ব্লু ওয়ান ব্রাউন, স্ট্যাটকোয়েস্ট, এই চ্যানেলগুলো অনেকটা ফেমাস। এখন শুধু যে এই চ্যানেলগুলোই আপনাকে দেখতে হবে এমন না, এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কয়েকটা রিসোর্সেস দিয়েছি। আমরা আসলে মানে আমাদের চারিদিকে এখন রিসোর্সের কোনো অভাব নাই, এত বেশি রিসোর্সেস আছে যে আমরা আসলে শেখার টাইম পাই না, আমরা একটা থেকে আরেকটা কি বলে প্লে লিস্টে শুধু জাম্প করতে থাকি। তো আমি বলবো যেটাই আপনার পছন্দ, সেটা বাংলাতে হোক, ইংলিশে হোক, হিন্দিতে হোক, কোনো সমস্যা নাই। আপনি আপনার পছন্দের যে কোনো একটা টপিক বা যে কোনো একটা চ্যানেল দেখে আপনি এই জিনিসগুলো হচ্ছে শিখতে পারেন। এখন কথা হচ্ছে এমন, মানে আপনি কি সবকিছু একবারে শিখবেন তারপরে রিসার্চটা শুরু করবেন? আমার পার্সোনাল মতে এটা আসলে কখনোই পসিবল না। কারণ আপনি মনে করেন একটা টপিক শেখা শুরু করবেন, ওই টপিকে আপনি ধরে নেন আপনি প্রো লেভেলে পৌঁছাবেন, তারপরে আপনি কাজ শুরু করবেন, কিন্তু দেখা যাবে আপনি প্রো লেভেলে পৌঁছাতে পৌঁছাতে ওই টপিকের আপডেট চলে আসবে। যেরকম চ্যাট জিপিটির ক্ষেত্রেই আপনি দেখেন, আপনি যদি এলএলএম মডেল নিয়ে কাজ করেন, আপনি চ্যাট জিপিটি 4 ভার্সনে কাজ করতে করতে 5 প্রো এরকম চলে আসবে। তো কখনোই আপনি রিসার্চের কাজে কোনো একটা কিছুতে প্রো হইতে পারবেন না। তো আমার পার্সোনাল ফেভারিট স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি যখন কাজ করব, কাজ করতে করতে আমি শিখবো। লাইক আমার এখন আমি একটা মডেল বোঝার চেষ্টা করছি, আমি হচ্ছে কেএনএন বোঝার চেষ্টা করছি, আমি এসভিএম বোঝার চেষ্টা করছি, আমি মাল্টিলেয়ার পারসেপট্রন বোঝার চেষ্টা করছি। তো এইটার সাথে রিলেটেড যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে, এটার সাথে রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, যে ডাটা স্ট্রাকচার আমার শিখতে হবে, যখন যেটা দরকার আমি জাস্ট ওই পয়েন্টে ওটা শিখে নিব। এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট ওয়ে। তো এই জিনিসগুলো আর কি, মানে এটা ফলো করে যেটা হয়, কাজটা কখনো পজ হয়ে যায় না। কারণ সব একসাথে শিখে এসে তারপরে কাজ শুরু করবো, এটা করলে আসলে কাজ অনেক বেশি লেট হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজটা আর কখনো শুরু করা হয় না। তো এটা গেল মোটামুটি আমাদের হচ্ছে প্রিরিকুইজিট পার্ট। আচ্ছা, আই হোপ যে আমার এখনো শেয়ার আছে। ওকে, অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমার এখানে নেট প্রবলেম হয়, দ্যাটস আই এম জাস্ট চেকিং। আচ্ছা, আমি কি খুব ফাস্টার বলতেছি নাকি ফ্লো ঠিক না না আছে? ঠিকই আছে, সব ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি মাঝে মাঝে ফার্স্টের কথা বলতে, আমি আসলে আগে লেকচারার হিসেবে ছিলাম প্রায় 7 মাস মতো কুষ্টিয়া টাইপের ইউনিভার্সিটিতে। তো ওখানে আমার স্টুডেন্টরা আমাকে বলতো যে আমার একটু স্লো কথা বলা উচিত। তো প্রবলেম হলে জানাবেন, সমস্যা নেই। এরপরে যেটা আসে যে আমাদের একটা পুরো রিসার্চের ওয়ার্কফ্লোটা আসলে কিভাবে কাজ করে, সেই ওয়ার্কফ্লোটা আমি এখানে ডিসক্রাইব করার চেষ্টা করছি, যদিও আমি পরে আরেকটু ডিটেলসে ডিসক্রাইব করবো, বাট ওভারঅল ওয়ার্কফ্লো আমার মতে আসলে ওয়ার্কফ্লোটা এরকম।
এখন এমন না যে রিসার্চের আসলে ফিক্সড একটা কোনো ওয়ার্কফ্লো আছে। আমি যদি এখনো খুব নিউ লেভেলের রিসার্চার, তো আমার ক্ষুদ্র নলেজ থেকে আমার যেটা মনে হয় ওয়ার্কফ্লোটা এভাবেই কাজ করে। তো প্রথমে যদি আসি যে আমরা একটা কোনো রিসার্চে কাজ করতে চাই, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা প্রবলেম ডিফাইন করতে হবে এবং সেটার ফিজিবিলিটিটা দেখতে হবে। লাইক ফার্স্ট অফ অল আমাকে একটা ডোমেন চুজ করতে হবে, আমি কোন ডোমেনে ইন্টারেস্টেড। আমি এনএলপি তে ইন্টারেস্টেড, নাকি আমি কম্পিউটার ভিশনে ইন্টারেস্টেড, নাকি আমি হচ্ছে সিগন্যালে ইন্টারেস্টেড, নাকি আমি এলএলএম এ ইন্টারেস্টেড। এটা আমার নিজেকে ফিক্স করতে হবে কোন টপিকে আমি আসলে প্রথমে কাজ করতে চাই। দেন ওই ডোমেনের কোনো একটা ফিক্সড টপিকে আমাকে, মানে কোন টপিকে আমি কাজ করবো, এটা বের করতে হবে। এখন বের কিভাবে করব? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা যারা বিএসসি লেভেলে বা মাস্টার্স লেভেলে কাজ করি, হয়তো আমাদের সুপারভাইজাররা বলে দেয় যে এই টপিকে কাজ করো, অথবা আমি নিজেই হচ্ছে লিটারেচার সার্চ করে, পেপার সার্চ করে, কিছু পেপার টেপার পড়ে নিজে একটা হচ্ছে আইডিয়া জেনারেট করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এখানে একটা কাজ হতে পারে। তো সুপারভাইজার থাকলে একটু সুবিধা হয়, নিজে বের করা একটু টাফ। আমি নিজেও আসলে চেষ্টা করে অনেক সময় দেখা যায় এ হচ্ছে পারি নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে সুপারভাইজাররা যেটা বলে দেয় সেটা সুবিধা হয়। অথবা আমরা হচ্ছে সিনিয়রদের হেল্প নিতে পারি যে কোন টপিকে এখন কাজ করলে সুবিধা হয়। তো এরকম আমাকে একটা প্রবলেম ডিফাইন করে ওই প্রবলেমের উপরে মানে একটা থিঙ্কিং করতে হবে যে আমি এই ধরনের একটা কাজ করব। লাইক হ্যাঁ ঠিক আছে, আমি হ্যান্ড রিটেন রিকগনিশনের উপরে কাজ করব, বা আমি ক্যান্সার বায়োমার্কার প্রেডিকশনে কাজ করব। তো এই কাজের টপিকটা ফিক্স করার পরে আমাকে এটা দেখতে হবে যে ওইটার আসলে কোনো নোভেলটি আনা পসিবল কিনা, ওই টপিকে কাজ করলে কোনো লাভ হবে কিনা, এটা রিয়েল ওয়ার্ল্ডে এটা কোনো ইম্প্যাক্ট আছে কিনা, এবং এটা রিসোর্সেস অ্যাভেলেবল আছে কিনা, ডাটা সেট অ্যাভেলেবল আছে কিনা, বা যে ধরনের সিপিইউ বা জিপিইউ লাগবে সেটা আমার কাছে অ্যাভেলেবল আছে কিনা, এটা দেখতে হবে। এরপরে আমি টপিক ডিফাইন করার পরে আমাদের মানে প্রথম কাজ হচ্ছে লিটারেচার রিভিউ করা। লিটারেচার রিভিউতে আমাদের আসলে প্রচুর পেপার পড়তে হবে, প্রচুর পেপার পড়তে হবে, এবং ওই পেপার গুলো মানে আমি যে টপিকটা ফিক্স করছি আমার টপিক রিলেটেড, আমার টপিকের সাথে অ্যালাইন্ড আমাকে প্রচুর পেপার পড়তে হবে। এই পেপার গুলো পড়ে পড়ে আমাকে আসলে দেখতে হবে যে এই পেপার গুলোতে কি গ্যাপ আছে, এক্সিস্টিং যে কাজগুলো হয়েছে সেই কাজের মধ্যে কি গ্যাপ আছে, এবং ওই গ্যাপের বেসিসে আমাকে নিজে আমি কি কাজটা করব সেটার একটা আইডিয়া জেনারেট করতে হবে। এমন না যে আপনি যখনই প্রবলেমটা ডিফাইন করছেন তখন যে আইডিয়াটা আপনি ফিক্স করছেন সেই আইডিয়াটা আপনার লিটারেচার পর্যায়ে এসে ফিক্স থাকবে। এমন হতে পারে আপনি প্রবলেম ডিফাইনিং এ যে আইডিয়াটা ফিক্স করছেন সেই আইডিয়াটা অলরেডি কেউ কাজ করে ফেলেছে, কারণ দুনিয়াতে আসলে প্রচুর কাজ হচ্ছে, প্রতিদিন মানুষ অনেক অনেক কাজ করছে। তো আপনি যখন দেখবেন কেউ একজন ওই টপিকে কাজ করে ফেলছে, তখন তো আসলে আপনার পক্ষে আর ওই কাজটা করে কোনো লাভ হবে না। মানে আপনি করতে পারবেন হয়তো, কিন্তু খুব একটা লাভ হওয়ার কথা না, যেহেতু এক্সিস্টিং লিটারেচার অলরেডি আছে। কিন্তু হয়তো লিটারেচারে পড়তে পড়তে আপনি নতুন আরেকটা আইডিয়া পেয়ে গেলেন। এই জন্য আমাদের আসলে লিটারেচার পড়তে হবে আর হচ্ছে গ্যাপটাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে আমাদের নেক্সট পার্ট আসে যে ডাটা এবং এথিক্স। আমরা লিটারেচার পড়েছি, আমরা একটা গ্যাপ ফাইন্ড আউট করেছি এবং মনে হয়েছে ওই গ্যাপটাতে আমরা কাজ করতে পারি। দেন এরপরে আমরা ওই টপিক বা ওই গ্যাপ ওয়াইজ কাজ করার জন্য আমাদেরকে ডাটা বের করতে হবে। এখন ডাটা চুজ করার জন্য অনেক টাইপের রিসোর্সেস আছে, ক্যাগল আছে, আইটিগুলি ডাটা পোর্ট আছে। তো ডাটা সেট আমি অনলাইনে এক্সিস্টিং ডাটা সেট চুজ করতে পারি, স্ট্যান্ডার্ড ডাটা সেট, অথবা আরেকটা কাজ করতে পারি যে আমি ডাটা সেট কালেক্ট করতে পারি। এখন মেডিকেল রিলেটেড ডাটা সেট কালেক্ট করে যেটা সমস্যা হয়, বা আমার ফিল্ডে আমি যে সমস্যা অলওয়েজ ফেস করি, যে ফার্স্ট অফ অল মেডিকেল ফিল্ডের ডাটা অনলাইনে অ্যাভেলেবল একটু কম। আর যদি অনলাইনে অ্যাভেলেবল না থাকে, আমি যদি পার্সোনালি কোনো জায়গা থেকে কালেক্ট করি, তাহলে ওই ডাটাটা আমি আসলে পাবলিশ করতে পারবো কিনা এটার একটা এথিক্যাল কনসিডারেশন থাকে। আর মেডিকেল ডাটাগুলো খুব বেশি সেন্সিটিভ হয়, এটার সাথে হচ্ছে পেশেন্টদের ইনফরমেশন ইনক্লুড থাকে। তো আপনাকে দেখতে হবে আপনি যে ডাটাটা চুজ করছেন ওই ডাটার আসলে অ্যাকচুয়ালি লাইসেন্স আছে কিনা। যদি লাইসেন্স না থাকে তাহলে লাইসেন্স নিতে হবে কিনা। কারণ দেখা গেল আপনি ডাটা কালেক্ট করলেন, আপনি কাজ করে ফেললেন, কিন্তু যখন আপনি জার্নাল সাবমিট করতে যাচ্ছেন তখন জার্নাল আপনার কাছে হচ্ছে লাইসেন্স চাচ্ছে, বা আইআরবি চাচ্ছে, বা পেশেন্টের কনসেন্ট চাচ্ছে, কিন্তু তখন আপনার কাছে ওটা প্রোভাইড করা পসিবল না। তাহলে আসলে পুরো কাজটা করাটাই আসলে বৃথা হয়ে যাবে। তো এই কারণে আপনি যে ডোমেনে কাজ করবেন সেই ডোমেনে যে ডাটা সেটটা ইউজ করছেন, এই ডাটা সেটটা ইউজ করা এথিক্যাল কিনা এটা আপনাকে আগে ফিক্স করতে হবে। এরপরে আপনি যদি ডাটাসেট পেয়ে যান, এরপরে আপনাকে প্ল্যান করতে হবে মানে ডাটাসেট কিভাবে প্রিপ্রসেসিং করবেন, কি কি বেসলাইন মডেল ইউজ করবেন। তারপরে আগেও যেটা বললাম যে আমি যে ডাটাসেটটার উপরে কাজ করব সেটাতে মডেল রান করানোর মতো এনাফ রিসোর্সেস আমার কাছে আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে দেখতে হবে। এরপরে যদি দেখি হ্যাঁ ঠিক আছে আমার কাছে এনাফ রিসোর্সেস আছে, আমি কাজ করতে পারবো, দেন আমাদের ফিফথ স্টেপে যাইতে হবে, সেটা হচ্ছে মডেল বিল্ডিং এন্ড ট্রেনিং। এই কাজটা করা, মডেল বিল্ডিং এন্ড ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের যেটা চেষ্টা করতে হবে, আমরা যে কোডগুলো করব এই কোডগুলো হচ্ছে রিপ্রোডিউসেবল হয় যেন। রিপ্রোডিউসেবল কোড মানে হচ্ছে যে আমি এখন আমার ডাটা সেটের উপর কোড রান করানোর পরে আমাকে যে অ্যাকুরেসি ডিসিশন দিবে, আমি যদি আজ থেকে 1 বছর পরেও যদি সেম ডাটা সেটের উপর ওই কোডটাই রান করাই, অ্যাকুরেসি ডিসিশন সেম থাকবে, কখনোই চেঞ্জ হবে না। কারণ চেঞ্জ হয়ে গেলে আসলে ওইটা জেনারেলাইজড হয় না।
তো কোড যখন আমরা করব এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে 6 স্টেপে যে আসলে এক্সপেরিমেন্ট রান অনেক করা হয় এবং টেস্টিং ভ্যালিডেশন এটা চলতে থাকে। টেস্টিং ভ্যালিডেশন করতে করতে ফাইনাল পর্যায়ে যখন আমরা আমাদের কম্পারেবল বা আমাদের এক্সপেক্টেড যে রেজাল্টটা পাই, এরপরে আমাদের ফাইনাল স্টেপে আসি যে আমাদের পেপার আর লিখতে হবে, এরপরে পাবলিশ করতে হবে। এন্ড পাবলিশ করার ফেজে হয়তো বা আরো বেশ কয়েকবার আমাদেরকে ট্রেনিং বা টেস্টিং করা লাগতে পারে জার্নাল বা কনফারেন্সের রিভিউ অনুযায়ী। তো মোটামুটি এটাই হচ্ছে একটা এন্ড টু এন্ড এআই এমএল রিসার্চ প্রজেক্টের ওয়ার্কফ্লো। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে একটা পেপার আসলে কিভাবে পড়া উচিত, হাউ টু রিড আ পেপার। এখন আমি আমাদের প্রিভিয়াস ওয়ার্ক ফ্লোতে ফার্স্টে যেটা বলছি, টপিক সিলেক্ট করার পরে আমাদের আসলে প্রচুর পেপার পড়তে হবে। এখন পেপার পড়ার আসলে ফিক্সড রুলস আছে। এখন যারা হচ্ছে মানে এখানে অনেকেই হয়তো বা মিড লেভেলে আছেন, যারা রিসার্চ অলরেডি করেছেন, অনেকেরই হয়তো পাবলিশড পেপার আছে, তাদের জন্য পেপার পড়াটা আসলে খুব একটা কঠিন কিছু না। কিন্তু যারা বিগিনার একদম নুব লেভেলে, মানে আমি যদি আমার কথাই বলি, আমি ভার্সিটিতে মেনলি ছিলাম হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামার একদম শুরু থেকে থার্ড ইয়ার পর্যন্ত। বাট সেকেন্ড ইয়ারে মাঝামাঝিতে আর কি করোনা চলে আসে 2020 সালে, এবং আমরা একটা লং টাইম আসলে আটকে থাকি। তো 2020-এর শেষের দিকে অনলাইনে আমাদের একজন টিচার ছিলেন, উনি জাস্ট হচ্ছে, ওনার নাম হচ্ছে শুভম স্যার, উনি এখন ইউএসএ তে পিএইচডি করছেন। তো উনি একটা ওনার নিজের উদ্যোগে একটা অনলাইনের হচ্ছে গ্রুপ খুলেছিলেন, যে যারা যারা রিসার্চ করতে আগ্রহী তারা যেন ওনার সাথে কন্ট্যাক্ট করে, উনি নিজ উদ্যোগে ওখানে ক্লাস নেবেন। তো আমার কিন্তু রিসার্চের কোনো ইচ্ছা ছিল না, কোনো প্ল্যানও ছিল না, জাস্ট করোনার মধ্যে ঘরে বসেছিলাম। সো কিউরিসিটি থেকে আমি ওই গ্রুপে জয়েন করি। অ্যান্ড ওখানে জয়েন করার পরে ফার্স্ট যে প্রবলেম ফেস করি, যে আমি পেপার পড়তে যাই। যেহেতু আমি বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আর রিসার্চ পেপার গুলো আসলে অনেক লং হয়, জার্নাল পেপার গুলো আমি 39 পেজের জার্নাল পেপারও দেখেছি। কনফারেন্স পেপার গুলো তুলনামূলক ছোট হয়, স্টিল দেখা যায় যে আমি ফার্স্ট পেজটা পড়ছি কোনো পেপারে, সেকেন্ড পেজে আসতে আসতে আমি ফার্স্ট পেজে কি লেখা ছিল এটা আমি ভুলে গেছি। তো এই জন্য যে পেপার আসলে কিভাবে পড়া উচিত, এটা আসলে বিগিনারদের জন্য এই প্রসেসটা, যারা অ্যাবসলিউট বিগিনার। আর আমি যে সময়ের কথা বলছি তখন আসলে চ্যাট জিপিটি এতটাও ফেমাস ছিল না, এখন যদিও চ্যাট জিপিটি দিয়ে পেপার পড়াটা অনেক বেশি ইজি হয়ে গেছে। বাট স্টিল পেপার কিভাবে পড়া উচিত এটা আসলে সবার জানা থাকা উচিত, কারণ চ্যাট জিপিটি 100% ইরর ফ্রি না। তো চ্যাট জিপিটি যদি কোনো ভুল আউটপুট দেয়, তখন নিজেই আসলে পেপারটা পড়ে ওটা ক্লারিফাই করতে হবে। তো পেপার পড়ার আসলে অনেকগুলো অ্যাপ্রোচ আছে। আমার পার্সোনাল ফেভারিট অ্যাপ্রোচ হচ্ছে দা 3 পাস অ্যাপ্রোচ। তো এইটা হচ্ছে এস কেশবের লেখা একটা পেপার আছে, পেপার বলতে একটা ডকুমেন্টেশন আছে, দিস ইজ ডকুমেন্টেশন। এখানে খুব ইন ডিটেলে লেখা আছে যে কিভাবে একটা পেপার পড়া উচিত, সেটারই শর্টকাট আমি এখানে বোঝানোর ট্রাই করব। তো 3 পাস অ্যাপ্রোচে যেটা হয়, প্রথমে ফার্স্ট পাসে আমরা কি করি, ফার্স্ট পাসে আমি কখনোই একটা পেপার পুরোপুরি পড়ি না। মানে ধরে নিন আমি গোল স্কলার থেকে একটা পেপার খুঁজে বের করলাম, যে আবার পুরোনো এক্সাম্পলে ফিরে আসি, যে আমি ক্যান্সার বায়োমার্কারের উপরে কাজ করতে চাই। তো ক্যান্সার বায়োমার্কারের উপরে আমি গুগল স্কলার থেকে একটা পেপার বের করলাম। বাট এই পেপারটা একদম ডিরেক্টলি আমার কাজের সাথে অ্যালাইন কিনা সেটা তো আমাকে আগে বুঝতে হবে। অ্যালাইন যদি না হয় তাহলে তো পেপারটা আমার পুরোপুরি দরকার নেই। তো আমি এই অ্যালাইন কিনা এটা বোঝার জন্য আমি প্রথমবার পেপারটা পড়বো, যেটা আমি পেপারে টাইটেল পড়বো, অ্যাবস্ট্রাক্ট পড়বো, ইন্ট্রোডাকশনের কিছু পার্ট পড়বো, যে কি টাইপের কাজ হচ্ছে, যেহেতু ইন্ট্রোডাকশন অনেক বড় হয় পুরোপুরি পড়বো না, জাস্ট প্রথম দিকের পার্ট গুলো, যে পেপারে কাজটা কি হয়েছে এটা বোঝার জন্য। আমি কনক্লুশন পড়বো। এরপরে যেটা করব, যে আমি হচ্ছে প্রত্যেকটা সেকশন এন্ড সাবসেকশনের যে হেডিং গুলো আছে, এই হেডিং গুলো পড়ার চেষ্টা করব। তো প্রথমবার পড়াই আমি জাস্ট এই আপার ভিউটা আসলে পেপারে দেখার চেষ্টা করব। তাহলে যেটা হবে, আমি পেপারে ক্যাটাগরি বলতে পারবো, পেপারে কোন কনটেক্সটে আসলে কাজটা করা হয়েছে সেটা বলতে পারবো, পেপারে কতটা মানে কন্ট্রিবিউট করছে কিভাবে, ক্লারিটি কি, এই জিনিসগুলো হচ্ছে আমি বলতে পারবো। আমি কখনোই ফার্স্ট পাসে পেপারের মানে ইন ডেপথে কোনো কিছু দেখবো না। তো এটার পরে কি হবে, ফার্স্ট পাসে আমি আসলে এটা ডিসাইড করতে পারবো যে পেপারটা আসলে আমি যে ডোমেনে কাজ করতে চাচ্ছি সেটার সাথে অ্যালাইন্ড কিনা, এবং ফার্দার আমার পেপারটা পড়া উচিত কিনা। যদি আমার মনে হয় হ্যাঁ ফার্দার আমার পড়া উচিত, তাহলে আমি সেকেন্ড পাস এন্ড থার্ড পাসে যাবো। আদারওয়াইজ আমি পেপার ওখান থেকে ডিসকার্ড করে দেবো। এটার ক্ষেত্রে যেটা হবে, আমাদের টাইম কিলিং কম হবে। অ্যান্ড পেপার মানে পড়তে না পারার কারণে যে ইন্টারেস্ট যা যে হারিয়ে যায়, মানে আমি যেটা বললাম আমার সময় যেটা হতো, যে আমি ফার্স্ট পেজ পড়ার পরে পেপারের সেকেন্ড পেজে যাইতে যাইতে ফার্স্ট পেজে কি আছে আমি ভুলে যাইতাম, সো আমার ইন্টারেস্ট লুজ হয়ে যায়। তো এটা আসলে আর হবে না। তো আমার যদি ফার্স্ট পাসে আমি দেখি যে হ্যাঁ ঠিক আছে, আমি পেপারটা আমার ডোমেনের সাথে অ্যালাইন, আমি পেপারটা পড়তে পারবো, সো তখন আমি যাব হচ্ছে আমার সেকেন্ড পাসে। সেকেন্ড পাসে কি করতে হবে, সেকেন্ড পাসেও আমি আসলে খুব বেশি ইনডেপথ যাব না, বাট কিছুটা ডিপার নলেজ নাও ট্রাই করবো।
তো ডিপার নলেজ আমি আসলে কিভাবে নিব? সেকেন্ড পাসে আমাদের এগেইন ফার্স্ট ক্লাসে যেগুলো পড়ছি, টাইটেল, আনস্টার, ইন্ট্রোডাকশন, এগুলো তো পড়তে হবে। পাশাপাশি পেপারের আমি ফিগার, টেবিল, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এইগুলো দেখার চেষ্টা করব, যে ফিগারে কি কি প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে, বা ফিগারের হচ্ছে এক্সিস গুলো কি, তারপরে মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে আমাদের যে ভ্যালু গুলো দেওয়া আছে, নিউমেরিক্যাল ভ্যালু গুলো আসলে কিভাবে দেওয়া আছে, এমন না যে আমাকে বুঝতে হবে, বাট আমি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো যে তারা কি ধরনের রেজাল্ট প্রেজেন্ট করছে, কি ধরনের ফিগার দেখাচ্ছে, বা কি ক্লেম করতে চাচ্ছে, বা বিভিন্ন অ্যানোটেশনের যে মার্জিন গুলো, ফিগারের যে টাইটেল গুলো, ফিগার অ্যাকচুয়ালি ক্যাপশন অ্যান্ড টেবিল ক্যাপশন গুলো, এগুলা হচ্ছে দেখার চেষ্টা করবো। এতে যেটা হবে যে আমি মানে পেপারের একটা মেন আইডিয়া বা কি ধরনের এভিডেন্স তারা প্রোভাইড করছে, এইটা আমি সেকেন্ড পাস থেকে বুঝতে পারবো। এরপরে যখন আমি ফার্স্ট পাস এন্ড সেকেন্ড পাস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এরপরে আমি দেখবো পেপারে হচ্ছে থার্ড পাস, এন্ড থার্ড পাস হচ্ছে আমি পেপারে ইনডেপথ পেপারটা পড়বো। তো ইনডেপথ পেপার পড়ার জন্য আমাদের পেপারের ইমপ্লিমেন্টেশন ডিটেল পড়তে হবে, আমাদের মেথড ডিটেলস পড়তে হবে, তারপরে মানে পেপারে কি কি চ্যালেঞ্জ ফেস করছে এই জিনিসগুলো লাইন বাই লাইন দেখতে হবে, তারপরে পেপারে কি কি স্ট্রেংথ আছে, পেপারে কি কি লিমিটেশন আছে, কোনো সাইটেশন মিসিং আছে কিনা, বা ওই টপিকে সেম আরো কি কি পেপার হতে পারে, এই জিনিসগুলো সার্চ করতে হবে। মানে থার্ড পাস হচ্ছে আমার যখন আমার পেপারটা একদম পুরোপুরি আমার ডোমেনের সাথে অ্যালাইন, তখন আমাকে থার্ড পাসে পড়তেই হবে। এন্ড থার্ড পাসে কোনো পেপার পড়া মানে ওই পেপারটাকে বলা যেতে পারে যে আমি আমার পেপারে ওই পেপারটাকে সাইট করব। তো এখান থেকে আমার কয়েকটা কাজ হবে, যে আমি যে কাজটা করব সেই কাজের জন্য একটা লিটারেচার রিভিউ পেপার আমি রেডি করে ফেললাম, এবং আমার ফিউচার কাজের জন্য আমি আইডিয়াও পাইলাম। এখন থার্ড পাসে আমরা আসলে কতগুলো পেপার পড়ি? জেনারেলি আমি যে টপিকে কাজ করব, থার্ড পাসে আসতে আসতে সর্বোচ্চ 20 থেকে 25টা পেপার আমার হাতে থাকে। এর মধ্যে দেখা যায় 15 থেকে 20টা পেপার আমি খুব ইন ডেপথ ডিটেলসে পড়ি। আর আমি যদি 50 বা 60টা পেপার ডাউনলোড করি, ম্যাক্সিমাম পেপারই দেখা যায় ফার্স্ট পাস বা সেকেন্ড পাসে ডিসকার্ড হয়ে যায়। ফার্স্ট পাস বা সেকেন্ড পাসে পর আমার মনে হয় না, এটা আমার ডোমেনের সাথে অ্যালাইন না। এবং থার্ড পাসে যে পেপারগুলো আসে সেই পেপারগুলো আমরা ইন ডেপথে পড়ি। তো এমন না যে 3বার পড়ার পরে আমার আসলে কাজটা কমপ্লিট হয়ে যাবে, এমন হতে পারে যে আমার পরে আবার প্রথম পাস থেকে শুরু করতে হতে পারে। দ্যাটস ওয়াই আমি এখানে পড়তে লিখছি কন্টিনিউ, মানে যতক্ষণ পর্যন্ত আমি পেপারটা বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে আসলে পেপারটা পড়তে থাকতে হবে। কারণ আইডিয়া জেনারেটের জন্য আসলে পেপার পড়ার কোনো বিকল্প না। আইডিয়া জেনারেট থেকে শুরু করে পেপার লেখা থেকে শুরু করে মেথোডোলজি পর্যায়ে কাজ করা, প্রত্যেকটা পর্যায়ে আমাদেরকে আসলে প্রচুর পেপার পড়তে হয়। তো এটা মোটামুটি হচ্ছে পেপার রিড করার একটা খুব ভালো অ্যাপ্রোচ, অন্তত আমার কাছে আমার মানে পছন্দের অ্যাপ্রোচ। বাট আরো অনেক পেপার রিডের আসলে অ্যাপ্রোচ আছে, আপনারা ইউটিউবে খুঁজলে আই থিঙ্ক অনেক অ্যাপ্রোচ পেয়ে যাবেন। এখন নেক্সট টপিক হচ্ছে যে আমরা রিসার্চ পেপার পড়া তো শিখলাম, কিন্তু ডাউনলোড করবো কোথা থেকে আর পেপারগুলো পাবো কিভাবে? এখন পেপার খুঁজে পাওয়ার আসলে অনেক অপশন আছে। গুগল স্কলার আছে, আইট্রিপল এক্সপ্লোর আছে, আর্কাইভ আছে, এশিয়ান ডিজিটাল লাইব্রেরি আছে, রিসার্চ গেট আছে, পাবমেড, মানে অনেক কিছু। বাট প্রবলেম হচ্ছে যে আমরা মানে বিশেষ করে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কাছে সব থেকে বড় প্রবলেম যে পেপারগুলো ডাউনলোড কিভাবে করবো। বেসিক্যালি আমি যখন রুয়েটে ছিলাম আমার জন্য এটা খুব বড় সড়ো প্রবলেম ছিল, কারণ আমাদের রুয়েটের ইনস্টিটিউশনাল মেইল দিয়ে আসলে কোনো জার্নাল থেকেই মানে পেইড পেপার গুলো ফ্রিতে ডাউনলোড করা যায় না। তো যেহেতু পেইড পেপার গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারতাম না, তো আমার জন্য ফার্স্ট টার্গেট থাকতো ওপেন অ্যাক্সেস জার্নাল, যেগুলোর জন্য আসলে মানে যেগুলো সব পেপারই আসলে ওপেন। এই জার্নাল থেকে আমি পেপার ডাউনলোড করার চেষ্টা করতাম। আর কিছু কিছু ক্ষেত্রে রিসার্চ গেটে দেখা যায় অনেক অথররা তাদের পেপার হচ্ছে আপলোড করে রাখেন, সেটা একটা অপশন ছিল আমার জন্য। আর সব থেকে বড় অপশন বলবো আমি ছিল হচ্ছে সাইহাব। আমাদের সময় এটা মানে আমার সুপারভাইজাররা বলতেন এটা হচ্ছে পেপার অ্যাক্সেস এর হচ্ছে বস। বাট আনফরচুনেটলি সাইহাবে খুব রিসেন্ট পেপার গুলো যেরকম 24-25-এর পেপার গুলো এখন আর একদমই পাওয়া যাচ্ছে না। হয়তো 21-22 পর্যন্ত পাওয়া যায়, তো এখন আর সাইহাব খুব একটা ভালো অপশন না। তো আরেকটা অপশন আছে হচ্ছে আর্কাইভের পেপার ডাউনলোড করে পড়া। এখন আর্কাইভের পেপার হচ্ছে আর্কাইভে দুনিয়ার যে কেউ পেপার আসলে আপলোড করে রাখতে পারে। লাইক আমার একটা পেপার আমি হচ্ছে জার্নালে সাবমিট করছি, কিন্তু জার্নাল আসলে পাবলিশ করতে অনেক লেট করছে, তার আগে আমি জাস্ট আর্কাইভে আপলোড করে রাখলাম। বাট আমার জার্নাল যখন ওই পেপারটাকে রিভিউ দিবে বা কনফারেন্স থেকে পেপারে যখন রিভিউ আসবে, আমি যে আপডেট গুলা করবো ওই আপডেট গুলো আমি আসলে আর্কাইভে নাও রাখতে পারি। তো আর্কাইভের পেপারটা হচ্ছে র পেপার হয়, তো ওই পেপারটা আসলে ফাইনাল ভার্সন কিনা এটার কোনো গ্যারান্টি থাকে না। স্টিল আর্কাইভ থেকে যে কোনো পেপার পাইলে ওটা মানে আইডিয়া নেওয়ার জন্য পেপারটা নেওয়া যায়। আর আরেকটা অপশন হচ্ছে ইউনিভার্সিটি লাইব্রেরি অ্যাক্সেস, যেটা আনফরচুনেটলি আমার ইউনিভার্সিটি ছিল না, বাট এখন অনেক ইউনিভার্সিটি দিচ্ছে। যে ইউনিভার্সিটি লাইব্রেরি অ্যাক্সেস মানে ইউনিভার্সিটি ইনস্টিটিউশনাল মেইল দিলে ওই মেইলের থ্রুতে অনেক পেপারই আসলে ডাউনলোড করা যায়।
আর আরেকটা অপশন হচ্ছে নেটওয়ার্ক থেকে ডাউনলোড করা। নেটওয়ার্ক বলতে যে লাইক আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু আপনাদের অনেক সিনিয়র ভাইটাই আছে বা অনেক সিনিয়র আছে যারা কোনো জায়গায় পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন এবং তাদের ইনস্টিটিউশনাল অ্যাক্সেস আছে। তো আপনি তাদেরকে পেপারের যে পেপারগুলো আপনার দরকার, খুব দরকার, তাদেরকে পেপারের হচ্ছে ডিওআই দিয়ে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমাকে এই পেপারগুলো হচ্ছে একটু ডাউনলোড করে দেন। তাহলে তারা যদি ডাউনলোড করে দেন, মানে এই পার্সোনালি এই অপশনটা আমার অনেক কাজে লাগছে। আমি অনেক সময় সিনিয়রদেরকে বলতাম যে আমাকে পেপারগুলো ডাউনলোড করে দেন, তো তাহলে আপনি হচ্ছে পেপার পাবেন। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমি যে রেড কালারে যেটা লিখছি, যে দেখা গেল আপনি আপনার ডোমেনের সাথে একটা অ্যালাইন্ড পেপার খুঁজে পাইলেন, সেই পেপারটা পড়লেন। এখন সেকেন্ড পেপারটাও কি আপনি গুগল স্কলার থেকে বা এরকম আইট্রিপল এক্সপ্লোর থেকে আবার খুঁজে বের করবেন, নাকি আর একটা ইজি ওয়ে হচ্ছে যে আপনি যে পেপারটা আপনার ডোমেনের সাথে পুরোপুরি অ্যালাইন পেয়েছেন সেই পেপারের হচ্ছে রেফারেন্স। আমি এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে সাইটেশন। মানে আপনি একটা পেপার পেয়ে গেছেন যেটা পুরোপুরি আপনার কাজের সাথে অ্যালাইন এবং আপনি দেখতে পাচ্ছেন ওই পেপারটা পড়ে আপনার লাভ হচ্ছে, তাহলে আপনি দেখবেন ওটা রেফারেন্স পেপার গুলো, তাহলে ওই পেপারের আগে যে পেপার গুলো পাবলিশ হয়েছে সেগুলো আপনি খুঁজে পাবেন। আরেকটা হচ্ছে আপনি গুগল স্কলার থেকে ওটা সাইটেশন সাইটেড পেপার গুলো দেখতে পারেন, সেগুলোর মধ্যেও আপনি আপনার ডোমেনের অ্যালাইন আরো কিছু পেপার পাবেন। এটা কাইন্ড অফ বলা যায় হচ্ছে শর্টকাট ওয়ে। এমনি নর্মালি আপনি খুঁজবেন, বাট এটা হচ্ছে শর্টকাট। এটা গেল আমরা কিভাবে পেপার খুঁজতে পারি এবং ডাউনলোড করতে পারি। এখন এমন না যে আমরা সবসময় সব পেপার আসলে ডাউনলোড করতে পারবো, যেহেতু আমাদের কিছু মানে রেস্ট্রিকশনস আছে, আমরা এক একটা পেপারের জন্য $10-20 দিয়ে আসলে পেপার কিনতে পারবো না। তো যে পেপারগুলো একদমই ডাউনলোড করতে পারবেন না সেগুলো আসলে দরকারও না। আপনার হাতে যে 15-20টা পেপার আছে, ওপেন অ্যাক্সেস জার্নাল মিলিয়ে হোক বা আর্কাইভ মিলিয়ে হোক, এগুলো নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। এরপর আসি লিটারেচার রিভিউ পার্টটা। লিটারেচার রিভিউ আমি আগেই বলছি যে হচ্ছে আমরা যখন শুরুতে মানে টপিক ফিক্স করে কাজ শুরু করব, তখন ফার্স্টেই আমরা পেপার খুঁজবো, পেপার পড়বো, আর রিভিউটা হচ্ছে করে রাখবো। তো রিভিউটা আসলে আমরা কিভাবে করে রাখবো সেটার জন্যই আসলে এই প্রেজেন্টেশনটা। তো ফার্স্টে হচ্ছে যে মনে করেন আপনি 15-20টা পেপার ফিক্স করছেন আপনার হচ্ছে টপিকের সাথে অ্যালাইন্ড। তো আপনি এক নাম্বার পেপারটা ফার্স্টে পড়লেন, তারপরে 2 নাম্বারটা পড়লেন, 3 নাম্বারটা পড়লেন, 4 নাম্বারটা পড়লেন, তারপর আপনার মনে হলো যে আপনার প্রথমে যেটা পড়ছেন ওটা আবার কোনো কারণে পড়া দরকার 4 নাম্বারের সাথে কোনো একটা কম্পারিজনের জন্য। তখন কি আপনি আবার ওই পুরোনো পেপারে ফেরত যে আবার পুরো পেপারটা পড়তে বসবেন? এটা আসলে টাইম কিল করবে। কারণ যতই বলি আমরা 3 পাস অ্যাপ্রোচে পেপার পড়ি, কখনোই একটা পেপারে পুরোপুরি কি আছে এটা আপনার মনে রাখা সম্ভব না। আপনি যখন 4-5টা পেপার পড়ার পরে আবার প্রথম পেপারটাতে ফেরত আসবেন, দেখবেন যে আপনি প্রথম পেপারে অনেক কিছু ভুলে গেছেন। তো তখন যদি আপনি প্রথম পেপারটা আবার পড়তে বসবেন, তো এটা অনেক বেশি টাইম নষ্ট করে। দ্যাটস ওয়াই আমরা যেটা করি, আমরা হচ্ছে এক একটা পেপার পড়ি এবং সেটাকে সামারাইজ করে রাখার ট্রাই করি। সামারাইজ কি কি করা হয়, শুধু কি পয়েন্টস গুলো, পেপারের টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, প্রবলেম ডোমেন, কি কি টেকনিক ইউজ করা হয়েছে, কি কি কোন ডাটা সেট ইউজ করা হয়েছে, তারপরে মেথোডোলজি কি ইউজ করা হয়েছে, তারপরে লিমিটেশন কি আছে, এই জিনিসগুলো হচ্ছে সামারাইজ করে রাখা। এখন সামারাইজ করার অনেক নিয়ম আছে। আমি যখন ইনিশিয়ালি রুয়েটে কাজ করতাম, সামারাইজ করতাম হচ্ছে জাস্ট ওয়ার্ড ডকে আমি প্রত্যেকটা পয়েন্ট লাইক পেপারের সামারি কি, পেপারের অ্যাবস্ট্রাক্ট কি, তারপরে রেজাল্ট কি, এটা লিখে লিখে আমি জাস্ট একটা ডকুমেন্ট তৈরি করে রাখতাম। বাট রিসেন্টলি আমি যেটা ফলো করি, আমি আবারও বলছি এটা ফিক্সড কোনো ওয়ে নাই, এমন না যে আপনাকে আমার মেথডই ফলো করতে হবে, আপনার যেটা সুবিধা সেটাই আপনি ফলো করতে পারেন। বাট রিসেন্টলি আমার এটা বেশ ভালো লাগে এই ওয়েতে সামারাইজ করে রাখা, যে আপনি এরকম একটা এক্সেল শিট ক্রিয়েট করবেন। এক্সেল শিটে আপনি এখানে ফিল্ড আরো বাড়াতে পারেন, সমস্যা নাই। বাট ওভারঅল আপনার পেপারটার পাবলিশার আপনি হচ্ছে মেনশন করবেন। এটা আমি আগে করতাম না, রিসেন্টলি করি, কারণ হচ্ছে পাবলিশার আসলে ম্যাটার করে। আপনার পাবলিশার আর কোন জার্নালে পেপারটা পাবলিশ হয়েছে, যেরকম যদি জার্নালের ক্ষেত্রে বলি তাহলে এলসেভিয়ার, স্প্রিঞ্জার বা আইট্রিপলি এই ধরনের পাবলিশারের পেপারগুলো একটু ভালো কোয়ালিটি হয়। কনফারেন্সের ক্ষেত্রে যদি বলি তো মিকা, আইসিভিপিআর এই ধরনের কনফারেন্সের পেপারগুলো বা এই স্টার রেটেড কনফারেন্স গুলো হচ্ছে ভালো কনফারেন্স হয়। তো আপনি আসলে একটা ভালো কনফারেন্স বা একটা ভালো জার্নালের পেপার পাওয়া মানে আপনি একটা ভালো অথেন্টিক বা ইফেক্টিভ কাজ করতেছেন। খুব লো কোয়ালিটির পেপার পড়ে আসলে কোনো লাভ নাই। প্রিডেটরি জার্নাল বা যদি বলি বাংলাদেশের যে রেগুলার কনফারেন্স গুলো হয়, তো এগুলো থেকে আসলে আপনি খুব ইনডেপথ নলেজ পাবেন না। কিন্তু একটা ভালো জার্নাল বা একটা ভালো পেপার পড়লে আপনি অনেক ইনডেপথ নলেজ পাবেন। দ্যাটস ওয়াই পাবলিশার, জার্নাল টাইটেল এগুলো দেখা দরকার। পাবলিশার, জার্নাল টাইটেল আর ইম্প্যাক্ট ফ্যাক্টর, মানে আপনি কত ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নাল থেকে একটা পেপার পড়তেছেন। সেকেন্ডলি হচ্ছে পাবলিকেশন ডেট দেখা দরকার, কারণ আমি যেহেতু আমরা এখন 2025-এর শেষের দিকে, তো মনে করেন আপনি যদি এখন একটা কাজ শুরু করেন সেটা শেষ করতে করতে হয়তো 2026 হয়ে যাবে। এখন আপনি যদি 2013, 12 বা 2010-এর পেপার দেখেন তাহলে কিন্তু হবে না, আপনাকে রিসেন্ট কাজের পেপার গুলো দেখতে হবে। দ্যাটস ওয়াই পাবলিকেশন ডেটটা আপনার দেখা লাগবে।
এই জন্য মানে আপনি চেষ্টা করবেন যে আপনি যে টাইম লাইনে কাজ শুরু করছেন তার থেকে 3 বা 4 বছর আগের কাজগুলো দেখতে, লাইক 2023, 2022 এই টাইম লাইনের পেপারগুলো দেখতে। আর ইম্প্যাক্ট ফ্যাক্টর এন্ড কোয়ার্টাইল যদি দেখেন তাহলে আসলে আপনি বুঝতে পারবেন আপনি কোন লেভেলের কাজ আসলে দেখছেন। এরপরে আপনার পেপারটার টাইটেলটা কি, ডাটা সেট কি ইউজ করা হয়েছে, ডাটা সেট মানে ডাটা সেট ফিল্ডে আমি জেনারেলি ডাটা সেট কি ইউজ করা হয়েছে, ডাটা সেটের সাইজ কেমন, কি কি ফিল্ড মানে ক্লাস আছে, তারপরে ডাটা সেট অ্যাভেলেবল কিনা অনলাইনে আসলে এই জিনিসগুলো লিখে রাখি। তারপর কি মেথড বা আর্কিটেকচার ইউজ করা হয়েছে পেপারে, দেন তারপরে লিখি হচ্ছে পেপারে কেমন রেজাল্ট বা আউটপুট কেমন আসছে, তারা যে কোড ইউজ করছে এই কোডটা অ্যাভেলেবল কিনা, তারা কোড রিপোজিটরি প্রোভাইড করছে কিনা, অথবা এই জিনিসগুলো দেওয়ার সাথে সাথে মাঝে মাঝে এখানে লিমিটেশন বা হচ্ছে ফিচার ওয়ার্ক টাইপের ফিল্ডও আমি অ্যাড করি। তো এই ধরনের একটা এক্সেল শিট মেনটেন করার ফলে যেটা হয় যে আমি যে 15-20টা পেপার পড়ছি আমার টপিকের উপরে, পরবর্তীতে ওই পেপারগুলো রিভিজিট করতে হলে আমাকে আবার পুনরায় পেপারটা দেখার দরকার হয় না। এমন না যে একেবারেই দেখতে হয় না, মাঝে মাঝে দরকার হয় যে পুনরায় পেপারটা পড়া লাগবে। বাট ওভারঅল দেখা যায় যে আমি আমার এক্সেল শিট খুললেই আমি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাই যে হ্যাঁ ওই পেপারটাতে এই কাজ হয়েছে, এই রেজাল্ট আসছে। তো এই ওয়েটা ফলো করা যায় পেপার সামারাইজ করে রাখার জন্য, যেটা হচ্ছে টাইম সেভ করে অনেক বেশি। তো আমাদের পেপারের টপিক সিলেক্ট হলো, আমাদের লিটারেচার রিভিউ হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের ডাটা সেট সিলেক্ট করা এবং হচ্ছে ডাটা সেট নিয়ে কাজ শুরু করা। তো ডাটা সেট হচ্ছে আমাদের যে কোনো কাজের জন্য, যেখানে আমি যে লাইনটা লিখছি যে ডাটা সেট ইজ ইউর বেস্ট ফ্রেন্ড আনটিল ইট ইজ নট। সো ডাটা সেট আমাদের বেস্ট ফ্রেন্ড, আবার ডাটা সেটই আমাদের ওয়ার্স্ট ফ্রেন্ড। তো এটার রিজন হচ্ছে যে ডাটা সেট প্রিপারেশন করাটা বেশ ক্রুশিয়াল একটা স্টেপ। লাইক আপনি ডাটা সেট কালেক্ট করলেন আর এটাতে ট্রেনিং করানো শুরু করে দিলেন, এইভাবে আসলে রিসার্চ হয় না। তো রিসার্চের জন্য প্রথমে যেটা করতে হয়, ফার্স্ট অফ অল অবভিয়াসলি আপনাকে ডাটা সেট চুজ করতে হবে। আগেও যেটা বললাম, হয়তো বা আপনি এক্সিস্টিং ডাটা সেট চুজ করতে পারেন, ক্যাগল থেকে হতে পারে, রোবোফ্লো থেকে হতে পারে, সাইন্টিফিক ডাটা নামের ন্যাচারের একটা ইয়ে আছে, ওরাও অনেক ভালো ভালো ডাটা সেট পাবলিশ করে। তো আপনাকে ডাটা সেট আর কি আপনার ডোমেনের সাথে অ্যালাইন ডাটা সেট খুঁজে বের করতে হবে। আর আপনি পেপার থেকেও ডাটা সেট খুঁজে বের করতে পারেন, লাইক যে পেপার গুলো আপনি পড়ছেন ওই পেপার গুলোর মধ্যে কোনো কোনো পেপার হয়তো ডাটা সেট অনলাইনে পাবলিকলি অ্যাভেলেবল করে দিয়েছে, আপনি তাদের ডাটা সেটটা নিলেন, যে ওই অ্যাপসের উপরে কাজ করলেন, অথবা আপনি নিজে ডাটা কালেক্ট করতে পারেন। এরপর ডাটা কালেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডাটা সেট অ্যানালাইসিস করতে হবে, এবং এই অ্যানালাইসিস পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস পার্টটাকে বাদ দিয়ে দিই, কিন্তু এই পার্টটার উপরেই ডিপেন্ড করে যে ফিউচারে আসলে ট্রেনিং বা টেস্টিং কত ভালো হবে। তো অ্যানালাইসিসে আপনার ডাটা সেটটাকে নিজে খুব ভালোভাবে বুঝতে হবে, ডোমেন নলেজ গেইন করতে হবে, ডাটা সেট আপনাকে কোন ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করছে সেটা বুঝতে হবে, আপনার ডাটা সেটে কোনো ক্লাস ইমব্যালেন্স আছে কিনা, আউটলাইন আছে কিনা, কোনো মিসিং ডাটা সেট আছে কিনা, বা শেপ ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। এখানে আসলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। লাইক হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, হিস্টোগ্রাম অ্যাপ্লাই করে বা বক্স প্লট করে বা স্ক্যাটার প্লট করে আপনি আপনার ডাটার বিহেভিয়ারটাকে বুঝতে পারবেন। ডাটার বিহেভিয়ার বোঝার পরে আপনার যদি দেখা যায় যে ডাটাটা আসলে প্রপারলি বিহেভ করছে না, ডাটাতে অনেক বেশি আউটলায়ার আছে বা মিসিং ভ্যালু আছে, তাহলে আপনাকে ডাটাকে ক্লিন এবং প্রিপেয়ার করতে হবে। এটার জন্য আপনাকে টাইপিং ফিক্স করতে হতে পারে, মিসিং ভ্যালু ক্রিয়েট করতে হতে পারে, আপনাকে আউটলায়ার হ্যান্ডেল করতে হতে পারে, স্কেলিং, নর্মালাইজেশন, এনকোডিং, তারপরে হচ্ছে সিনথেটিক ডাটা ক্রিয়েশন, অনেক টাইপের কিছু হতে পারে। মানে আমি এখানে যেগুলো বলছি সেগুলো সবই হচ্ছে এক্সাম্পল, আপনার ডাটার উপর ডিপেন্ড করবে যে আপনি ডাটাটাকে কিভাবে ক্লিন করে কিভাবে প্রিপেয়ার করবেন। আর এই যে আমি বারবার বলছি যে ডাটা প্রিপেয়ার করাটা খুব জরুরি একটা স্টেপ, এটার রিজন হচ্ছে যে আপনি যদি আপনার মডেলকে কোনো নয়েজি ডাটা প্রোভাইড করেন, ওই নয়েজ গুলো থেকে মডেল আসলে ফিচার এক্সট্রাকশন করবে, যেটা আসলে এভাবে মডেল কখনো ইফেক্টলি কাজ করতে পারে না। বাট আপনি যদি মডেলকে একটা ক্লিন এবং প্রিপেয়ার ডাটা ফিট করান, তাহলে মডেল আসলে এক্স্যাক্টলি ওই ডাটা থেকে যে যে ফিচার এক্সট্রাক্ট করা দরকার সে সেগুলো এক্সট্রাক্ট করবে, মানে সে একটা হচ্ছে প্রপার ডাটা শিখবে। তো এই কারণে আমাদের ডাটা প্রিপেয়ার করাটা হচ্ছে খুব জরুরি। তো এখানে আমি আরো কিছু এক্সাম্পল দিয়েছি যে আপনি যদি টেক্সট ডাটা সেটের উপরে কাজ করেন তাহলে আপনার টোকেনাইজেশন করতে হতে পারে, নর্মালাইজেশন ম্যাক্সিমাম ডাটা সেটের ক্ষেত্রেই লাগে, তারপরে ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট বা অগমেন্টেশন করতে হতে পারে, ইমেজ মেথড যেটা জেনারেলি আমি কাজ করি এটার ক্ষেত্রে রিসাইজ, প্যাডিং, তারপরে আরজিবি নর্মালাইজেশন, ডিনয়েজিং, অগমেন্টেশন, এগুলো খুব বেশি অ্যাপ্লাই হয়। আর ট্যাবুলার বা টাইম সিরিজ ডাটার উপরেও আসলে স্ট্যান্ডার্ডাইজেশন, মিনম্যাক্স নর্মালাইজেশন, তারপরে লগ ট্রান্সফরমেশন, যেরকম টাইম সিরিজ বা ট্যাবুলার ডাটার, টাইম সিরিজ ডাটার মধ্যে একটা আছে হচ্ছে সিগন্যাল ডাটা সেট। সিগন্যাল ডাটা সেটে আসলে অনেক টাইপের প্রসেসিং হয়, লাইক উইন্ডোইং থেকে শুরু করে মানে 5-6 ধাপে সিগন্যাল ডাটা সেট হচ্ছে
প্রি প্রসেসিং করা হয়। তো আপনি কোন ডোমেনে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ডাটা সেট প্রিপারেশনটা আসলে চেঞ্জ হবে ধাপ বাই ধাপ। তো এগুলো হচ্ছে আপনাকে ফার্স্টে করতে হবে, মানে ফার্স্টে আপনি ডাটা সেট কালেক্ট করেই মডেল রান করা শুরু করবেন, এটা আসলে কোনো ইফেক্টিভ ওয়ে না। আপনাকে নিজের ডাটা সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। এরপর ডাটা সেট আসলে ক্রিয়েট করার পরে আমরা যাব হচ্ছে এক্সপেরিমেন্টাল ফেজে। এখন এক্সপেরিমেন্টাল ফেজ বলার আগে আমি যেটা হচ্ছে বলতে চাই সেটা হচ্ছে, মানে এই যে যে জিনিসগুলো আমি আসলে প্রেজেন্ট করছি এগুলোর কোনোটারই কোনো ফিক্স রুলস আসলে নাই। আপনার জন্য যেটা কাজ করবে সেটাই আসলে রুলস, বাট আমি ওভারঅল যে ব্যাপারগুলো বলছি এটা হচ্ছে আমার খুবই ক্ষুদ্র নলেজ থেকে বা আমার টিল নাও যতটুকু এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা থেকে। তো এক্সপেরিমেন্টাল ফেজে আসলে অনেকভাবেই কাজ হতে পারে। লাইক যারা আসলে অনেক হাই লেভেলে কাজ করেন বা যারা হচ্ছে মডেল বা অ্যালগোরিদম লেভেলে কাজ করেন তাদের এক্সপেরিমেন্টাল ফেজের কাজটা হয়তো বা অন্য লেভেলে হয়, অন্যভাবে হয়। বা যারা অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করেন তাদের ওয়েটা আসলে অন্যভাবে হতে পারে। বাট আমার যেটা ওভারঅল মনে হয় যে, বা আমি যেটা বেসিক্যালি ফলো করি, যে আমি 4টা ফেজে কাজ করি এক্সপেরিমেন্ট ফেজ। ফার্স্ট ফেজে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমার ডাটা সেটের উপরে একটা বেসলাইন, একটা না বেশ কিছু বেসলাইন মডেল সিলেক্ট করা এবং ইভালুয়েশন সেটআপ তৈরি করা। তো এই জিনিসটার মানেটা কি? মানেটা হচ্ছে যে আমি যেহেতু ডাটা সেট কালেক্ট করে ফেলেছি এবং আমার লিটারেচার রিভিউ করা আছে, সো আমি আমার টাস্ক এবং টাস্কের অবজেক্টিভ কি আমি এটা এখন জানি। তো টাস্কের অবজেক্টিভ যেহেতু জানি, তো আমি যেটা করব, আমি আমার ডাটা সেটকে প্রিপেয়ার করার পরে আমার ডাটা সেটকে ট্রেন টেস্ট ভ্যালিডেশন স্পিডে কনভার্ট করব। দেন আমি কিছু বেসলাইন মডেল বা স্টেট অফ দ্য আর্ট মডেল চুজ করি। লাইক যদি হচ্ছে মেশিন লার্নিং এ মানে ইমেজ ডাটা সেটের উপর যদি ক্লাসিফিকেশন টাস্ক হয়, তো আমি চেষ্টা করি ট্রান্সফার লার্নিং মডেলগুলো, যেগুলো আসলে প্রতিষ্ঠিত বেসলাইন মডেল, যে এই মডেলগুলো যে কোনো ডাটা সেটের উপর কাজ করতে পারে, এই মডেলগুলো আমি ফার্স্টে আমার ডাটা সেটে রান করাই। এটার রিজন কি, আমি ফার্স্টেই মানে আমার মডেলকে খুব নোভেল মডেল রান করব বা খুব ভালো মডেল রান করব এটা আমি কখনোই ট্রাই করি না। কারণ বেসলাইন মডেল রান করানোর পরে আমি আমার ডাটার বিহেভিয়ারটাকে প্রপারলি বুঝতে পারবো। দ্যাটস ওয়াই ফার্স্টে হচ্ছে আপনার বেসলাইন মডেল গুলো আপনাকে ফিক্স করতে হবে যে আপনি কি টাইপের মডেল আপনার ডাটা সেটে রান করাতে চাচ্ছেন। তারপরে এই মডেল গুলো রান করানোর পরে যে মানে আপনি আপনার মডেল কে কোন বেসিসে মডেলকে চুজ করবেন, লাইক অ্যাকুরেসির বেসিসে নাকি সেগমেন্টেশন টাস্ক হলে আইসি স্কোর বা হচ্ছে আইইউ এর বেসিসে, নাকি ডিটেকশন কাজ হলে এভারেজ প্রিসিশনের বেসিসে, মানে কোন বেসিসে আপনি আপনার মডেলটাকে চুজ করবেন, এই জিনিসগুলো হচ্ছে এই মেট্রিক্স গুলো আপনাকে আগে ফিক্স করতে হবে। তো ফার্স্ট ফেজে এই বেসলাইন সেটআপ এবং ইভালুয়েশন সেটআপটা হচ্ছে করে নিতে হয়। এরপরে বেসলাইন সেটআপ করার পরে ধরে নেন যে আপনি আগে যেটা বললাম ক্যান্সার বায়োমার্কারেই কাজ করছেন এবং ক্যান্সার বায়োমার্কারে প্রথমে আপনি একটা কিছু বেসলাইন মডেল রান করালেন। রান করানোর পরে আপনি দেখলেন যে আপনার ডাটা সেটে মডেলগুলো খুব বেশি ভালো কাজ করছে না। যেরকম আমি ধরি যে ইমেজ ডোমেনের আমি একটা ডাটা সেট, সেটা আমি মোবাইল নেট ভি2 মডেল রান করালাম এবং দেখছি যে মডেল খুব একটা ভালো কাজ করছে না, তাহলে আমি ধরে নিতে পারি যে আমার ডাটা সেটকে আরো বেশি প্রসেসিং করতে হবে। কারণ মোবাইল নেট ভি2 মতো প্রতিষ্ঠিত একটা মডেল যদি এটার উপর ভালো মতো কাজ না করে, তার মানে আমার ডাটা সেটে এইচটিএমএল প্রবলেম আছে। তো এই জন্য তখন ফেজ 2টা আসে। ফেজ 2তে যেটা করতে হয় যে আমাদের ডাটা সেট মানে ডাটা সেন্ট্রিক যে ইমপ্রুভমেন্ট সেটা আসলে হচ্ছে করতে হয়। তো ডাটা সেন্ট্রিক ইমপ্রুভমেন্ট কি, যে আমার ডাটা সেট এগেইন ক্লিন করার দরকার হতে পারে, ডাটা ব্যালেন্স করার দরকার হতে পারে, প্রি প্রসেসিং আবার করতে হতে পারে, অগমেন্টেশন, পোস্ট প্রসেসিং, মানে সবকিছুই আবার নতুন ওয়েতে করতে হতে পারে। মানে আগে আমি যেগুলো বললাম যে আমার এক্সপেরিমেন্ট ফেজ আসার আগে যে আমি ডাটা প্রি প্রসেসিং এর যে স্টেপ গুলো করছি, ওই স্টেপ গুলোকে আমাকে আবার রিভিজিট করে নতুন নতুন প্রসেস হয়তো বা অ্যাপ্লাই করতে হতে পারে। তো এই জন্য আমাদের ফেজ 2টা আসে যে আমাকে ডাটা সেন্ট্রিক ইমপ্রুভমেন্ট করে আমাকে কিন্তু আবার ফেজ 1-এ ফেরত আসতে হতে পারে, আমাকে আবার বেসলাইন মডেল রান করতে হতে পারে। তো এখানে মানে একটা ফেজের পর আরেকটা ফেজ আসলেও পুরো ব্যাপারটা একটা লুপে কন্টিনিউ হতে থাকে। তো এটা করার পরে ধরে নিলাম আমি ডাটা সেন্ট্রিক ইমপ্রুভমেন্ট করার পরে আমি ফেজ 1-এ আবার ফেরত আসলাম, বেসলাইন মডেল গুলো আবার রান করে দেখলাম হ্যাঁ ওকে ঠিক আছে, আমার এখন একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে আমার রেজাল্ট আসতেছে। নেক্সট আমি কি করব? নেক্সট আসবে যে অ্যাকসেপ্টেবল রেঞ্জে যদি আসে, এরপরে হচ্ছে আমি চেষ্টা করব আরো কিছু অপটিমাইজেশন করার। লাইক আমি হচ্ছে প্রি প্রসেসিং করে আমি মডেলকে কিছুটা ভালো ওয়েতে কাজ করাতে পারছি, এবার আমি চেষ্টা করব যে আমার মডেলটাকে টিউনিং করার প্রতি ট্রেনিং এ। লাইক আমার মডেলে আমি অপটিমাইজার চেঞ্জ করতে পারি, লার্নিং রেট, ব্যাচ সাইজ, ওয়েট ডিকে, ড্রপ আউট, এগুলো চেক করলাম। তারপরে হচ্ছে
ছোট ছোট সাবসেটের উপরে মডেল রান করিয়ে দেখলাম যে সাবসেটে আসলে মডেলটা কেমন কাজ করছে, ওভারফিট হচ্ছে কিনা। তারপরে অ্যাবলেশন স্টাডি বা মানে আমরা এর আগে যে কাজগুলো হয়েছে, আমরা আগেও যেটা বললাম যে আমরা লিটারেচার রিভিউতে যেহেতু আমরা পুরোনো কাজগুলো অলরেডি দেখেছি, তারা কে কি মেথড ইউজ করছে সেই মেথড গুলো আমরা রান করে দেখতে পারি যে আমার ডাটা সেটে লিটারেচারে অথররা যে মেথড ইউজ করছেন সেই মেথডটা কেমন কাজ করছে। তো এভাবে আমরা মডেল ট্রেনিং এন্ড টিউনিং করি হচ্ছে থার্ড ফেজে এসে, যে আমার মডেলটাকে আরো বেশি একটু আপডেটেড করা যায় কিনা। এন্ড ফাইনাল ফেজে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটা মডেলের নোভেলটি আনার ট্রাই করি, মডেলটাকে রোবাস্ট জেনারেলাইজড এন্ড মানে ফাইনাল ফেজে আমরা মডেলকে একদম ফাইনালি প্রিপেয়ার করব। অবশ্যই মডেলে আমাকে এমন একটা কন্ট্রিবিউশন আনতে হবে যেটা আগে কেউ কখনো করেনি, যেন আমি বলতে পারি সেটা যত ছোট স্মল কন্ট্রিবিউশনই হোক না কেন, আমরা যেন বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে আমি এই কাজে এই কন্ট্রিবিউশনটা আনছি যেটা আগে কেউ কখনো করেনি। তো এই মোটামুটি হচ্ছে আমাদের চারটা ফেজের কাজ, যেটা টিল নাও আমি ফলো করি। বাট এর আগে যেটা বললাম যে সব ক্ষেত্রে আসলে এরকম ভাবেই কাজ হবে এমন না। বিশেষ করে যারা হয়তো বা একদম কোর মডেল লেভেলে কাজ করেন বা যারা কোর অ্যালগোরিদম লেভেলে কাজ করেন, তাদের আসলে লিটারেচার রিভিউ থাকে এ থেকে একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকে যে হ্যাঁ আমার এক্সিস্টিং মডেল গুলোতে এই গ্যাপ আছে, আমি নতুন একটা মডেল ক্রিয়েট করব যেটা হচ্ছে এই গ্যাপ গুলোকে রিমুভ করবে। তো স্টিল তারা গ্যাপ গুলোকে রিমুভ করতে গেলেও প্রথমেই যে মডেল বিল্ড করা শুরু করে দেয় এমন না। এক্সিস্টিং ওয়ার্কে যে যে মডেল ইউজ করা হয়েছে সেই মডেলগুলোকে তারা আগে ইমপ্লিমেন্ট করে, সেই মডেলগুলোকে রান করে, মানে অলরেডি যে মডেলগুলো আছে সেগুলোকে রান করার পরে ট্রাই করে যে গ্যাপটাকে হচ্ছে রিমুভ করা। তো আমি এখনো নিজেও টু বি অনেস্ট ওই ধরনের পর্যায়ে বা এত মডেল লেভেলে আমি এখনো কাজ করি নাই, ম্যাক্সিমামই অ্যাপ্লিকেশন লেভেলে আমি কাজ করি। তো মোটামুটি আমার কাছে এক্সপেরিমেন্ট ফেজ এই চারটা ধাপেই কাজটা কমপ্লিট হয়। তো এটা এক্সপেরিমেন্ট ফেজ আমাদের গেল। এক্সপেরিমেন্ট ফেজ পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? হ্যালো? কোয়েশ্চেন আছে কিন্তু লাস্টে জিজ্ঞেস করতে চাচ্ছি। ও ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আনফরচুনেটলি কেন জানি না আমার হচ্ছে ল্যাপটপ ফ্রিজ হয়ে গেছে, আমি বুঝতেছি না কেন। জাস্ট মিনিট। ওকে, ঠিক আছে। আহ আচ্ছা, কাইন্ডলি কি অ্যাবলেশন স্টাডি নিয়ে একটু বলা সম্ভব আর একটু? ওকে, অ্যাবলেশন স্টাডি হচ্ছে এই জিনিসটা আসলে রিসেন্টলি যেটা হয়েছে ম্যাক্সিমাম পেপারে, মানে আগে যেটা হতো 2022-23 পর্যন্ত আমি যে পেপার গুলো পাবলিশ করছিলাম ওখানে কখনোই অ্যাবলেশন স্টাডি চাইতো না, বাট রিসেন্টলি অ্যাবলেশন স্টাডিকে অনেক বেশি চাই। আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে মেবি বেটার হয় অ্যাবলেশন স্টাডিটা। আই ডোন্ট নো আমার এখানে কোথাও আছে কিনা। আচ্ছা না, মেবি এখানে নাই। ওকে, দিস ওয়ান। অ্যাবলেশন স্টাডি হচ্ছে আমি এই যে প্রত্যেকটা 4 ফেজে হচ্ছে এক্সপেরিমেন্ট, আচ্ছা এটা তো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না একদমই। ও স্ক্রিন আমি স্টপ শেয়ারিং করে দিয়েছি মেবি। এখন দেখা যাচ্ছে একটা টেবিল, টেবিল 7। জি জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। অ্যাবলেশন স্টাডিটা হচ্ছে এরকম যে আমরা যখন এই যে আমি 4টা ফেজে আমাদের এক্সপেরিমেন্টের ধাপগুলোকে বললাম, তো প্রত্যেকটা ফেজেই কিন্তু আমি মডেল বা প্রিপ্রসেসিং এ কিছু না কিছু চেঞ্জ করছি। লাইক আমি প্রথমে হয়তো বা নর্মাল ডাটা মডেলে ট্রেন করাচ্ছি, তারপরে হয়তো বা আমি অগমেন্টেশন করছি, তারপরে হয়তো বা ডাটা নর্মালাইজেশন করছি। তো এই প্রত্যেকটা ফেজে এইগুলো করার ফলে আমার যে রেজাল্টটা আসলে ইমপ্রুভ হচ্ছে এটা আসলে পেপারে একটা টেবিল আকারে প্রেজেন্ট করতে হয়। তারপরে এখানে এই লাস্ট চারটাতে আমি আসলে কনসেন্ট্রেট করতে বলবো যে আমাদের ফাইনাল প্রপোজড মডেল ছিল পিএলডিএস সিএলএন রিজ ইএলএম, বাট এই মডেলটা প্রপোজ করার আগে আমরা পিএলসিএনএন দেখাইছি যেটা আমাদের ফার্স্ট ট্রাই ছিল, পিএলডিএস সিএনএন ইএলএম দেখাইছি, তারপর পিএলসিএনএন রিজ ইএলএম দেখাইছি, তারপর পিএলডিএস সিএনএন রিজ ইএলএম দেখাইছি।
তো অ্যাবলেশন স্টাডিটা হচ্ছে শুধুমাত্র আমি আমার যে ফাইনাল যে আউটকাম ফাইনাল যে মডেল সেটা দেখালেই যে আসলে আমি প্রুভ করে বলতে পারবো হ্যাঁ ঠিক আছে আমার মডেলটা বেটার, এমন না। আমার মডেলটা কেন বেটার হলো, কেন PLCNN বেটার না, কেন PLDS-CNN ELM মানে রিজিএলএম ইউজ না করে শুধুমাত্র এটা কেন বেটার না, এই প্রত্যেকটা রেজাল্ট আমাদেরকে আসলে শো করতে হবে, যেন রিভিউয়ার টোটাল একটা আইডিয়া পায় কিভাবে ধাপে ধাপে আমি আসলে কাজগুলো করেছি। এর পাশাপাশি আরো অন্যান্য মডেল, আমি যেটা বললাম যে বেসলাইন মডেলগুলো আমি যখন কাজ শুরু করি আমি ট্রাই করি বেসলাইন ক্লাসিফিকেশন মডেল রান করানো থেকে কাজ, মানে ক্লাসিফিকেশন করি, সেগমেন্টেশন করি, ডিরেকশন করি, যেটাই করি না কেন বেসলাইন মডেলগুলো আগে রান করানো। কারণ আমাকে অবভিয়াসলি প্রুভ করতে হবে যে আমি যে মডেলটা প্রপোজ করছি এটা আমার বেসলাইন বা স্টেট অফ দ্য মডেলের থেকে বেটার কাজ করছে। দ্যাটস ওয়াই এক্সিস্টিং লিটারেচারে যে মডেলগুলো ইউজ করা হয়েছে সেই মডেলগুলো এবং আমি কিভাবে ধাপে ধাপে কাজ করে আমার ফাইনাল মডেলটাকে প্রিপেয়ার করলাম, এই সব কিছু আসলে কম্পারিজন করে দেখানোটাই হচ্ছে অ্যাবলেশন স্টাডি। এন্ড এটা আসলে বর্তমানে পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে আমি 2023 একটা পেপার সাবমিট করছিলাম IEEE অ্যাক্সেসে, এবং ওই পেপারের রিভিউ টাইমে আমাকে বলছিল যে আমাকে আরো ব্রড ওয়েতে অ্যাবলেশন স্টাডি প্রোভাইড করতে হবে। আর রিসেন্টলি আমরা অ্যাবলেশন স্টাডি ছাড়া কোনো পেপারই সাবমিট করি না। এখন অ্যাবলেশন স্টাডি আমরা কখনোই পুরো এক্সপেরিমেন্ট শেষ হওয়ার পরে একবারে করি না, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা যখন কাজ করছি তখন যে রেজাল্ট গুলো আমরা পাচ্ছি ওই রেজাল্ট গুলো সেভ করে রাখি, যেন যখন আমরা পেপারটা লিখবো তখন যেন ফাইনালি একসাথে সব লিখতে পারি। এটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার, বাট এটা একটু রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, আমি কি করতে পারি? হ্যাঁ বলো। হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের এরকম একটা কাজ ছিল, তো সেখানে আমাকে একজন পরামর্শ দিল, আমাদের একটু ঝামেলাটা ছিল যে আমাদের কিছু মডেলে 100% অ্যাকুরেসি চলে আসছিল, তার মানে ওভারফিটিং ইস্যু। কিন্তু এটা যেহেতু ফিক্স করা যাচ্ছে না, ডেটা সেটের জন্য বা মানে সমস্যাটা করছে, তখন উনি আমাদের বললো যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, মানে অনেকবার এক্সপেরিমেন্টটা রান করতে হবে, তারপরে হচ্ছে আমরা এটা মেনশন করে দেবো। এটা কি অ্যাবলেশন স্টাডির আন্ডারে পড়ে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, এটা আপনি অ্যাবলেশন স্টাডিতে এটা আপনি দেখাতেই পারেন, বাট হ্যাঁ আপনি যে মডেল অনেকবার রান করানোর পরে সেটার এভারেজ প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে যে রেজাল্টটা হচ্ছে দেখাবেন, এটা আসলে ক্লিয়ারলি পেপারে মেনশন করতে হবে। কারণ মেনশন না করলে এটা হচ্ছে কাইন্ড অফ কি বলে এটাকে, সিনথেটিক্যালি ডাটা ক্রিয়েট করা বা ডাটা ম্যানিপুলেট করা, এটা ধরা হয়। তো ওটা ক্লিয়ারলি মেনশন করে দেওয়ার পরে মানে রিভিউয়ার একটা ক্লিয়ার আইডিয়া পাবে যে হ্যাঁ এটা মডেল কাইন্ড অফ কখনো কখনো ওভারফিট হচ্ছে, কখনো কখনো ওভারফিট হচ্ছে না, তো রিয়েল ওয়ার্ল্ডে মনে হয় এই রেঞ্জের একটা রেজাল্ট হতে পারে। বাট অ্যাবলেশন স্টাডি শুধু এইটাই না, অ্যাবলেশন স্টাডিতে আসলে অনেক কিছু ইনক্লুডেড থাকে। আমি যেটা বললাম প্রি প্রসেসিং থেকে শুরু করে একদম মডেলের ফাইনাল পর্যায়ে যাওয়া পর্যন্ত আমরা যা যা আপডেট করি প্রত্যেকটা ধাপই আসলে এক একটা অ্যাবলেশন স্টাডির মধ্যে পড়ে। বাট আমরা হয়তো সবকিছু দেখাই না, যতটুকু দেখানো সম্ভব আমার পেপারের ওয়ার্ড লিমিটের মধ্যে থেকে পুরোটা দেখাতে হবে। বুঝতে পেরেছি। আর এই যে আপনার এরর গুলা যে ক্যালকুলেশন করেছেন, আমি যেহেতু বিগিনার এর জন্য জানতে চাচ্ছি, এরর ক্যালকুলেশনটা আসলে আপনার কি মেথডে করেছেন? মানে কোন যেমন ইউনিটের? +-0.018, তো এই ও যে আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে বিভিন্ন ফোল্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কতটুকু, এই কারণে। কারণ আমি তো এখানে ফোল্ড ওয়াইজ রেজাল্ট দেখি না, এটা হচ্ছে 5-fold ক্রস ভ্যালিডেশন এই মডেল রান করানো হয়েছিল। বুঝতে পেরেছি। তো আমরা কি উল্লেখ করে দিব যে আমরা ক্রস ভ্যালিডেশন করলে আমরা এতগুলো ফোল্ড করেছি, আর সো 10 ফোল্ড করলে কি এটা ডিফারেন্ট যেতে পারে? এটা আসলে আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আমি এই কাজটাতে হয়তো বা এভারেজ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখাইছি, বাট অনেক কাজে যখন দেখা যায় ওয়ান ফোল্ডে কাজ করা হয় তখন হয়তো বা এটা উল্লেখ করি না। তো এটা পেপার বাই পেপার এটা হচ্ছে ভ্যারি করে। বাট আপনি যদি এটা হয় যে আপনি 5-fold বা 10-fold কাজ করছেন, তখন সব ফোল্ডের আলাদা আলাদা রেজাল্ট দেখাতে গেলে আমি যদি এখানে 5-fold আলাদা আলাদা রেজাল্ট দেখাতে যাই তাহলে আমার 5টা টেবিল হবে, তাহলে পেপার আসলে আরো বড় হয়ে যেত। মানে অলরেডি পেপার 29 পেজে দেখতেই পাচ্ছেন। তো তখন আসলে আমরা এইভাবে হচ্ছে রেজাল্টটাকে পাবলিশ করি যে ওভারঅল আমরা এভারেজ এভাবে করছি এবং সবগুলো ফোল্ডের মধ্যে এত পার্সেন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল। বুঝতে পেরেছি, ধন্যবাদ। এটা মেনশন করে দিলেই হবে। ওকে, তাহলে আমাদের এক্সপেরিমেন্ট ফেজটা মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা আমাদের ফাইনাল ফেজে আসি, যেটা হচ্ছে রাইটিং। এখন রাইটিং আসলে শুধুমাত্র রাইটিং এর জন্যই পুরো একটা সেশন নিয়ে নেওয়া পসিবল, তাও কমপ্লিট হবে কিনা জানি না, কিন্তু আমি আসলে শর্টকাটে ওভারঅল বলার চেষ্টা করব। আমার একজন প্রফেসর মানে সুপারভাইজার ছিলেন, উনি হচ্ছে ইউকের একটা ইউনিভার্সিটি মেকানিক্যালের প্রফেসর।
তো উনি বলতেন যে একটা পেপারে যদি মানে একটা পুরো রিসার্চের কাজের জন্য এক্সপেরিমেন্টটা যদি 50% ইম্পর্টেন্স হয়, তাহলে রাইটিংটা হচ্ছে বাকি 50%। মানে আমরা যেটা করি রাইটিংকে খুব একটা গুরুত্ব দিই না, ব্যাপারটা এমন না, পেপারের রাইটিংটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও এখন চ্যাট জিপিটি, জেমিনি, এআই মডেল আসার কারণে রাইটিং আসলে অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে, বাট স্টিল রাইটিং এর মানে গুরুত্বটা অনেক বেশি। আর আগে যেটা হতো, আমরা যখন বিএসসি তে থিসিস পেপার মানে থিসিস বই লিখছি, তো দেখা যাইতো যে মানে তখন আসলে একটা পেপার লিখতে বা একটা স্ট্যান্ডার্ড পেপার লিখতে 6 মাস টাইম লাগতো, বাট এখন হয়তো বা অতটা টাইম লাগে না, আগেও যেটা বললাম যে এআই মডেল ইউজ করার কারণে। বাট স্টিল রাইটিং যদি স্ট্রাকচার ওয়েতে না করা হয়, তাহলে রাইটিং এর আসলে খুব ভালো আউটকাম আসে না। এখন রাইটিং এর ফিক্স কোনো রুলস নাই, এটা হচ্ছে প্রথম কথা। আমি এখানে যা বলবো এটা কাইন্ড অফ আমার নিজের রুলস। তো আমার নিজের রুলসে আমি যেটা করি, আমি ফার্স্টে পেপারে স্ট্রাকচারটা বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে সব পেপারে তো অবভিয়াসলি অ্যাবস্ট্রাক্ট থাকবে, অ্যাবস্ট্রাক্ট বাদে আমি পুরো পেপারটাকে 5 ভাগে ভাগ করার চেষ্টা করি, 5টা সেকশন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথড, রেজাল্ট, আর লাস্টে হচ্ছে লিমিটেশন, রিলেটেড ওয়ার্ক। আচ্ছা, রিলেটেড ওয়ার্ক এখানে ভুলে আসছে মনে হয়। আচ্ছা না, হ্যাঁ, লিটারেচার রিভিউ, এই রিলেটেড ওয়ার্কটা হচ্ছে লিটারেচার রিভিউ না এক্স্যাক্টলি। আর এই রিলেটেড ওয়ার্কটা জাস্ট হচ্ছে একটা ডিসকাশন যে লিটারেচার রিভিউতে এই কোর্সে আমরা হচ্ছে লিটারেচার রিভিউ থেকে আপডেটেড কাজ করতে চেয়েছিলাম এবং আমরা সেটা করতে পারছি, এই ডিসকাশনটা হচ্ছে এই রিলেটেড ওয়ার্কে, নট লাইক লিটারেচার রিভিউ এর মতো। আর কনক্লুশন, এখন অনেক পেপারে যেটা হয়, লিটারেচার রিভিউ পার্টটাকে ইন্ট্রোডাকশনের সাথে ইনক্লুড করে ফেলে, তখন আসলে আলাদা করে লিটারেচার রিভিউ পার্ট থাকে না। তখন যেটা হয় দেখা যায় যে এই লিমিটেশন, এথিক্স, রিলেটেড ওয়ার্ক বা ডিসকাশন পার্টটা আলাদা একটা সেকশন হয়, আর কনক্লুশন আলাদা একটা সেকশন হয়। আপনারা যে কোনো একটা মেথড ফলো করতে পারেন, এটা কোনো সমস্যা নাই, বাট জেনারেলি ওভারঅল সব পেপারকে হচ্ছে 5টা সেকশনে ভাগ করা হয়। আর এরপরে আমি যেটা করি যে পেপারের সেকশন এন্ড আমি কি কি সাবসেকশন হবে, সেকশন এবং সাবসেকশন ওয়াইজ আমি একটা পেপারে স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করি। স্ট্রাকচার তৈরি করি জেনারেলি ওয়ার্ডে, অনেকে পেপার লিখেন হচ্ছে ল্যাটেকে। আমি আমার নিজের বিএসসি থিসিস পেপার ল্যাটেকে করছিলাম, কারণ ওটা প্রফেসরের রিকোয়ারমেন্ট ছিল। বাট এখন আর ল্যাটেকে করা হয় না, ওয়ার্ডে করা হয় অথবা গুগল ডাকে করা হয়। তো যেটাতেই করেন, ফার্স্টে যদি একটা এরকম স্ট্রাকচার ক্রিয়েট করে নেন, তাহলে যেটা হয় যে পেপারের মানে ফিগার, মানে পেপারের যে আইডিয়াটা বা পেপারটা কেমন আমি দেখতে চাচ্ছি, এই জিনিসটা হচ্ছে মাইন্ডে ক্রিয়েট হতে থাকে। এরপরে সেকেন্ডে আমি যেটা করি, পেপারে স্ট্রাকচার তৈরি করার পরে আমি পেপারে কি কি টেবিল দিব এবং পেপারে কি কি ফিগার আঁকাবো, এই সব কিছু আগে করে ফেলি। লাইক আমার পেপারে 5টা টেবিল থাকবে, আমি ফার্স্টে বলিনি, আমি এটা জার্নাল পেপার বেসিসে বলতেছি। কনফারেন্স পেপারে কখনোই 5টা টেবিল 5টা ফিগার দেওয়ার জায়গা থাকে না, কারণ জার্নাল পেপার গুলো অনেক লং হয়, মানে 18-20 পেজ থেকে 30-40 পেজ পর্যন্ত জার্নাল পেপার হতে পারে। বাট কনফারেন্স পেপার জেনারেলি 10 পেজের মধ্যে থাকে। বাংলাদেশের কনফারেন্স পেপার গুলো একদম 5 পেজের মধ্যে হয়, মেবি 5-6 পেজের মধ্যে। বাট ইন্টারন্যাশনাল ভালো স্টার কনফারেন্স পেপার গুলো মোটামুটি 8-10-12 পেজের মধ্যে হয়। তো যেটাই হোক, আমি কনফারেন্স পেপার করি আর জার্নাল পেপার করি, আমি পেপারে কি কি ফিগার দিব, কি কি টেবিল দিব, এইগুলো আগে ক্রিয়েট করে ফেলি। এবং এই ফিগার এবং টেবিল গুলো, লাইক আমার মেথোডোলজির ফিগার আমি মেথোডোলজি সেকশনে হচ্ছে পেস্ট করি, আমি আমার রেজাল্ট টেবিল গুলো পেস্ট করি, আমার ডাটাসেট টেবিল গুলো পেস্ট করি। এরপরে যেটা হয়, পেপারের একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে যায় এবং তখন আমি বুঝতে পারি আমার পেপারে কোন জায়গায় কি লিখতে হবে। তো কাজটা আসলে ইজিয়ার হয়ে যায়। বাট আমি যদি শুরুতেই লেখা শুরু করি, তখন আসলে কাজ আগাতে চাই না, আমার নিজের ক্ষেত্রে কখনোই কাজটা আগাতে চাই না। এটা গেল। আর লিটারেচার রিভিউ আগে যেটা বললাম যে আমি যেহেতু হচ্ছে অলরেডি মানে এক্সেল শিট ক্রিয়েট করে রাখছি, তো সেখান থেকে লিটারেচার রিভিউটা লেখা সহজ হয়। আর আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে আমি পেপারে মেথোডোলজি, যেহেতু আমি প্লট ক্রিয়েট করেছি, মেথোডোলজি প্লট, তারপরে টেবিল ক্রিয়েট করছি, তো আমি ফার্স্টে মেথোডোলজি লেখার চেষ্টা করি, তারপরে হচ্ছে রেজাল্ট সেকশন লেখার চেষ্টা করি। দেন লিটারেচার রিভিউ, ইন্ট্রোডাকশনে কখনো ইন্ট্রোডাকশন আগে, কখনো লিটারেচার রিভিউ আগে করি, যেটা সুবিধা হয়। লাস্টে কনক্লুশন, ডিসকাশন এগুলা করি, এন্ড অফ দ্য এন্ড আমি অ্যাবস্ট্রাক্ট করি। এটা হচ্ছে আমার নিজের ওয়ে। আর অনেক ক্ষেত্রে হচ্ছে মানে কিছু কিছু কনফারেন্সে দেখা যায় অ্যাবস্ট্রাক্ট সাবমিট করা যায়, যে আমার কাজটা হচ্ছে অনগোয়িং আছে, সেই কাজটার আমি কিছু আইডিয়া নিতে চাচ্ছি, মানে আমার পেপার পাবলিশ হবে না, জাস্ট অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্ট করবো, এন্ড সেই অ্যাবস্ট্রাক্টের উপরে যারা রিভিউয়ার আছেন তারা আমাকে কিছু আইডিয়া হয়তো বা দিতে পারেন, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্টটা আগে লেখা হয়। বাট ওভারঅল পেপারের জেনারেল রুলস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ডস পেপারে সবার শেষে লিখতে হবে। এটা হচ্ছে পেপার রাইটিং এর ওয়ে। আর সেকেন্ডলি, আগে যেটা বললাম, পেপার রাইটিং এর ক্ষেত্রে মানে কিভাবে লিখবো এবং কত ভালো ওয়েতে প্রেজেন্ট করব, এটা আসলে খুব বেশি ম্যাটার করে, বিশেষ করে জার্নালের ক্ষেত্রে। এলসেভিয়ার এর জার্নাল গুলো অনেক লং পেপার এবং অনেক প্রপারলি প্রেজেন্টেবল পেপার ওরা খুব পছন্দ করে।
আর আপনি একটা মানে এমন হতে পারে যে আপনার এক্সপেরিমেন্টটা খুব মানে মোটামুটি জেনারেল লেভেলে, খুব হাই লেভেলের ইম্প্যাক্ট আপনার এক্সপেরিমেন্টে নাই, স্টিল আপনি যদি পেপারটাকে খুব ভালো প্রেজেন্টেবল ওয়েতে লিখতে পারেন, তাহলে সেটা আসলে জার্নালে অ্যাকসেপ্টেন্সের মানে রেশিওটা বেড়ে যায়। আর সেকেন্ডলি পেপারে যে ফিগার এবং টেবিল গুলো আমরা দিব, এগুলো খুব আসলে মানে আগে যেটা বললাম, এগুলো খুব আই ক্যাচি হতে হবে এবং মানে ভালোভাবে যেন আপনার টেবিল এবং ফিগার গুলো আপনার পেপারটাকে কনভে করে। কারণ আপনার রিভিউয়ার বলেন বা যে কেউ নতুন মানুষ এসে আপনার পেপারটা যখন পড়বে পাবলিশ হওয়ার পরে, তারা না আগে ওই যে আমরা ওই যে 3 পাস অ্যাপ্রোচে বললাম যে আগেই কেউ পেপারে ইনডেপথ ডিটেলস করতে যাবে না, তারা আপনার ফিগার দেখবে, তারা আপনার টেবিল দেখবে। তো আপনার পেপারের রিভিউয়ারও আসলে আপনার ফিগারের টেবিলটাই আগে দেখবে, কখনোই আপনার পেপারে ইনডেপথ লেখা পড়তে যাবে না। তো সেই জন্য পেপারের প্লট গুলো অনেক সুন্দর যেন হয়, এটা খেয়াল রাখতে হবে। এখন অনেকেই যারা হচ্ছে ইলাস্ট্রেটর পারেন, তাদের জন্য একটা বড়সড় প্লাস পয়েন্ট যে আপনি ফিগার গুলো ইলাস্ট্রেটরে আঁকাতে পারবেন। আপনার হাতে যদি টাইম থাকেন, আমি রিকমেন্ড করবো ইলাস্ট্রেটর শিখে নিবেন। বাট আমি নিজে আসলে ইলাস্ট্রেটরে কিছুই পারি না, তো আমার জন্য এই প্লাস পয়েন্টটা নাই। তো আমি যেটা করি, আমি হচ্ছে পাওয়ার পয়েন্টে ফিগার তৈরি করি। তো আমি যে পেপারটা দেখাইতেছিলাম, এই পেপারে আমি যে ফিগার তৈরি করছি প্রত্যেকটাই হচ্ছে পাওয়ার পয়েন্টে তৈরি করা। এই যে এই ফিগার গুলো বলেন বা আমি যদি মেথোডোলজির ফিগার দেখাই, এই যে এই ফিগার গুলো প্রত্যেকটাই হচ্ছে পাওয়ার পয়েন্টে তৈরি করা। পাওয়ার পয়েন্টটা তৈরি করাটা আসলে খুব একটা সহজ না, অন্তত আমার কাছে তো একদমই সহজ না, হয়তো টাইম লাগে, বাট ধীরে ধীরে করতে থাকলে একসময় হচ্ছে আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আসলে ভালো ফিগার তৈরি করতে হয়। তো আপনি যদি ইলাস্ট্রেটর শিখতে নাও চান, তাহলে পাওয়ার পয়েন্টটা একটা ভালো টুল, যেখান থেকে আপনি ফিগার তৈরি করতে পারবেন। আর আসলে মানে ভালো ফিগার কিভাবে তৈরি করতে হয় এটার আইডিয়া যদি আপনি পাইতে চান, তাহলে আপনাকে ভালো ভালো পেপার দেখতে হবে। বিশেষ করে এমডিপিআই, এলসেভিয়ার এর জার্নাল গুলোর ফিগার গুলো অনেক সুন্দর হয়, সিবিপিআর, নিকায় কনফারেন্সের ফিগার গুলো অনেক ভালো হয়। যেরকম এইখানে রিসেন্টলি আমি এই কনফারেন্সের পেপারটা হচ্ছে ডাউনলোড করে রাখছি, এটা হচ্ছে আমাদের স্যারেরই, মানে আমার বেশি ইন্টারেস্টিং লাগছে, রিসেন্টলি ওনার এই পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে। তো আমি পড়ার জন্যই ডাউনলোড করে রাখছি, যদিও পড়া হয়নি এখনো। তো এটা একটা এ স্টার পেপার। তো এই ফিগারটা দেখতে পারেন, এটাও হচ্ছে পাওয়ার পয়েন্টে তৈরি করা। তো এই ধরনের আপনাকে আই ক্যাচি এবং সুন্দর ফিগার আপনাকে আপনার পেপারের আসলে ভ্যালু অনেকখানি বাড়িয়ে দেয়। আপনি কি কাজ করছেন তার থেকেও আপনি কত ভালো ওয়েতে প্রেজেন্ট করছেন, এটা অনেক বেশি ম্যাটার করে। দ্যাটস ওয়াই আপনার লেখার সময়, মানে লেখা শুরু করার আগে আপনাকে ফিগার বা মানে টেবিল গুলোকে আপনাকে আগে ভালোভাবে ক্রিয়েট করে নিতে হবে, তারপর লেখা শুরু করতে হবে। এটা হচ্ছে মোটামুটি রাইটিং এর ওয়ার্ক ফ্লো। আর আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো, যেটা হচ্ছে রিসেন্টলি, আমি জানি না এখন ওপেন হবে কিনা, এটা আমি জাস্ট 2-3 দিন আগেই দেখছি, ওপেন হয়েছে। এটা হচ্ছে ফেসবুক থেকে পাওয়া কমপ্লিট গাইড টু দা কি কম্পোনেন্টস অফ রিসার্চ আর্টিকেল। মানে এখানে রিসার্চ আর্টিকেল লেখার জন্য কি কি করতে হয়, একদম টাইটেল থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে সবকিছু এখানে দেওয়া আছে। এই কোর্সটা হচ্ছে পুরোপুরি ফ্রি, তো আপনারা এই কোর্সটা দেখতে পারেন। এটা হচ্ছে উইলি রিসার্চ একাডেমির একটা কোর্স। আমি নিজে কেবল শুরু করছি, দেখতে পাচ্ছি মাত্র 13% হয়েছে। তো আমি নিজেও আসলে এখান থেকে শেখার ট্রাই করছি, কারণ আগে যেটা বললাম, আমি নিজেও এখনো বিগিনার, এখন অনেক কিছু শেখা বাকি। বাট টিল নাও আমি যতটুকু পড়ছি, আমি অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত পড়ছি, এন্ড আমার মনে হয়েছে যে এই কোর্সটা বেশ ভালো। তো আপনারা এই কোর্সটাও দেখতে পারেন, কারণ পেপার লেখাটা আসলে একটা বড় একটা ফ্যাক্ট। যত সহজে আমরা বলি যে পেপার লেখা এত সহজে হতে চায় না, আর পেপার লিখতে হয় অনেক বেশি ধৈর্য ধরে। তো এই কোর্সটা দেখতে পারেন, আমার পার্সোনালি এই কোর্সটা পছন্দ হয়েছে। এটা গেল। এরপরে আমাদের আজকের ফাইনাল টপিক, সেটা হচ্ছে কনফারেন্স এবং জার্নালের রাইটিং ডিফারেন্স, যেটা আমি অলরেডি কিছুটা বলছি। যে ফার্স্ট ডিফারেন্স তো অবশ্যই জার্নালের লেন্থ অনেক বড় হয়। যেরকম আপনাকে এই যে পেপারটা দেখালাম, এটা হচ্ছে 11 পেজ মাত্র, তাও সাইটেশন সহ। সাইটেশনই মেবি 1 পেজ, সাইটেশন বলছি, রেফারেন্স। আচ্ছা, এদিকে হোয়াইট কেন হয়ে গেল? হ্যাঁ, এই যে রেফারেন্স সহ এটা হচ্ছে 11 পেজ। দেখতে পাচ্ছেন রেফারেন্স অলমোস্ট 1 পেজ, তার মানে ওভারঅল পেপারটা হচ্ছে 10 পেজ। এটা একটা এ স্টার পেপার। সো এই ধরনের কনফারেন্স পেপার গুলোর ক্ষেত্রে পেপারের লেন্থ হচ্ছে ছোট হয়। বাট আমার এটা হচ্ছে জার্নাল পেপার, এটা দেখাইতেছিলাম, দিস ওয়ান, এটা হচ্ছে 29 পেজ। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় পেপার। আমার নিজেরই এখন বিলিভ হয় না যে এত বড়, মানে আমার নিজেরই এখন এটা পড়তে বসলে ধৈর্য হয় না। তো এটা হচ্ছে জার্নালের একটা ড্রব্যাকস, আসলে একটা বড় পেপার লেখা অনেক কঠিন। যদিও এটা পুরোপুরি আমি নিজে লিখি না, এটার হার্ডওয়্যার পার্টের একটা বড় সড়ো পার্ট আমার হচ্ছে টিমমেট লিখছিল। বাট ওভারঅল জার্নাল পেপার অনেক বড় হয়। এবং এলসেভিয়ার বলেন, স্পিনজার কাইন্ড অফ কিছুটা শর্ট জার্নাল পছন্দ করলে, এমডিপিআই বা এলসেভিয়ার জার্নাল গুলো অনেক বড় বড় পেপার পছন্দ করে। এটা হচ্ছে জার্নাল এন্ড কনফারেন্সের ডিফারেন্স। আর নোভেলটির ক্ষেত্রে আমি যেটা বলবো, এখানে আগেই বলে দিই, আমি এখানে কনফারেন্স বলতে এ স্টার বা এ রেটেড কনফারেন্স গুলোকে মিন করছি, একদমই বাংলাদেশের কনফারেন্স গুলোকে মিন করছি না। কারণ বাংলাদেশের কনফারেন্স গুলো স্ট্যান্ডার্ড আসলে খুব একটা হাই লেভেলের না।
তো আমার মতে আমরা যদি টার্গেট করি তাহলে আমাদের একটা ভালো জায়গাতেই টার্গেট করা উচিত, যেন একটু কমা হলেও সমস্যা নাই। বাট আমার মতে আমার আম্মু সবসময় বলতেন যে স্বপ্নে যেহেতু খাবো তো বিরিয়ানি খাবো, তো টার্গেটটা আসলে হাই লেভেলে রাখা উচিত। তো এই স্টার বা এডেটেড কনফারেন্স গুলোতে কাজের নোবেলটি মানে প্রপারলি দেখাতে হয়, মানে একটা ভালো হাই লেভেলের কাজ না হলে আসলে এই ধরনের কনফারেন্স করা পসিবল হয় না। লাইক আপনি পিএইচডি লেভেলে যে হয়তো বা রিকোয়ারমেন্ট থাকে 2টা বা 3টা এই স্টার পেপার পাবলিশ করতে হবে। তো মানে এই ধরনের কনফারেন্সের জন্য আপনার ক্লিয়ার একটা কন্ট্রিবিউশন দেখানো লাগবে। এবং মানে আপনার টাইট অ্যাবলেশন স্টাডি মানে এখানে আপনাকে পুরোপুরি দেখাইতে হবে যে হ্যাঁ এক্সিস্টিং যে কাজগুলো আছে সেগুলা থেকে আসলেই আপনারটা বেটার। এটা হচ্ছে টাইট অ্যাবলেশন স্টাডি, এক্সিস্টিং সব কাজের থেকে আপনারটা বেটার হলেই ওরা আপনারটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে। আর হচ্ছে জার্নালের ক্ষেত্রে যেটা হয়, জার্নালের ক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশন একটু কম হলেও বা থিওরি লেভেলের কাজ বা অ্যাপ্লিকেশন লেভেলের কাজ, আপনার মডেলে অত বেশি নলেজ নাই বাট আপনি অ্যাপ্লিকেশন লেভেলে একটা নলেজ দেখাইতে পারতেছেন, এই ধরনের কাজ আসলে জার্নাল অ্যাকসেপ্ট করে। তারপরে জার্নাল লাইক আপনি ব্রডার ডাটা সেট, একটা নিউয়ার ডাটা সেট ইউজ করতেছেন বা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতেছেন, এই ধরনের কাজও মানে জার্নালে ওভারঅল কিছুটা মানে আপনার নোবেলটি কম হলেও জার্নাল অ্যাকসেপ্ট করবে, কিন্তু কনফারেন্স বা আমি যে কনফারেন্স গুলোর কথা বলছি সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করবে না। ওখানে মানে ক্লিয়ার কাট একটা আইডিয়া থাকতে হবে, একটা নোবেল কিছু একটা আপনাকে দেখাইতে হবে। আর এখানে হচ্ছে আর্টিফেক্ট এবং ট্রান্সপারেন্সির ক্ষেত্রে আগে যেটা হতো জার্নাল গুলো অতটা কোড চেক করতো না, বাট রিসেন্টলি আসলে সবাই কোড চেক করাটা শুরু করছে। বাট কনফারেন্সের ক্ষেত্রে কোডের চেক পয়েন্ট গুলোকে হচ্ছে প্রোভাইড করা বা হচ্ছে বেস মডেল গুলোকে প্রোভাইড করাকে হচ্ছে ওরা এনকারেজ করে। আর মিনিমাল ডাটা সেটের উপরে অনেক সময় কনফারেন্স গুলো রান করিয়েও দেখে যে আসলে আপনি যেটা ক্লেম করছেন আপনার মডেলের রেজাল্ট গুলোকে সেটা আসলে ঠিক আছে কিনা। আর জার্নালের ক্ষেত্রে হচ্ছে অনেক জার্নালই ইদানিং ফুল রিপ্রোডিউসেবল। আমি আগেও যেটা বললাম যে আপনার কোড গুলো যেন রিপ্রোডিউসেবল হয়, যে আজকে যে কোড রান করছেন 6 মাস পরে সেম কোড রান করলে যেন একই রেজাল্ট আসে। তো এই ধরনের রিপ্রোডিউসেবল কোড গুলোকে জার্নাল গুলো চাই আপনি হচ্ছে গিটহাবে আপলোড করে রাখবেন। আর আপনার নিজের ট্রান্সপারেন্সির জন্য আসলে আপলোড করে রাখা উচিত, যাতে ফিউচারে কেউ এসে আর কি ইউজ করতে পারে। এটা গেল। আর লাস্টে যেটা আগে বললাম টাইম লাইন অ্যান্ড টোন, আচ্ছা না, এটা মনে হয় বলা হয়নি। কনফারেন্স গুলো আসলে অনেক বেশি ফাস্টার হয়, মানে কনফারেন্সে তো একটা ফিক্সড টাইম লাইন থাকে, এই টাইম লাইনের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে ওটা পাবলিশ হয়ে যায় যদি অ্যাকসেপ্ট হয় আর কি। কিন্তু জার্নাল গুলো রিয়েলি অনেক স্লো, মানে কিছু কিছু জার্নাল, আমি এই জার্নালই যেটা দেখালাম এটা আমার হচ্ছে মোস্ট রিসেন্ট পেপার, বাট আনফরচুনেটলি এই পেপারটা আমি লিখছিলাম হচ্ছে ডিসেম্বর 2023-তে। আমার ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করার পরে এটা আমার ফার্স্ট ওয়ার্ক ছিল যেটা আমি কাজটা করেছিলাম। এন্ড ডিসেম্বর 2023-তে এইটা করার পরে এটা ফার্স্ট টাইম সাবমিট করা হয় হচ্ছে এক্সপার্ট সিস্টেম উইথ অ্যাপ্লিকেশনে। ওইখানে 2বার হচ্ছে রিভিউয়াররা রিভিউ দেয় এবং খুব এক্সটেন্সিভ লেভেলের রিভিউ ছিল। এন্ড দ্বিতীয়বার রিভিউ করার পরে আমরা লাইক ওকে এই পেপারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, কারণ এতবার রিভিউ যেহেতু দিচ্ছে রিজেক্ট করার তো আর কোনো রিজন নেই। বাট আনফরচুনেটলি তারপরে আমাদের পুরো 9 মাস টাইম নষ্ট করে এক্সপার্ট সিস্টেম এই পেপারটাকে রিজেক্ট করে দেয়। এন্ড এক্সপার্ট সিস্টেম রিজেক্ট করার পরে আনফরচুনেটলি এই পেপার স্প্রিঞ্জার এলসেভিয়ারের আরো 9-10টা জার্নাল থেকে রিজেক্ট হয়েছে। এন্ড আমি কাইন্ড অফ এটার উপর আশা ছেড়ে দিয়েছিলাম যে এই পেপার আর কখনোই পাবলিশ হবে না, কারণ এই কাজের আপডেটের একটা কাজ আছে যেটা হচ্ছে দিস ওয়ান, এটা নলেজ বেস সিস্টেমে। আমরা এই কাজে যে লিমিটেশন গুলো দেখাইছিলাম সেই লিমিটেশন গুলোকে ইমপ্রুভ করছিলাম এই পেপারটাতে। আচ্ছা এটা ওপেন হবে কিনা আমি জানি না, যাই হোক এটাও হচ্ছে নলেজ বেস সিস্টেম এলসেভিয়ারের আরেকটা জার্নাল এখানে পাবলিশ আছে। তো এই পেপারটাও অলরেডি পাবলিশ হয়ে গেছে, তার মানে বুঝেন আপনার একটা কাজের আপডেটেড কাজ পাবলিশ হয়ে গেছে কিন্তু সেটার হচ্ছে ব্যাক কাজটা যখন পাবলিশ হয়নি সেই পেপার পাবলিশ হওয়া খুব কঠিন। বাট ফরচুনেটলি রিসেন্টলি এটা পাবলিশ হয়ে গেছে এবং এটার পাবলিকেশন ডেট যদি আমি দেখাই 8 অক্টোবর 2025, তার মানে বুঝেন ডিসেম্বর 2023 থেকে 8 অক্টোবর 2025, এটা একটা কাইন্ড অফ লং টাইম। তো আমি বলছি না সবার ক্ষেত্রে এটা এরকম ব্যাড লাক হবে, অনেক ক্ষেত্রে অনেকের 2-3 মাসেও পেপার অ্যাকসেপ্ট হয়ে যায়। বাট ওভারঅল আপনাকে জার্নাল পাবলিশ করতে হলে আপনাকে ধৈর্য রাখাই লাগবে, কোনো বিকল্প নাই। আর এমনিতে ওভারঅল রিসার্চের কাজটাই অনেক বেশি ধৈর্যের ব্যাপার। এই জন্য আমি জেনারেলি সবাইকে বলি যে খুব বেশি ধৈর্য না থাকলে এবং খুব বেশি এনথুজিয়াস্টিক না হলে পিএইচডি বা এই টাইপের ক্যারিয়ারে আসা উচিত না, কারণ মানে এই ক্যারিয়ারটা এত বেশি লেংদি এবং আপনি ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ফিল করবেন। যাই হোক, আমি এই কথাগুলো বলতেছি ডিমোটিভেট করার জন্য না, বাট রিয়াল পিকচার এটাই, আপনার যদি পর্যাপ্ত ধৈর্য না থাকে তাহলে আসলে রিসার্চের কাজে আসা উচিত না। তো এটাই মোটামুটি আমাদের কনফারেন্স আর হচ্ছে জার্নালের ডিফারেন্স ওভারঅল যদি বলি। সো দ্যাটস অল, আমার প্রেজেন্টেশন আজকে এখানেই কমপ্লিট। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ প্রেজেন্টেশনটার জন্য। কিন্তু আমার 2টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তো আচ্ছা একটা কোয়েশ্চেন হলো যে আমি লিটারেচার রিভিউ দেখে আমি
অনেক সময় পার করে আমি একটা টপিক সিলেক্ট করলাম যে আমি এই টপিকের উপরে আমি একটা পেপার পাবলিশ করতে চাচ্ছি, কিন্তু সেটার জন্য আমার ডেটা সেট দরকার। তো আমার যেটা হচ্ছে যে আমি ডেটা সেটটা আমি আসলে কোথা থেকে নিব বা কিভাবে নিব, কারণ আমি ডেটা সেট ক্রিয়েট করতে পারছি না, কিন্তু আমার অনলাইন কোথা থেকে নিতে হবে। তো সেটা আসলে কিভাবে অ্যাপ্রোচ নেওয়া উচিত। আর সেকেন্ডটা হলো যে ধরেন আমার ডেটা সেট আছে, তো আমার ডেটা সেটটা দিয়ে আমি আসলে কিভাবে অ্যাপ্রোচ নেওয়া উচিত যে আমি কোড করে আমি ঠিক এমন একটা হাই লেভেলে নিতে পারবো, বা ওইভাবে কোড করাটা আমি কিভাবে শিখতে পারবো, এটা কি কোনো অ্যাডভাইস দিতে পারবেন? আচ্ছা, ফার্স্ট অফ অল ডেটা সেটের প্রবলেমটা আমি এটা হচ্ছে মাঝে মেবি মেনশন করছিলাম। ডাটা সেটের জন্য আপনাকে হচ্ছে কোন স্লাইড ওকে, ডাটা সেটের জন্য আপনি যদি অনলাইন থেকে এক্সিস্টিং ডাটা সেট নিতে চান, তাহলে আপনাকে এক্সিস্টিং ডাটা সেটের যে ওয়েবসাইট গুলো সেটা দেখতে হবে। যেরকম আমার এই মুহূর্তে নলেজে যেটা আছে, ক্যাগেল আছে, রোবোফ্লো আছে, সায়েন্টিফিক ডাটা আছে, IEEE ডাটা পোর্ট আছে। এরকম আরো বেশ কিছু ওয়েবসাইট আপনি পাবেন যেখানে অনেক এক্সিস্টিং ডাটা সেট আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। আমি যদি উদাহরণ দিয়ে বলি, আপনার একটু আগে যেটা বললাম, আমাদের এই প্রথম কাজটা ছিল হচ্ছে এক্সিস্টিং একটা ওয়েস্ট ডাটা সেটের উপর, যেটা ক্যাগেলে অলরেডি অ্যাভেলেবল আছে। এন্ড এইটাতে লিমিটেশন আমরা বলছিলাম, আমরা যদি ক্যাগেলের ডাটা সেট ইউজ করছি, সেই ডাটা সেটে ক্লাসের সংখ্যা, মানে আমি যদি উদাহরণ দিই, এই যে এখানে ক্লাস লেভেল গুলো আছে, এই ডাটা সেটে মাত্র 12টা ওয়েস্ট ক্যাটাগরিজ ছিল। তো আমরা এখানে লিমিটেশনে বলছিলাম এই ডাটা সেটটা খুব বেশি বড় না এবং আমাদের ক্যাটাগরিটা হচ্ছে অনেক কম, ওয়েস্ট ক্যাটাগরিটা। তো আমাদের আপডেটেড কাজে যেটা করছিলাম, এই কাজটা করার জন্য এই লিমিটেশনটাকে আমরা এই ডাটা সেটে এসে ওভারকাম করছিলাম। এইখানে আমরা অনলাইনে অ্যাভেলেবল 4টা ডাটা সেটকে মার্জ করে একটা 35,000 ইমেজ নিয়ে একটা নিউ ডাটা সেট ক্রিয়েট করছিলাম। তো এই ডাটা সেটে আমাদের হচ্ছে ডাটা ক্লাসিফিকেশন, যেহেতু ক্লাসিফিকেশন প্রবলেম ছিল, ক্লাস লেভেল অনেক বেশি ছিল এবং ডাটার ইমেজ নাম্বার অনেক বেশি ছিল। তো মডেল হচ্ছে জেনারেলাইজড হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে গেছিল। তো এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি অনলাইন থেকে এক্সিস্টিং ডাটা নিতে পারেন। আর আমি যে 4টা বললাম, এটার বাইরে আর কোনো নতুন পোর্টাল আছে কিনা জানি না, বাট জেনারেলি আমি এই পোর্টালগুলো থেকে নিই। সায়েন্টিফিক ডাটা, ক্যাগেল, রোবোফ্লো, আর হচ্ছে IEEE ডাটা পোর্ট, এগুলো থেকে। আর সায়েন্টিফিক ডাটা থেকে ডাটা নিলে যেটা হয় যে সায়েন্টিফিক ডাটাগুলো হচ্ছে বেঞ্চমার্ক ডাটা, মানে ওই ডাটাগুলো অ্যাকসেপ্টেবল। এটা হচ্ছে ন্যাচারের একটা জার্নাল, এরা ডাটা সেটের উপরেই পেপার পাবলিশ করে। তো বুঝতে পারছেন এখানকার ডাটাগুলো এই জন্য বেঞ্চমার্ক হয়। তো এইখান থেকেও আপনারা ডাটা সেট ডাউনলোড করতে পারবেন। জেনারেলি সায়েন্টিফিক ডাটার ম্যাক্সিমাম ডাটা সেটই ফিক্সড শেয়ারে অথবা হচ্ছে গিটহাবে আপলোডেড থাকে। এটা গেল ফার্স্ট হচ্ছে ডাটা সেট যদি অনলাইন থেকে নেন। আর যদি কালেক্ট করতে চান, তাহলে আসলে ডাটা কালেক্ট করা বাংলাদেশের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনেক কঠিন। যেরকম আমরা ওয়েস্ট ডাটা সেটে আমরা জাস্ট চেয়েছিলাম যে নিজেরা পিকচার তুলবো, বা আমার একটা কাজ ছিল, ওটা হচ্ছে মালবেরি লিফের উপরে। যেহেতু আমি রাজশাহীতে থাকতাম, বাংলাদেশে, মানে আমার বাসা হচ্ছে রাজশাহীতে, তো ওখানে তো মালবেরির জন্য সেরিকালচারটা তো ওখানে অবস্থিত। তো আমরা ওখান থেকে অনুমতি নিয়ে, সরকারের অনুমতি নিয়ে আমরা মালবেরি লিফের ডাটা নিজেরা ওখানে ছবি তুলে কালেক্ট করছিলাম। তো এটা এইরকম ভাবে ডাটা কালেক্টের ওয়েটা আপনাকে আসলে নিজে বের করতে হবে। আর যদি অনলাইন থেকে বের করেন, তাহলে ক্যাগেলে যে আপনি সার্চ করলে যায়, লাইক আপনি আগে যে এক্সাম্পল দিলাম ক্যান্সার বায়োমার্কার প্রেডিকশন, বা আপনি ওয়েস্ট ডাটা সার্চ করছেন, আপনার টপিকের তো আপনি একটা নাম জানেন, তো আপনাকে কিওয়ার্ড বেসিসে ডাটাগুলো হচ্ছে খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে জেনারেল ডাটাগুলো পাওয়া যায়। এটা গেল হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। আর সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কোডগুলো কিভাবে করবেন বা কোডগুলো কিভাবে শিখবেন। এটা আসলে আমাদের পুরো প্রেজেন্টেশনটাই এই টপিকের উপরে ছিল। তো আসলে এটার কোনো এক্সাক্ট ওয়ে আছে যে আমি কোড পুরোপুরি শিখতে পারবো এমন না। বাট আমি যখন শুরু করেছিলাম প্রথম দিকে, আমি যেটা বললাম যে বেসলাইন মডেলগুলো আমি যখন প্রথমে রান করতাম, তো বেসলাইন মডেলগুলো আসলে কোনগুলো, যে মডেলগুলো অলরেডি এক্সিস্টিং আছে, কেউ না কেউ যে মডেলগুলো আসলে তৈরি করে ফেলছে। এই যে ফেজ 1-এ যে আমি বেসলাইন মডেলের কথা বারবার বলেছি, তো ধরে নেন আপনি হচ্ছে একটা ডেন্সনেট মডেল রান করাবেন, বা আপনি মোবাইল নেট মডেল রান করাবেন, বা আপনার ডোমেনের বেসিসে। আমি আসলে ডোমেন, যেহেতু আমার কম্পিউটার ভিশন, তো আমি কম্পিউটার ভিশন ডোমেন বেসিসে এই মডেলগুলোর নাম বলতেছি, আপনার ডোমেন বেসিসে মডেল আলাদা হতে পারে। তো আপনি যে মডেলটা রান করাবেন, এগুলোর কিন্তু অনলাইনে হচ্ছে ইয়ে আছে, কোড অ্যাভেলেবল আছে। লাইক আপনি যদি ইয়োলো মডেল রান করান, জাস্ট লিটারালি আপনি 3 লাইনের কোড রান করালেই আপনি মডেল ট্রেন করাই ফেলতে পারবেন।
তো কারণ এগুলোর রিপোজিটরি অলরেডি গিটহাবে অ্যাভেলেবল, জাস্ট আপনাকে রিপোজিটরি ডাউনলোড করে ট্রেন কমান্ডটা রান করতে হবে, আপনার মডেল রান হয়ে যাবে। বাট আপনি যদি অ্যাকচুয়ালি শিখতে চান, যেটাই আসলে দরকার, তাহলে আপনার যেটা করতে হবে যে আপনি গিটহাব রিপোজিটরিতে যান, আপনি ইয়োলোর ওয়েবসাইটে যান, বা আপনি যে ক্লাসিফিকেশন মডেল রান করছেন সেটার ওয়েবসাইটে যান, ওদের যে র কোড গুলো আছে সেই কোড গুলো দেখেন এবং ওই কোড গুলো বোঝার চেষ্টা করেন। এবং আপনি যখন কোড বুঝে নিজে নিজে আর কি কোডের পার্ট বাই পার্ট ইমপ্লিমেন্ট করতে পারবেন, তখন আপনি আসলে শেখা শুরু করবেন। এই জন্য আমি শুরুতে যখন বলছি যে আমাদের প্রি রিকুইজিট হচ্ছে পাইথন জানা, পাইথনের ফাউন্ডেশন থাকা, স্ট্যাটিস্টিক্স এর ফাউন্ডেশন থাকা, লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে জানা, এই প্রি রিকুইজিট গুলো আসলে ওইখানেই আসে। আপনি অনলাইনে রিপোজিটরি থেকে 3 লাইনে কোড লিখে হয়তো মডেল ট্রেনিং টেস্টিং সবকিছু করে ফেলতে পারবেন, কিন্তু আপনি যখনই মডেলের কোর নলেজ সম্পর্কে জানতে যাবেন, তখন এই ফাউন্ডেশন গুলো না থাকলে আপনি বুঝতে পারবেন না। কোড অনলাইনে গিটহাব রিপোজিটরি বলেন বা বিভিন্ন ওয়েবসাইটে, যেহেতু আমি যেটা বললাম যে সিবিপিআর বা মিকায়ে যে এইচটার কনফারেন্স গুলো হয়, তারা যে মডেল প্রপোজ করে, এই প্রত্যেকটারই গিটহাবে হচ্ছে রিপোজিটরি থাকে। তো কোড খুঁজে পাওয়া কোনো ব্যাপার না, কিন্তু ওই কোডটাকে বুঝে নিজে নিজে ইমপ্লিমেন্ট করাটা আপনাকে শিখতে হবে। এই জন্য আপনার ফাউন্ডেশনাল নলেজ থাকতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন? আমার একটা প্রশ্ন ছিল, আমি ইয়াতে করেছিলাম, কমেন্ট সেকশনে করেছিলাম, এখানে করছি। এটা হচ্ছিল একটা জার্নালে আমরা রিসেন্ট পাবলিশ করেছি, মানে সরি সাবমিট করেছি, সেটা হচ্ছে অ্যাপ্লাইড কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স এন্ড সফট কম্পিউটিং। তো যখন আমি এক্সটেনশন যেটা আছে সেটাতে চেক করলাম, এটা হচ্ছে Q1 দেখাচ্ছে, বাট চ্যাটজিপিটি বলছে যে এটা অনেক জায়গায় Q2 হতে পারে। মানে আমার মানে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর তো আলাদা একটা মানে মেট্রিক্স, এটা কিভাবে কাজ করে আসলে, মানে ক্যালকুলেশনটা কিভাবে হয় ইমপ্যাক্ট ফ্যাক্টরের? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা, ইমপ্যাক্ট ফ্যাক্টরের ক্যালকুলেশন কিভাবে হয় এটা আসলে আমার নিজেরও ক্লিয়ার কাট খুব একটা আইডিয়া নাই, বাট আমি জেনারেলি যতটুকু শুনছি, একটা জার্নাল মানে জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর এক বছরে কতগুলো তারা হচ্ছে পেপার অ্যাকসেপ্ট করছে, কতগুলো পেপার রিজেক্ট করছে, ওই জার্নালে প্রতি ইয়ারে কতগুলো পেপার মানে সাবমিট করছে মানুষ, এগুলোর উপর ডিপেন্ড করে ইমপ্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশন হয়। আর পেপার জার্নালের ক্ষেত্রে ম্যাট্রিক্স থাকে ইমপ্যাক্ট ফ্যাক্টর, আর একটা হচ্ছে কোয়ার্টাইল। তো এটা আসলে চেঞ্জ হয়, প্রতি বছরে বছরে চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে আপনি যে মোমেন্টে চ্যাটজিপিটি কে দিচ্ছেন সেই মোমেন্টে ওটা Q2 হয়ে গেছে, বা চ্যাটজিপিটি হয়তো বা পুরোনো ইনফরমেশন বের করছে, তাই জন্য হয়তো বা Q2 হয়ে গেছে। আমি যদি আপনারটাই সার্চ করি, আপনি কি কমেন্ট সেকশনে লিখতে পারবেন আপনার জার্নালটার নাম? জি জি, আমি লিখে দিয়েছি। আচ্ছা, আমি আবার ফরওয়ার্ড করতে পারি। হ্যাঁ, সফট এটা পড়া কম্পিউটিং। হলে ভালো হয়। আমি দেখছি কমেন্ট সেকশনে অনেক। আচ্ছা আচ্ছা, আমি পাইছি, অ্যাপ্লাইড কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স এন্ড সফট কম্পিউটিং। ওকে, আমি নিজে এটা সার্চ করে দেখি। ওকে, এটা এখানে আছে। ওকে, এটা হচ্ছে আপনি দেখেন এই সাইটটা হচ্ছে মানে আমি জানি না এটার উচ্চারণ কি আসলে, ACIMAGO, আমি নিজে কখনো এটা প্রোনাউন্সিয়েশন করি নাই। তো যাই হোক, আপনি যে কোনো জার্নালের নাম লিখে এই ওয়ার্ডটা লিখলেই আপনার এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এটা খুব ট্রাস্টেবল ওয়েবসাইট। তো 2024 এর জন্য, যেহেতু 2025 এখনো শেষ হয়নি, তাই জন্য এটা হচ্ছে দেখাচ্ছে না। তো 2024 এর জন্য আপনি দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে এটার কোয়ার্টাইল হচ্ছে Q2, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ Q2, কম্পিউটেশনাল মেকানিক্স এর জন্য Q1, কম্পিউটার নেটওয়ার্কস এন্ড কমিউনিকেশনের জন্য হচ্ছে Q2, এন্ড কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে Q2। তার মানে এটার এই জার্নালে ভ্যারিয়াস স্কোপ আছে, এন্ড স্কোপ ওয়াইজ কোয়ার্টাইল হচ্ছে আলাদা আলাদা। আর ইমপ্যাক্ট ফ্যাক্টর ফাইন্ড আউট এর জন্য ফিক্স কোনো ওয়েবসাইট আসলে নাই, মানে আগে ছিল, বাট রিসেন্টলি অনেক জার্নালে এক্সাক্ট ইমপ্যাক্ট ফ্যাক্টর পাওয়া যায় না। তো আমি জানি ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে চ্যাটজিপিটি কে সার্চ দিই, বাট জাস্ট এভাবে অথবা লিখে দিই ইমপ্যাক্ট ফ্যাক্টর কত, মোটামুটি কাছাকাছি বা এক্সাক্ট এটাও আসে। তো এটার ইমপ্যাক্ট ফ্যাক্টর কত দেখাই দিচ্ছে। আচ্ছা, ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখাইতেছে না কেন জানি না। জেনারেলি মানে সার্চ দিলে এখানে ইমপ্যাক্ট ফ্যাক্টর দিয়ে চ্যাটজিপিটি কিছু একটা অপশন দিয়ে দেবে, আপনি চ্যাটজিপিটি কে আস্ক করতে পারেন। তো এটা মানে কোয়ার্টাইল জানার জন্য আগে যে ওয়েবসাইটটা দেখালাম ওইটা হচ্ছে বেস্ট অপশন। ওরা হচ্ছে প্রপারলি সবকিছু দেখায় দেয়, যদি জানাটা ওদের স্কোপের মধ্যে থাকে। আচ্ছা, এটা মনে হয় ফার্স্ট কোশ্চেন ছিল, এরপর? না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সেকেন্ড প্রশ্নের আনসার পেয়েছি এইমাত্র, খুঁজে অনেক ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর এখানে মনে হয় আরো কিছু কোশ্চেন আছে আমার, যেগুলো দেখা উচিত, আমি আসলে কমেন্ট সেকশন দেখি নাই। আচ্ছা,
সাবসেট রানের ব্যাপারে আর একবার বলার জন্য, আচ্ছা, সাবসেট রান আসলে আমি মেবি 2বার উল্লেখ করছি যে যখন আমরা হচ্ছে বিভিন্ন ফেজে এক্সপেরিমেন্ট করি তখন সাবসেট রানটা মানে লাইক আমাদের তো আসলে অনেক এক্সপেরিমেন্ট করতে হয়। আমি যখন এক্সপেরিমেন্ট 4 ধাপে বললাম প্রত্যেকবারই আমি বলছি যে আমার প্রিপোজিশন করতে হবে, আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। তো বারবার আসলে আমার যদি একটা ডাটা সেট হয় 10,000 ইমেজ ডাটা সেটের জন্য, আমি ইমেজের জন্যই বলছি কারণ ট্যাবুলার ডাটা সেটে আসলে এক্সপেরিমেন্ট রান করতে জিপিইউ কম্পিউটিং ইউনিট একটু কম লাগে, কিন্তু ইমেজ ডাটা সেটের উপর আসলে প্রচুর কম্পিউটিং ইউনিট লাগে বা জিপিইউ অনেক হাই লেভেলের হতে হয়। আর ট্রেনিং এর ডাটাগুলো মানে ট্রেনিং এর টাইমও অনেক বেশি লাগে। তো এই জন্য মিডিল ওয়েতে আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করি তখন দেখা যায় যে আমি আমার পুরো 10,000 ইমেজের ডাটা সেটকে একটু ছোট ডাটা সেটে 1,000 বা 2,000 ডাটা সেটের উপরে আমি রান করি। তাহলে যেটা হয় আমি সাবসেটের উপরে রান করে বোঝার চেষ্টা করি যে মডেলটা কোন ইয়ের জন্য বেটার কাজ করছে। বা আমি যদি আমার ডাটা সেটকে হচ্ছে 10-fold ক্রস ভ্যালিডেশনের উপর রান করাচ্ছি মডেলকে, তো আমি মানে যখন মাঝে এক্সপেরিমেন্ট ফেজে আছি, আমার ফাইনাল এক্সপেরিমেন্ট না, আমার মাঝে তো অনেকবার এক্সপেরিমেন্ট করা হতে পারে, 10 বার 20 বার এক্সপেরিমেন্ট করতে হতে পারে, তো মাঝের ফেজ গুলোতে আমি বড়জোর 1টা বা 2টা ফোল্ড রান করব। কারণ আমি প্রথমবার যখন রান করব তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোন ফোল্ডের রেজাল্টটা সব থেকে বাজে আসছে। হয়তো বা দেখা যাচ্ছে আমার ফোল্ড 3 রেজাল্টটা সব থেকে বাজে, অন্য ফোল্ড গুলো ওর থেকে বেটার। তাহলে আমি যদি ফোল্ড 3 রেজাল্টটাকে ভালো করতে পারি তাহলে বাকি ফোল্ড গুলো ধরে নেওয়া যায় অটোমেটিক্যালি ভালো হবে। এটা ধরে নেওয়া, সবসময় এটা হয় না। দেখা যায় আমি এমন প্রিপ্রসেসিং অ্যাপ্লাই করলাম, ফোল্ড 3 রেজাল্ট ভালো হয়ে গেছে, ফোল্ড 1 এর রেজাল্ট খারাপ হয়ে গেছে, এটা হতেই পারে। বাট আমরা ট্রাই করি মাঝের রানগুলোতে যে কোনো একটা ফোল্ডের উপরে করার, যাতে আমার ট্রেনিংটা তাড়াতাড়ি হয়, কাজটা তাড়াতাড়ি হয়। এটা হচ্ছে সাবসেট রান। আর আরেকটা যেটা বলেছি যে কনফারেন্সটা অনেক সময় সাবসেটের উপরে রান করে, সেটা হচ্ছে অনেক এই স্টার কনফারেন্সই আপনি যে আসলে কোডটা করেছেন এবং আপনার যা কনফারেন্স পেপারে আপনি যে ক্লেম করছেন যে আপনার এইরকম অ্যাকুরেসি আসছে, ওটা আসলেই এসেছে কিনা এটার জন্য তারা অনেক সময় আপনার কোড নিয়ে তারা রান করে ওটা হচ্ছে চেক করে। তো সেটার ক্ষেত্রে দেখা যায় হয়তো বা পুরোপুরি ডাটাসেটের উপর রান্না করে ওরা নিজেদের মতো একটা সাবসেট ক্রিয়েট করে সেটার উপরে রান করে। এই দুটা হচ্ছে সাবসেট রানের ব্যাপার আমি মেবি বলেছিলাম। এরপরে হচ্ছে মেথোডোলজি আগে লিখতে হবে কিনা, এটা আসলে ভাই আমার নিজের প্রসেস যে আমি মেথোডোলজি আগে লিখি, বাট আপনাকেও যে মেথোডোলজি আগে লিখতে হবে এমন না, আপনি ইন্ট্রোডাকশন থেকেও শুরু করতে পারেন। এটা টোটালি আপনার চয়েস। অনেকে আবার রেজাল্ট সেকশনটা আগে লিখে। তো বাট আমার নিজের ক্ষেত্রে পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে মেথোডোলজিটা আগে লেখা। ওকে, রেফারেন্স স্টাইল, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমি আসলে বলি নাই এপিএ আইট্রিপলি নাকি এলসিভি এর বেছে নেওয়া উচিত। ফার্স্ট অফ অল রেফারেন্সের জন্য, এটা যেহেতু কোশ্চেনটা যেহেতু আসছে সেহেতু ইয়ে করি, রেফারেন্সের জন্য কিছু টুল আছে। যেরকম আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে মেন্ডেলি। আর গ্রুপে কাজ করতে হলে মানে অনেক পেপারই দেখা যায় গ্রুপে সবাই মিলে লিখি, তখন আমরা ইউজ করি হচ্ছে জোটেরো। তো আমি সাজেস্ট করব আপনারা সবাই মেন্ডেলি অথবা জোটেরো এই মানে অথবা এই দুটার সাথে একটু পরিচিত হয়ে নেন। কারণ এপিএ এমএলএ বা আইট্রিপলি এলসিভিআর এই টাইপের অনেক হচ্ছে মানে প্রত্যেকটা জার্নালে আলাদা আলাদা ভাবে রেফারেন্স স্টাইল আছে, সবকিছু আপনার পক্ষে জানা সম্ভব না। আর একটা একটা করে পেপারে ইনপুট করে মানে পেপার লেখা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যায়। তো আপনি যদি মেন্ডেলি বা জোটারে ইউজ করেন তাহলে আসলে ওখানে জাস্ট এক ক্লিকে আপনি সবগুলো, আমি যদি দেখাই, আমি জানি না দেখানো পসিবল হবে কিনা, ওকে আমি এখান থেকে দেখানোর ট্রাই করি। আমার ওয়ার্ড ডকুমেন্টও দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, আমি যদি এখানে দেখাই আমার ওয়ার্ড ডকুমেন্টের সাথে মেন্ডেলি ইয়ে করা আছে। তো আমি যদি রেফারেন্সে যাই, এখানে দেখেন মেন্ডেলি সাইট। আমি খুব শর্টকাটে দেখাচ্ছি কারণ মেন্ডেলি জিনিসটা একটু জটিল, বাট আমার মনে হয় শিখে নিলে আপনারা যে কেউই পারবেন। ইউটিউবে অনেক অ্যাভেলেবল রিসোর্সেস আছে মেন্ডেলির জন্য। সাইন ইন করতে হবে। ওকে, তাহলে হচ্ছে মেন্ডেলি আসলে ইউজ করা কতটা ইজি আমি শুধু সেই পার্টটা দেখাচ্ছি, বাট মেন্ডেলিতে এই লাইব্রেরিটা কিভাবে আনতে হবে কি কি এটা আসলে আপনাদেরকে একটু কষ্ট করে দেখে নিতে হবে, অথবা ফিউচারে যদি আমি কখনো কোনো সেশন দেওয়ার সুযোগ পাই তাহলে আমি এই জিনিসটা রাখার ট্রাই করবো। তো মনে করেন আমি এই পেপারটা এখানে সাইট করব এই জায়গায়, তো আমি কি করলাম, এখান থেকে ক্লিক করলাম, ইনসার্ট করলাম, আমার 1 নাম্বার সাইটেশন চলে আসলো। এবার আমি লাস্টে বিবলিওগ্রাফি অ্যাড করবো। এখানে আমি কি দিব, এখানে যে ইনসার্ট বিবলিওগ্রাফি। কেন এই ঝামেলাগুলো আসতেছে?
এই যে আমার বিbliography চলে আসলো। সো মেন্ডেলি হচ্ছে দ্যাট ইজি, আপনি এখানে ম্যানুয়ালি কোনো কিছু করতে পারেন না। এখন মনে করেন এখানে কোন স্টাইলের সাইটেশন আছে আমি জানি না, আমি এখান থেকে দেখলাম, তো সাইটেশন স্টাইল এখানে আছে এলসেভিয়ার নিউমেরিক উইথ টাইটেলস, আমি সাইটেশন স্টাইল চেঞ্জ করব। তো চেঞ্জ সাইটেশন স্টাইল, এখানে লিটারালি হাজার হাজার সাইটেশন স্টাইল আছে, আপনি জার্নাল বেসিসে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে দিলাম IEEE, সাইটেশন স্টাইল আপডেটেড হয়ে যাবে। তো আপনাকে মেন্ডেলি জোটরে ওগুলা শিখতে হবে, কারণ মনে করেন আপনি একটা পেপার লিখলেন, প্রথম ড্রাফট তৈরি করলেন, ফার্স্ট অফ অল, আচ্ছা এই জিনিসটা আমি মেনশন করতে ভুলে গেছি, কোশ্চেন থেকে আসলো, যখন আপনি পেপার লিখবেন, লেখার পরে প্রথম যে ড্রাফটটা তৈরি করবেন সেই ড্রাফটে আসলে কোনো টেমপ্লেট ফলো করতে হবে না। মানে আমি জেনারেলি ফলো করি না, আমি জাস্ট এক কলামে পুরো পেপারটা লিখে ফেলি, ডাবল কলামেও না, ওয়ার্ডে লিখি, এক কলামে পুরো পেপারটা লিখি। এরপরে যেটা হয়, পেপার আমার সুপারভাইজারের কাছে যায়, আমার বাকি টিমমেটদের কাছে যায়, তারা অনেকে হচ্ছে অনেক আপডেট দেয়, এই আপডেট গুলো আমি ফার্স্ট ড্রাফটেই করি। এরপরে যখন দেখা যায় কোনো জার্নালে টেমপ্লেট থাকে, যেরকম MDPI জার্নালে টেমপ্লেট থাকে, ফ্রন্টিয়ারে টেমপ্লেট থাকে, IEEE অ্যাক্সেস এর টেমপ্লেট থাকে, বাট এলসেভিয়ার জার্নালে কোনো টেমপ্লেট থাকে না। তো জার্নালে যদি টেমপ্লেট থাকে, আমার ফার্স্ট ড্রাফট থেকে আমি জাস্ট কপি পেস্ট করে টেমপ্লেট ওয়াইজ বসিয়ে সাবমিট করে দিই। আর যদি টেমপ্লেট না থাকে তাহলে আমি জার্নালের হচ্ছে রাইটিং গাইডলাইনটা পড়ে হয়তো একটু এডিট করে সাবমিট করে দিই। এখন এটা হচ্ছে আমার ওয়ে আর কি কাজ করা। এখন আপনাকে এই টুলস গুলো শিখতে হবে, কারণ মনে করেন আপনি IEEE স্টাইলে রেফারেন্স লিখে ফেললেন, জার্নালের ড্রাফটও তৈরি করে ফেলছেন, IEEE তে দেওয়ার পরে সেটা ট্রানজাকশনে হোক, অ্যাক্সেসে হোক বা যেখানে হোক, দেওয়ার পরে আপনার পেপার হচ্ছে রিজেক্ট হয়ে গেল, আপনি এরপর এলসেভিয়ারে হচ্ছে ওটা সাবমিট করবেন, আপনি কি পুরো পেপারে সাইটেশন আবার চেঞ্জ করবেন? আমি যদি একটা জার্নাল পেপার বলি 70-80টা সাইটেশন থাকে, একটা কনফারেন্স পেপারে প্রায় 30-40টা হচ্ছে রেফারেন্সেস থাকে, তাহলে আপনার এই সব রেফারেন্স যদি ম্যানুয়ালি চেঞ্জ করতে চান তাহলে মানে এটা সাবমিট করা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। দ্যাটস ওয়াই রেফারেন্সের জন্য আপনাকে এই টুলগুলো শেখা লাগবে। আর এই টুলগুলো শিখলে আপনি আসলে খুব ইজিলি সাইটেশন স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো আপনার আসলে কোড থেকে সাইটেশন স্টাইল জানা লাগবে না, আপনি জাস্ট জার্নালের গাইডলাইন পড়বেন যে ওরা কোন সাইটেশন স্টাইল চাইতেছে, সেটা এখান থেকে চেঞ্জ করে দেবেন। আচ্ছা, এই স্টার পেপার বলতে আমি মনে হয় এটা এর মধ্যেও বলছি, এই স্টার পেপার হচ্ছে খুবই হাই লেভেলের কনফারেন্স গুলোকে হচ্ছে আসলে এই স্টার পেপার বলা হয়। মানে আমরা জেনারেলি বাংলাদেশে যারা আছি, কনফারেন্স বলতেই আমরা বাংলাদেশের IEEE কনফারেন্স গুলোকে বুঝি আর কি। বাট আমি আগে যেটা বললাম, বাংলাদেশের কনফারেন্স গুলোকে আমি মানে ইদানিং ধরার বাইরে রাখি, কারণ ওই কনফারেন্স গুলোর খুব একটা কোনো স্ট্যান্ডার্ড নাই। আমি যদি এখানে দেখাই, আমি জানি না আমার এখানে ই করা আছে কিনা, দিস ওয়ান। এই ওয়েবসাইটটা আমি রিসেন্টলি পাইছি আমার সুপারভাইজারের কাছ থেকে, আমি আগে জানতাম না। তো এখানে আমি যদি এই কনফারেন্সে দিই, সার্চ করি, দেখেন এটা একটা A স্টার রেটেড কনফারেন্স, এবং A স্টার মানে কাইন্ড অফ সর্বোচ্চ হাই লেভেলের কনফারেন্স। আমি যদি সেকেন্ড আর একটা দিই, এটাও একটা A স্টার রেটেড কনফারেন্স। তো কনফারেন্স গুলো জেনারেলি হয় A স্টার, A রেটেড, B, C, D এরকম, মানে যত নিচের দিকে যাবে তত হচ্ছে কনফারেন্সের র্যাঙ্কিং আর কি কমতে থাকে। তো জেনারেলি কনফারেন্স টার্গেট করলে A স্টার বা A রেটেড কনফারেন্সে টার্গেট করা উচিত, B, C, D গ্রেডের কনফারেন্স করে আসলে খুব একটা মানে টার্গেট করা উচিত না। হয়তো করে আপনি শিখতে পারবেন কাজ কিভাবে করতে হয়, মানে বা কিভাবে পেপার লিখতে হয়, তো শেখার জন্য দরকার। আমি নিজেও আসলে বাংলাদেশে কনফারেন্স করছি, আমি বলতেছি মানে না যে আমি বাংলাদেশে কনফারেন্স করি না, আমি নিজে বাংলাদেশে কনফারেন্স করছি। বাট একটা ফিক্স পর্যায়ে যে আপনার টার্গেটটা হওয়া উচিত একটা ভালো কাজ করা, কারণ মানে সব সময় কোয়ান্টিটি ম্যাটার করে না। আপনি বাংলাদেশের কনফারেন্সে 10টা পেপার পাবলিশ করার থেকে একটা ভালো কনফারেন্সে একটা পেপার পাবলিশ করা বেটার, কারণ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি দেখা উচিত আর কি একটা পর্যায়ে। দ্যাটস ওয়াই আমি সবসময় হাই লেভেলের গুলাই বলি যে টার্গেটটা হাই লেভেল হোক, আমরা পাবলিশ করতে পারি বা না পারি, আমাদের টার্গেটটা একটু বড় পর্যায়ে থাকুক। আর কিছু কিছু জার্নাল অনেক সময় A রেটেড কনফারেন্সের মতো ধরা হয়, মানে ভালো লেভেলের জার্নাল গুলো অনেকটা A রেটেড কনফারেন্সের সমতুল্য, বাট এটার কোনো এক্সাক্ট মানে প্রমাণ নাই। জার্নাল আলাদা আকারে দেখা হয়, কনফারেন্স আলাদা আকারে দেখা হয়, বাট A স্টার রেটেড কনফারেন্স গুলোকে বাইরের দেশের প্রফেসররা অনেক বেশি আর কি মানে ভ্যালু দেয়। এরপরে কি কোশ্চেন ছিল এটা? আচ্ছা, জাস্ট মিনিট, আমার এখানে আসলে এখন 7:28 বাজে, 7:30 দিকে আমার একটা মিটিং হওয়ার কথা, জায়গা হবে কিনা। ওকে, সাপোজ the model achieves training accuracy 87% or even higher, but its generation is not very good. The model OT is no. আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে মডেলের ট্রেনিং অ্যাকুরেসি 80% 87% আর ইভেন হায়ার, কিন্তু জেনারেশন ইজ নট ভেরি গুড। আই হোপ জেনারেশন মানে এখানে হচ্ছে ট্রেনিং বা ভ্যালিডেশন অ্যাকুরেসির কথা বলা হচ্ছে। ট্রেনিং অ্যাকুরেসি আসলে কোনো মডেলের কোনো ইফেক্টিভ বা কোনো অ্যাকুরেসি না। ট্রেনিং অ্যাকুরেসি আমরা জাস্ট ইউজ করি মডেলকে লার্ন করানোর জন্য।
আমার মডেলটা প্রপার ওয়েতে কাজ করছে কিনা এটা আমরা বুঝবো হচ্ছে ভ্যালিডেশন আর টেস্টিং ভ্যালিডেশন না, অ্যাকচুয়ালি টেস্টিং অ্যাকুরেসি থেকে। প্রপারলি আমার মডেল পুরোপুরি আনসিন ডাটার উপরে কেমন কাজ করছে সেটার উপর ডিপেন্ড করছে আমি পেপার পাবলিশ করতে পারবো কিনা। কারণ ট্রেনিং অ্যাকুরেসি খুব ভালো আর টেস্টিং অ্যাকুরেসি বাজে, তার মানে মডেল আসলে কিছু লার্ন করছে না, মডেল হচ্ছে মেমোরাইজ করছে, যেটাকে আমরা মানে মেশিন লার্নিং এর ভাষায় বলি হচ্ছে ওভারফিটিং। তো মেমোরাইজ করতেছে বলতে এটা বোঝায় যে মানে আমরা যখন মেশিন লার্নিং মডেলকে কোনো ডাটা ফিড করাই তখন আমরা চেষ্টা করি যে মডেল ওইটা থেকে কিছু শিখবে। একদম সহজ উদাহরণ যদি বলি, থার্ড ইয়ারে আমাদের টিচার যেটা বলতেন যে আমি মডেলকে হচ্ছে কুকুরের ইমেজ দিলাম আর মডেলকে বিড়ালের ইমেজ দিলাম, দুইটা ইমেজ থেকে মডেল শিখবে। ওকে, এইটা হচ্ছে বিড়াল, এটা সাদা দেখতে, এটা একটু ছোট সাইজ, এই ফিচার গুলো মডেল শিখবে। এরপরে যখন মডেলকে আমি একটা আলাদা কালারের হয়তো ব্রাউন কালারের একটা বিড়াল দেখালাম, যেটা দেখতে মানে যেটা কালারটা কুকুরের মতো কিন্তু স্টিল ওটা বিড়াল, তো ওই বিড়ালের অন্যান্য ফিচার দেখেছে, হ্যাঁ এটা সাইজে ছোট, এটার কানগুলো ছোট, এটা লেজ বাঁকানো না, এই সব কিছু দেখে মডেল বুঝতে পারবে যে হ্যাঁ এটা স্টিল বিড়ালই, এটা কুকুর না। কিন্তু মডেল যদি না বুঝে জাস্ট তাকে যে ডাটাগুলো দেখানো হলো, কারণ ট্রেনিং এ আমি মডেলকে যে ডাটাগুলো দেখাচ্ছি শুধু সেগুলো দেখে মডেল যদি ওটাকে মনে রাখে যে হ্যাঁ আমার 1 নাম্বার ডাটাটা বিড়াল ছিল, 2 নাম্বার ডাটাটা কুকুর ছিল, 3 নাম্বার ডাটাটা আবার বিড়াল ছিল, কিন্তু আমার নতুন আনসিন ডাটার উপরে ও যদি শিখতে না পারে, তার মানে মডেল আসলে কিছু শিখছে না, ওটা জাস্ট মনে রাখছে। তো এই ধরনের মডেল আমরা কখনো পাবলিশ করতে পারবো না। নেক্সট হচ্ছে ডাটা সেট সিলেকশন প্রসেসটা। আচ্ছা না, এটা না, লাইক হচ্ছে আমি যে মডেল সিলেক্ট করব বেসলাইনে তখন যে আমার ডাটা চেঞ্জ করতে হবে এমন না। মানে আচ্ছা কোশ্চেনটা আমি বলি, আই থিঙ্ক বাকিদের জন্য তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে জান্নাতুল নাইম কোশ্চেনটা করেছেন যে আমার ডাটা সেট সিলেকশন প্রসেসটাতে কিভাবে হবে, লাইক আমি প্রথমে ফেজ 1-2 তে বেসলাইন মডেলগুলো রান করানোর পরে যদি রেজাল্ট ভালো না আসে তাহলে কি ডাটা সেট চেঞ্জ করতে হবে কিনা। এটা আসলে কোনো এক্সাক্ট বা ইফেক্টিভ ওয়ে না। আপনার যে ডাটা সেট আছে সেই ডাটা সেটে অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট আসবে। আমরা বিশ্বাস করি যে দুনিয়ার যে কোনো কিছু মানে মানুষকে যদি যে কোনো কিছু শেখানো সম্ভব হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলকেও আসলে যে কোনো কিছু শেখানো সম্ভব। তো ফেজ 1-2 তে বেসলাইন মডেল যদি ভালো না আসে আপনাকে যেটা করতে হবে যে ডাটা সেট প্রিপ্রসেসিং করে হোক বা মডেল টিউনিং করে হোক বা মডেল চেঞ্জ করে হোক আপনাকে ভালো রেজাল্ট আনার ট্রাই করতে হবে। এমন না যে সব ডাটা সেটে ভালো রেজাল্ট আসে। আমি রিসেন্টলি একটা কাজ করছি এক্স এর উপরে, আমার টার্গেট ছিল 90%, সেখানে আমার বেসলাইন মডেলের রেজাল্ট আসছে হচ্ছে 70%। তো যেহেতু মেডিকেল ডাটা, তো আমি এখন মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি কেন মডেল খারাপ রেজাল্ট হচ্ছে। এটা আপনাকে দেখতে হবে যে মডেল আসলে কেন বাজে পারফরমেন্স দিচ্ছে। যেহেতু সেম মডেল অন্য কোনো ডাটা সেটে ভালো লেভেলের পারফরমেন্স দিচ্ছে, আপনার মডেলে আপনার ডাটা সেটে কেন খারাপ দিচ্ছে। তো আমার যেটা মনে হয়েছে যে মডেল আসলে দুইটা ক্লাসের মধ্যে কিছু কিছু ইমেজের ডিফারেন্স এত কম যে মডেল হচ্ছে ডিফারেন্সটাকে ক্যাপচার করতে পারছে না। মানে আমি নিজেই আমার ওপেন আইতে ক্যাপচার করতে পারছি না, তাহলে মডেল কিভাবে ক্যাপচার করবে। তো আমি এখন চেষ্টা করছি ওইগুলোকে হচ্ছে ডিফাইন করার, ফিচার গুলোকে আরো ভালো মতো মডেলকে দেখানো। তো আমি বলবো ডাটা সেট চেঞ্জ করাটা খুব একটা ইফেক্টিভ ওয়ে না, কারণ আপনি যদি এভাবে ডাটা সেট হচ্ছে জাম্প করতে থাকেন একসময় না একসময় আপনি দেখবেন যে হ্যাঁ একটা ডাটা সেটে আপনার মডেল ভালো কাজ করছে, কিন্তু দেখা যাবে ওই ডাটা সেটটা আসলে খুব ইজি ডাটা সেট এবং আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না। কিন্তু আপনি যদি একটা হ্যাঁ আপনার ডাটা সেটে মডেল ভালো কাজ করছিল না কিন্তু কোনোভাবে আপনার মডেলটাকে যদি ওই ডাটা সেটের উপর কাজ করাইতে পারেন ওইটা কিন্তু একটা বেশ ভ্যালুয়েবল কাজ হবে। তো আমার সাজেশন থাকবে ফাইন্ড আউট করার ট্রাই করেন কেন মডেল কাজ করছে। আচ্ছা ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল আর ওই রিলেটেড ডাটা যদি দেওয়া থাকে তাহলে কিভাবে বুঝবো এখান থেকে কি কি অ্যানালাইসিস করা লাগবে। আচ্ছা এই কোশ্চেনটা আসলে একটু ইনডিফিনিট কোশ্চেন, মানে কি কি অ্যানালাইসিস আপনি করতে চাচ্ছেন এটা যদি একটু মানে আমি আসলে কোশ্চেনটা ক্লিয়ার না। আপনার প্রপোজাল এবং রিলেটেড ডাটা যদি থাকে ডাটা সেটের থেকে মানে ডাটা সেট যখন আপনি বুঝতে চেষ্টা করবেন বা ডোমেন নলেজ দেখবেন, আচ্ছা ডোমেন নলেজ এটা মনে হয় বলাটা খুব বেশি ওভার ইয়ে হয়ে যাচ্ছে। ধরে নিন আপনার ডাটা সেটের বিহেভিয়ার আপনি যখন পড়বেন, ডাটা সেটে আপনার কি কি ক্লাস লেভেল আছে বা ডাটা সেটে ইমেজ ডাটা সেট নাকি টেক্সট ডাটা সেট, তারপরে হচ্ছে বা ডাটা সেটে টাইম সিরিজ ডাটা কিনা, এই ডাটা দেখার পরে আপনাকে দেখতে হবে যে ওই ডাটা সেটে রিয়াল ওয়ার্ল্ড ইম্প্যাক্টটা কি ধরনের। মানে আপনি যদি ওই ডাটা মানে আমাদের ক্ষেত্রে যেটা হয় সব ক্ষেত্রে আমরা এভাবে করার চেষ্টা করি যে রিয়াল ওয়ার্ল্ডে আমার ডাটা সেটটা কোথায় কাজে লাগবে। একটু আগে যেরকম আমি ওয়েস্ট পেপারটা দেখালাম, তো ওয়েস্ট ক্লাসিফিকেশন করে আমার আসলে কি লাভ।
বেসিক্যালি যদি ওভারঅল ধরি তাহলে হয়তো কোনো লাভই নাই। কিন্তু আমি যদি এটা একটা ইন্ডাস্ট্রি লেভেলে চিন্তা করি যে আমার ওয়েস্ট ডাটাটা আমি যদি একটা ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যাই এবং একটা অটোমেটিক সর্টেড মেশিন যদি তৈরি করতে পারি, যেহেতু আমাদের ওয়ার্ল্ডে আসলে ওয়েস্টের পরিমাণ অনেক বেশি, তো অটোমেটিক্যালি সর্টেড করার পরে ওয়েস্টকে যদি মাল্টিপল ক্যাটাগরিতে ভাগ করতে পারি, তাহলে দেখা যাবে রিসাইক্লেবল ওয়েস্টকে আমরা ইয়েতে ডাম্প করতে পারি, কিন্তু আচ্ছা না রিসাইকেবল ওয়েস্ট বলছি, বায়ো ওয়েস্ট যেগুলো সেগুলোকে আমরা মাটিতে ডাম্প করতে পারি, কিন্তু যেসব ওয়েস্ট আমরা মাটিতে ডাম্প করতে পারবো না সেগুলোকে আমরা রিসাইকেলের জন্য পাঠাতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে জেনারেলি ম্যানুয়ালি করা হয়, কিন্তু আমি যদি একটা এরকম মডেল বিল্ড করতে পারি যেটা হচ্ছে ম্যানুয়ালি না করে অটোমেটিক্যালি কাজ করবে, তাহলে আমার কাজটা হচ্ছে ফাস্টার হবে। তার মানে রিয়াল ওয়ার্ল্ডে আমার এই কাজটার একটা ইম্প্যাক্ট আছে। তো এই ধরনের একটা অ্যানালাইসিস হচ্ছে করা লাগতে পারে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি শুরুর দিকে যেটা বলছি যে ডাটার বিহেভিয়ার বোঝার জন্য আমার অ্যানালাইসিস করতে হবে, যেটা আসলে ট্যাবুলার ডাটার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট হয়, যে আমার ডাটার প্রত্যেকটা ক্লাসে কি পরিমাণ ডাটা আছে, তারপরে আউটলায়ার আছে কিনা, ডাটাটা স্ক্যাটার্ড কিনা, বা ডাটাটা একটা ফিক্স নর্মালাইজেশনে আছে কিনা। এটার জন্য আপনারা আসলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন টুলগুলো সম্পর্কে জানা লাগবে। লাইক কিভাবে বক্স প্লট করতে হয়, কিভাবে স্ক্যাটার প্লট করতে হয়, একটা প্লট করা পর প্লটটা আপনি বুঝতে পারছেন কিনা, এটার জন্য ওই যে আবার পুরোনো আমাদের প্রিরিকুইজিট যেটা আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের বেসিক নলেজ গুলো, আপনার খুব বেশি নলেজ থাকা লাগবে আমি এটা বলবো না, কারণ ডাটা অ্যানালাইসিসই একটা আলাদা একটা পার্ট রিসার্চের জন্য বা হচ্ছে জব ফিল্ডের জন্য ডাটা অ্যানালাইসিস সম্পূর্ণ একটা আলাদা ফিল্ড। বাট আপনি যদি ওভারঅল একটা ফাউন্ডেশন নলেজ রাখতে চান, তাহলে আপনাকে স্ট্যাটিস্টিক্স এর বিগিনার লেভেলের মানে পড়াগুলো আপনাকে পড়তে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডাটা সেটের উপরে কি কি অ্যানালাইসিস করা লাগতে পারে আপনার ডাটার বিহেভিয়ার বোঝার জন্য। আই ডোন্ট নো আমি সাকিব ভাইয়ের কোশ্চিন অনুযায়ী অ্যান্সার করতে পারছি কিনা। স্টিল যদি কোনো কনফিউশন থাকে আপনি মাইক অন করে কোশ্চিন করতে পারেন। আচ্ছা, ল্যাটেকে কাজ করলে ল্যাটেকের বিউটিক ইউজ করলে কি আলাদা কোনো ফরম্যাট ইউজ করতে হবে কিনা? আচ্ছা, আমি যখন ল্যাটেকে কাজ করেছি, ল্যাটেকে আসলে মেন্ডেলি বা জোটরে ইউজ করা যায় না। ওখানে বিপ্লেক্স এর একটা আলাদা পুরো ফরম্যাট থাকে, লাইক ওখানে রেফারেন্সের জন্য আলাদা একটা জায়গা থাকে, ওখানে রেফারেন্স একটা কিওয়ার্ড দিয়ে ইনপুট করে ওই কিওয়ার্ডটাকে আমার পেপারে হচ্ছে ইনপুট করতে হয়। অ্যান্ড এটার জন্য মেবি IEEE এলসিফার এগুলোর জন্য আলাদা আলাদা ভাবে করা যায়। তো ল্যাটিকের ওইটা হচ্ছে আপনাকে একটু হচ্ছে শিখে নিতে হবে, কারণ এই মোমেন্টে আমি ভুলে গেছি। আমি ল্যাটিকে কাজ করছি হচ্ছে 2023 সালে আমার ফাইনাল থিসিসের টাইমে। বাট হ্যাঁ, ল্যাটিকে কাজ করা, ল্যাটিকের জন্য আসলে এরকম কোনো টুলের দরকার নাই। ল্যাটিকে রেফারেন্স ইনপুট করাটা বেশ অনেকটা ইজি। বাট ল্যাটেকে অন্যান্য কাজ একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য আমি ল্যাটেক বাদ দিছি। একটা হচ্ছে লাইক গ্রুপে কাজ করব, ল্যাটেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে অন্যদের সাথে শেয়ার করা যায় না। আবার আমি যখন পেপার ওয়ার্ডে লিখি, লেখার পরে আমি যখন আমার সুপারভাইজারকে পাঠাই, সে অনেক কমেন্ট করে পাঠায় যে এখানে এখানে চেঞ্জ করো। এটা ল্যাটেকে করা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট ওয়ার্ডে অনেক ইজিলি করা যায়। বাট ল্যাটেকে ইমেজ মেনটেন করা, এই কাজগুলো ল্যাটেকে আবার ইজি। তো দুইটারই আসলে মানে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। পাবলিকেশন সংখ্যা নাকি সাইটেশন কাউন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এটা কোশ্চেন করছেন রাশেদ মিয়া। আচ্ছা ভাই, এটা আসলে খুবই কঠিন একটা কোশ্চেন। আমি নিজেও এখনো মানে এটা আসলে অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম কথা হচ্ছে আগে যেটা বললাম, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি দেখা উচিত। যে আপনি 10টা বা 12টা অনেক মিড লেভেলের বা লো লেভেলের কাজ করার থেকে একটা ভালো লেভেলের কাজ করা, মানে ভালো কাজ করা দরকার। এখন কথা হচ্ছে যে মনে করেন আপনি থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট, তাকে যদি আমি বলি যে তোমাকে একটা খুব ভালো লেভেলের কাজ করতে হবে, আমি বলছি না সে পারবে না, আমার বিশ্বাস আছে, কনফিডেন্ট আছে যে মানে বাংলাদেশের স্টুডেন্ট এখন অনেক ভালো কাজ করছে। বিশেষ করে বুয়েটের অনেকে আমি দেখছি তার আন্ডার গ্রাজুয়েট লেভেলে এ স্টার লেভেলের পেপার পাবলিশ করছে। আমি নিজেই এখনো এ স্টার লেভেলের পেপার পাবলিশ করতে অক্ষম, টু বি অনেস্ট, আমার এখনো মাথায় এত কিছু আসে নাই। তো ওগুলো দেখলে ভালো লাগে, এখন অনেকেই পাচ্ছে, এখনকার স্টুডেন্টরা অনেক বেশি আপডেটেড। বাট স্টিল আমি যদি বলি যে একটু হচ্ছে মিড লেভেলের ইউনিভার্সিটি যাদের অত বেশি রিসোর্সেস নাই, আমার ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব বেশি রিসোর্সেস পাই নাই, তখন যদি আমাকে কেউ বলতো এই স্টার পেপার কি, আমি এই স্টার পেপার কি এটাই জানতাম না। তখন কিন্তু আমাকে এটা বলে লাভ নাই যে তোমাকে এই স্টার পেপার পাবলিশ করতে হবে। তো তখন আমাদেরকে টিচাররা যেটা বলতো, বাংলাদেশের কনফারেন্সে একটা পাবলিশ করতে হবে, আমাদের টার্গেট ছিল ওইটাই। তো এটা আসলে ডিপেন্ড করে, আপনি কেবল কাজ শুরু করছেন। আমি বলবো আপনার ড্রিম হাই রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে আমি একদিন এই স্টার পেপার পাবলিশ করবো, আমি Q1 জার্নাল পাবলিশ করবো। বাট এই মুহূর্তে আপনার যদি মনে হয় যে না আমি এখন পারছি না, বা আমি অলরেডি যে কাজটা করছি এটা হয়তো আমি Q2 জার্নালে দিতে পারি, বা এটা আমি বাংলাদেশের কোনো একটা কনফারেন্সে টার্গেট করতে পারি, তাহলে আপনি সেটা করে ফেলবেন। কারণ এটার ক্ষেত্রে দুইটা সুবিধা, যেটা হবে আপনার কনফারেন্স বা ওই জার্নালের ভ্যালু থাকুক বা না থাকুক, আপনি একটা জার্নাল লেখা শিখবেন, একটা কনফারেন্সে যে প্রেজেন্ট করা শিখবেন।
এই দুটো জিনিসও ইম্পর্টেন্ট। বাট আপনাকে হচ্ছে সময়ের সাথে সাথে গ্রো করতে হবে। আপনি কালকে যে পর্যায়ে ছিলেন আজকে যেন সেই পর্যায় থেকে একটু হলেও আপডেটেড হন। তো এক সময় যখন দেখবেন যে ওকে ঠিক আছে আমার 2-3টা কনফারেন্স পেপার হয়ে গেছে, আমি ট্রাই করি একটা Q1 জার্নাল পাবলিশ করা। ওকে আমার একটা Q1 জার্নাল হয়ে গেছে, আমি একটা A-স্টার পেপার পাবলিশ করতে পারি। বা এর মধ্যেই আপনার মাথায় যদি একটা ভালো অনেক ভালো কোনো একটা আইডিয়া চলে আসে যেটা A-স্টারে পাবলিশ করার মতো, তাহলে আপনি A-স্টারে পাবলিশ করবেন। তো এই কারণে আসলে পাবলিকেশন সংখ্যা ইম্পর্টেন্ট নাকি সাইটেশন ইম্পর্টেন্ট এটা আসলে বলা খুবই মুশকিলের ব্যাপার। যেরকম মনে করেন একজন প্রফেসর যিনি পিএইচডি কমপ্লিট করছেন, পোস্টডক কমপ্লিট করছেন, তার হয়তো বা A-স্টার পেপার আছে 2টা বা 3টা, বাট তার গুগল স্কলার প্রোফাইলে গেলে আপনি দেখবেন তার অসংখ্য পেপার, সবগুলো কিন্তু A-স্টার পেপার কখনোই হয় না। আপনি বড় বড় যে কোনো প্রফেসরদের প্রোফাইল ঘেটে দেখেন, কারো সব পেপার কখনোই A-স্টার পেপার হওয়া পসিবল না। তো বাকি ব্যাপারগুলো দেখা যায় সে কোনো কোলাবোরেশনে কাজ করছে, কোনো কোম্পানির সাথে কাজ করছে, বা তার স্টুডেন্টরা কাজ করছে, সেখানে সে সুপারভাইজ করছে। সবকিছুই একজন মানুষের আসলে অনেক হাই লেভেলের পেপার হবে এমন না। তো দুইটাকে আসলে ব্যালেন্স করে চলাটাই ভালো। আপনি সাইটেশন কাউন্ট বলেন, কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছুই ব্যালেন্স করে চলা উচিত। আর সাইটেশন কাউন্টের আরেকটা ব্যাপার হচ্ছে সাইটেশন কাউন্টটাকে অথেন্টিক রাখার ট্রাই করবেন। যেরকম বাংলাদেশে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমি আগের বছর একটা কনফারেন্স করছি, ওই কনফারেন্সে আমার 10টা পেপার পাবলিশ হয়েছে। নতুন বছরে আমি আবার একটা কনফারেন্স করলাম যেখানে আরো 10টা পাবলিশ করলাম। এই 10টা পেপারে আমি পুরোনো 10টাকে সাইট করে দিচ্ছি, মানে সেলফ সাইটেশন করে। অ্যাকচুয়ালি এটা হয় বাংলাদেশে প্রচুর। তো এই জিনিসগুলা না করার ট্রাই করবেন, চেষ্টা করবেন সবকিছু যেন সাইটেশন কাউন্টটা অথেন্টিক হয়। একেবারে সেলফ সাইটেশন হবে না তা না, যেরকম আপনার আগের একটা কাজের আপনি আপডেটেড কাজ করছেন, এটা সেলফ সাইটেশন সাথে করাই লাগবে, কিন্তু ট্রাই করবেন অথেন্টিক থাকার। এরপরে হচ্ছে অন্যয় বড়ুয়া। ওকে, ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি, বাট আমি চেষ্টা করছি। আর আমি আগে যেটা বললাম, আমি খুবই নতুন লেভেলের রিসার্চার, আমার ক্ষুদ্র নলেজ থেকে আমার যা মনে হয়েছে আমি সেটা বলছি। ওকে, ইওলো মডেল দিয়ে মডেল ট্রেন করলে কিভাবে পেপারে কোড শেয়ার করব? আচ্ছা, ইওলো মডেল দিয়ে আপনি যদি ইওলোর এক্সিস্টিং মডেলগুলো দিয়েই মডেল ট্রেন করেন তাহলে আসলে কোড শেয়ার করার দরকার নাই। কারণ ইওলো হচ্ছে অবজেক্ট ডিটেকশনের জন্য যাকে বলা যায় একদম বেঞ্চমার্ক মডেল। তো ওই মডেলগুলো অনলাইনে আছে, সবাই জানে। আপনি জাস্ট আপনার হচ্ছে কোড শেয়ার না করে আপনার যে চেক পয়েন্ট গুলো, যে আপনার মডেলের যে মডেলটা আপনার সেভ হলো, যেটার উপর আপনি টেস্টিং করছেন, আপনি এটা শেয়ার করতে পারেন। ওটা গিটহাবে আপলোড করে শেয়ার করে দিলেই হবে। আচ্ছা, মানসুরা আপু আবার, আচ্ছা মানসুরা আমারও না, মানসুরা আপু আবার কোশ্চেন করছেন, সরি টেস্টিং অ্যাকুরেসি। আপুর পুরোনো কোশ্চেনটা আমার দেখা লাগবে। আপু আপনি যদি থাকেন তাহলে কোশ্চেনটা আরেকবার করলে ভালো হয়। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনার মডেলের টেস্টিং অ্যাকুরেসি 87% নাকি ট্রেনিং অ্যাকুরেসি 87%? কারণ এর আগে আমি যে অ্যান্সারটা দিয়েছি ওটা ট্রেনিং অ্যাকুরেসি বেসিসে অ্যান্সার দিয়েছি। আসসালামু আলাইকুম আপু। আপু টেস্টিং অ্যাকুরেসি টেস্টিং 87%। অ্যাকুরেসি, এখন আপনি জানতে চাচ্ছেন এটা হচ্ছে পাবলিশ করা যাবে কিনা। কিন্তু আপনি যে ওখানে বলছেন যে ভালো লেভেলে জেনারেলাইজ হচ্ছে না, সেটা কিভাবে বুঝলেন যে মডেল জেনারেলাইজ হচ্ছে? ওইটা আমি ইউজার ইনপুট হিসেবে যখন দিয়ে ওটা প্রেডিকশন ট্রাই করছি, এটা ইমেজ ক্লাসিফিকেশন ছিল আমার কাজটা। তো তখন সে অনেক সময় মানে আউট অফ 5 2 or 3 টাইমস কারেক্ট প্রেডিক্ট করতেছে। হুম হুম। মানে 5বারের মধ্যে 3বার কারেক্ট প্রেডিক্ট করছে, 2বার ভুল প্রেডিক্ট করছে, তাই তো? জি ওরকমই। কিন্তু ওভারঅল আপনার অ্যাকুরেসি তো সেমই থাকছে 87%, তাই না? জি আচ্ছা, 87% টেস্টিং অ্যাকুরেসি মানে অবভিয়াসলি আপনার ওখানে মিসক্লাসিফিকেশন থাকবে। এখন কথা হচ্ছে 87% অ্যাকুরেসি দিয়ে আপনি আসলে পেপার পাবলিশ করতে পারবেন কিনা, এখানে এগেইন আপনার লিটারেচার রিভিউ পার্টটা চলে আসে। এখন সত্যি কথা যেটা মানে কখনোই আমরা যখন রিসার্চ শিখি তখন আমাদের টিচাররা যেটা বলে যে রিসার্চে আমি যেটা করব বা আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টের রেজাল্টটা হচ্ছে ম্যাটার করে না। কিন্তু বাংলাদেশে বলেন বা জার্নালগুলোতে পাবলিশ করার ক্ষেত্রে বলেন, রেজাল্টটা আসলে কিছুটা ক্ষেত্রে ম্যাটার করে। আপনাকে দেখা লাগবে আপনার এক্সিস্টিং যে কাজগুলো হয়েছে ওই ডাটা সেটে বা সিমিলার টাইপের ডাটা সেটে তাদের অ্যাকুরেসিটা কেমন। আপনার যদি দেখেন যে তাদের থেকে আপনার অ্যাকুরেসিটা বেটার বা তাদের থেকে আপনার অ্যাকুরেসিটা কম্পারেবল, তাদেরও কাইন্ড অফ 86 85 বা 80% অ্যাকুরেসি, বা তাদের 90% হলেও আপনার 87%, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার মডেল ভালো পারফর্ম করছে, আপনার মডেলের এক্সপ্লেনেবিলিটি হয়তো বা ভালো, এইরকম কোনো দিক থেকে আপনাকে কম্পারিজন করে দেখতে হবে যে আপনার কাজটা আসলে লিটারেচারের থেকে মানে ভ্যালুয়েবল হচ্ছে কিনা, তাহলে আপনি পাবলিশ করতে পারবেন, বা ওইভাবে প্রেজেন্ট করে পাবলিশ করতে হবে। বাট এমন যদি হয় যে লিটারেচার অলরেডি 96% অ্যাকুরেসি 95% অ্যাকুরেসি, তাহলে আসলে পাবলিশ করা টাফ হয়ে যাবে। জি আপু বুঝতে পেরেছি আপু। তবে আপু আমার কনসার্নটা হচ্ছে যে
আমার ক্ষেত্রে যেমন 5 বারের মধ্যে সে 2 বার ভুল প্রেডিকশন দেখাচ্ছে। তো যদি এরকম মানে কনফারেন্সে ওনারা যদি ট্রেন করেন মানে টেস্ট করেন, তখন যদি দেখা যায় যে আমার মডেলের ভুল একুরেসি দিচ্ছে 5 বারের মধ্যে 2 বার 3 বার, তখন কি ওইটা মানে কোনো প্রবলেম হবে কিনা? আমি সেরকম না নতুন না এটা রিসার্চ। না এটা প্রবলেম হবে না, কারণ হচ্ছে আপনার 87% টেস্টিং অ্যাকুরেসি মানে অবশ্যই 100 বারের মধ্যে মডেল 13 বার ভুল করবে। তার মানে এমন হতে পারে আপনি যে সাবসেটটা দিচ্ছেন ওই সাবসেটের উপরেই মডেলটা বারবার ভুল করতেছে, ওটা প্রবলেম হবে না। হয়তোবা তারা টেস্টিং ডাটাকে নিয়ে আর একবার হচ্ছে টেস্ট করাই নেবে, বা আপনি দেখাতে পারবেন পুরো টেস্ট ডাটা সেটের উপরে আপনার আসলে 87% অ্যাকুরেসি। যতক্ষণ পর্যন্ত আপনি টেস্ট ডাটা আনসিন রাখছেন এবং সেই আনসিন ডাটার উপরে মডেল 87% অ্যাকুরেসি দেখাচ্ছে, এর কোনো সমস্যা নেই। আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সাকিব ভাই আবার তার কোশ্চেনে ইয়ে করছেন যে অ্যানালাইসিস করতে চাচ্ছে ডাটাটা কিছুটা কোয়ালিটেটিভ অনেকটাই কোয়ান্টিটেটিভ। সাকিব ভাই আপনি একটু আনমিউট করে আপনার ডাটা টাইপটা বলতে ভালো হয়। আসসালামু আলাইকুম। আমার ডাটা সেটটা হচ্ছে এরকম যে আমি হচ্ছে মেনলি রিসার্চটা মেনলি আমার না আরেকজনের, তো উনি হচ্ছে আমাকে অ্যানালাইসিস এর জন্য দিয়েছে। তো সেক্ষেত্রে আসলে উনি যে জিনিসটা কাজ করছে হচ্ছে স্ট্রিট চিলড্রেনের উপরে। তো এই ক্ষেত্রে আসলে স্ট্রিট চিলড্রেন ভার্সাস হচ্ছে কিছু ফ্যাক্টর যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ফ্যাক্টর গুলো। তো এই ক্ষেত্রে আসলে যেমন হচ্ছে ফ্যামিলি ইনকাম, তারপর হচ্ছে তাদের স্কুলে যাওয়ার যে ব্যাপারগুলো, এই টাইপের যে জিনিসগুলো আছে। তো 300 জনের একটা ডাটা সেট আছে। এখন হচ্ছে এই আচ্ছা, ডাটা মানে সেটটা থেকে ট্যাবুলার আমাদের, ডাটা তাই তো? জি, মানে এটা ট্যাবুলার তাই ডাটা, মানে টেবিল ডাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আপনি এই ডাটা সেটে হচ্ছে অ্যানালাইসিস করতে চাচ্ছেন? জি আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি এবার। আচ্ছা, ট্যাবুলার ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আসলে ফিক্সড কোনো রুলস নাই। আমি যেটা বলবো, আপনার ডাটা সেটে যে ফিল্ড গুলো আছে আপনি প্রথমে দেখতে পারেন যে প্রত্যেকটা ফিল্ডের হচ্ছে মিন মিডিয়ান কেমন, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন। তারপরে এর আগে যেটা বললাম, বক্স প্লট করলে যেটা হয় যে ডাটা সেটে মনে করেন আপনার ওই যে ফ্যামিলি ইনকাম যে একটা ফিল্ড বললেন, এই ফিল্ডে আপনি যদি হচ্ছে বক্স প্লট করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ডাটার রেঞ্জটা কোন রেঞ্জের মধ্যে ওঠানামা করছে। মানে আপনার যত ডাটা সেট আছে তার মধ্যে কত রেঞ্জের মধ্যে ফ্যামিলি ইনকাম আছে এবং সেই রেঞ্জের বাইরে কোনো আউটলায়ার আছে কিনা, আউটলায়ার অনেক বেশি কিনা, বা আউটলায়ার যেটা আছে সেটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে কিনা। তারপরে হচ্ছে আপনি যে অ্যানালাইসিস করার পরে আপনি যে আপনার যে টার্গেটটা, আমি ধরে নিলাম ক্লাসিফিকেশন বা ওই টাইপের যে টার্গেটটা, সেটার জন্য আপনার ডাটার যে ফিল্ডগুলো আছে ফিল্ডগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স আছে কিনা, লাইক কোনো একটা ফিল্ড আপনার ক্লাসিফিকেশনে হেল্প করতে পারবে কিনা। এটার জন্য বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, আমি নিজেও পুরোপুরি সব জানি না, বাট কিছু কিছু টেস্ট আছে যেরকম টি টেস্ট, তারপরে আহ আরো পিয়ারসন কোরিলেশন টেস্ট, এই ধরনের টেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের টেস্ট গুলো করে করে আপনাকে ডাটা কোয়ালিটিটাকে আসলে হচ্ছে দেখতে হবে। এটা যেটা সুবিধা হয় যে পরবর্তীতে মানে ডাটা কোয়ালিটিতে আপনি মানে ট্যাবুলার ডাটা আসলে অনেক বেশি আউটলায়ার থাকে। মানে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদিও কম, কিন্তু আমি যতদূর দেখছি যে আউটলায়ার থাকে। তো আপনি যদি আউটলায়ার গুলোকে রিমুভ করেন তাহলে ডাটা ভালো ওয়েতে পারফর্ম করে বা মডেল ভালো ওয়েতে পারফর্ম করে। তো আপনি অ্যাকচুয়ালি ফিক্সড কোন অ্যানালাইসিস করবেন এটা আসলে বলা মুশকিল, বাট মোটামুটি অ্যানালাইসিস করে আপনি একটা প্রেজেন্ট করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, এই অ্যানালাইসিস করছি, আমার ডাটা বিহেভিয়ারটা এরকম মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ওকে, এরপরে হচ্ছে জান্নাতুল নাইম। জান্নাতুল নাইম আপু বলছেন যে আপু হচ্ছে, আচ্ছা আপু না ভাই আমি জানি না, সরি। জান্নাতুল নাইম বলছেন CXR14 এ আমরা কাজ করছিলাম কিন্তু আসলে ওইটা নিয়ে তেমন ইফেক্টিভ রেজাল্ট পাইনি, কারণ হচ্ছিল ক্লাসগুলো রিলেটেড একে অপরের সাথে, কনফিউশন ম্যাট্রিক্স অ্যানালাইসিস করে মনে হচ্ছিল। এই জন্য আমরা পরে মাল্টিপল CXR ডাটাসেট থেকে একটা ডাটাসেট ক্রিয়েট করে কাজ করেছিলাম। এই ক্ষেত্রে যদি আমরা কনফারেন্সে আমাদের পেপারটা সাবমিট করি তাহলে কি অ্যাকসেপ্ট হবে, যেহেতু মাল্টিপল ডাটা সোর্স থেকে বানানো? আসলে এটা আসলে বলা মুশকিল, কারণ আমি তো কনফারেন্সের ইয়ে না, মানে চেয়ার না বা এডিটর না। বাট আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমাদের একটা প্রপার রেজাল্ট আছে এবং আমরা একটা মাল্টিপল ডাটা সোর্স থেকে ক্রিয়েট করে একটা ভালো মতো ইফেক্টিভ ভ্যালু আছে আমার হচ্ছে ডাটা সেটে, তাহলে আপনারা পেপার লিখে কনফারেন্সে সাবমিট করতে পারেন। আমার মতে চেষ্টা করতে আসলে কোনো দোষ নাই, আমার কাজ যত লো কোয়ালিটিরই হোক বা যত হাই কোয়ালিটিরই হোক। আমার যদি ম্যাক্সিমাম কি হবে, পরে যে কনফারেন্স থেকে রিজেক্ট হবে, রিজেক্ট হলে আর কি আমি পরে ওর কাজটাকে আপডেট করে আবার ভালো করে করার ট্রাই করব। সো সাবমিট করলে আসলে কোনো লস নাই। তো আপনাদের যদি মনে হয় সাবমিট করা সম্ভব তাহলে সাবমিট করে ফেলবেন, সমস্যা নাই।
আচ্ছা, বিডি কনফারেন্স অর এনি লো র্যাঙ্ক ইন্টারন্যাশনাল কনফারেন্স। হ্যাঁ, আপনি যে কোনো কনফারেন্সে মানে আপনার কাজের হচ্ছে মানে যেহেতু বলছেন যে CXR 14 থেকে মাল্টিপল ডাটা সেট নিয়ে হচ্ছে কাজটা করা, মানে আপনার যদি মনে হয় যে বিডি কনফারেন্সে সাবমিট করলে অ্যাকসেপ্ট হতে পারে তাহলে বিডি কনফারেন্সে করতে পারেন, এটা ফাস্টার হবে। আর ইন্টারন্যাশনাল আমি লো র্যাঙ্কই হতে হবে এরকম না, আপনারা চাইলে হাই র্যাঙ্কটাও ট্রাই করতে পারেন, বাট কনফারেন্সে ট্রাই করতে পারেন। কনফারেন্সে রিজেক্ট হলেও রিজেক্টটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু জার্নালে দিলে যেটা হবে দেখা যাবে যে অনেক লেট করে রিজেকশন আসবে, তখন আসলে ধৈর্যটা নাই হয়ে যাবে। তো কনফারেন্সে ট্রাই করে দেখতেই পারেন, ট্রাই করতে কোনো দোষ নাই। এটা আমার নিজের পার্সোনাল ফেভারিট, যে ট্রাই করে দেখি কি হয়। আচ্ছা, ফাহিম ফায়াজ ভাই কি বলছেন, আপু রিলেটেড ওয়ার্কস এর পেপারের সাথে নিজের কাজের কম্পারিজন দেখাতে চাইলে কি রিলেটেড ওয়ার্কের সেম ডাটা সেটের উপর এক্সপেরিমেন্টটা করতে হবে? না না না, এটা হচ্ছে রিলেটেড ওয়ার্কের পেপারের সাথে নিজের কাজের কম্পারিজন দেখাইতে চাইলে আপনার সেম ডাটা সেটের উপর করতে হবে না। এটা হচ্ছে আপনি ওখানে রিলেটেড ওয়ার্কের সাথে কম্পারিজন লিখেই ডিসকাশনে একটা টেবিল তৈরি করতে পারেন। আমি আপনাকে টেবিল দেখাইতে পারি একটা এক্সাম্পল হিসেবে। আমার ইয়ে তো দেখা যাচ্ছে তাই না পেপারটা? হ্যাঁ। হ্যালো, আচ্ছা, এখানে আপনি রিলেটেড ওয়ার্কের হচ্ছে টেবিলটা দেখতে পারেন, এটা আমার ডিসকাশনে দেওয়া আছে। তো আমি যেটা করছি যে এই যে পেপারে রেফারেন্স দিছি, পেপারে কোন ডাটা সেট ইউজ করা হয়েছে, ডাটা সেটে কত ইমেজ আছে, কতটা ক্লাস আছে, ওদের বেস্ট মডেলটা কি এবং তারা কি অ্যাকুরেসি দিছে, এবং বেস্ট মডেলের প্যারামিটার সাইজ কত। এমন না যে আপনাকে এই ফিল্ড গুলাই দিতে হবে, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল্ড দেখাতে পারেন। আমি এখানে দেখাইছিলাম যে আমি যে মডেলটা প্রপোজ করছি ওই মডেলটা হচ্ছে লাইট ওয়েট মডেল, মানে প্যারামিটার কম লাগে, দ্যাটস ওয়াই আমার এই ফিল্ডটা রাখতে হয়েছিল। তো টেস্টিং টাইম কি, এক্সপ্লেনেবল এআই ইউজ করছে কিনা, এটা আপনার কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে আপনার টেবিলটা তৈরি করতে হবে। কিন্তু এখানে আমি যে জিনিসগুলো দিছি, যে অ্যাকুরেসি গুলো দিছি এই পেপারেই ছিল, আমি আবার এই ওদের মডেল রান করছি বা আমার ডাটা সেটের উপর ওদের ডাটা সেটের উপর আমার মডেল রান করছি, এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট এগুলোই দিয়ে দিয়েছি, আর লাস্টে দেখেন আমার প্রপোজ মডেল দিছি। তো একটা প্রপোজ মডেলে আমি কোন ডাটা সেট ইউজ করছি, সেটার হচ্ছে ডাটা সেটের সাইজ কত, কতগুলো ক্লাসেস আছে, কোন মডেল আমি ইউজ করছি, আমার রেজাল্ট কত, আমার প্যারামিটার কত, আর হচ্ছে যে টেস্টিং টাইম আর এক্সপ্লেনেবল। তো এটা আপনাকে আবার ওই সব কিছু মানে আপনি যতগুলো রিলেটেড ওয়ার্কের রেজাল্ট দেখাবেন সবগুলোর উপরে আপনাকে রান করাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি এভাবে কম্পারিজন টেবিল দেখাতে পারবেন। আচ্ছা, ইউর টেবিল কম্পেয়ার সোলার সেল পারফরমেন্স প্যারামিটার ফর ডিফারেন্ট। আমি কি প্রশ্নটা মুখে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আমি বলেন। এটা লিখে রেখেছি যাতে আমার একটু বলতে সুবিধা হয়। সো প্রশ্নটা আসলে আমি বুঝতে পারছি না এটা টোটালি রিলেটেড কিনা, বাট একটু আপনার ইনপুটটা থাকলে একটু হেল্প হবে আমার। সো কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি জি। সো আমার একজন প্রফেসর, উনি হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করে। তো তিনি আমাকে কিছু এক্সপেরিমেন্ট রান করে উনি দিয়েছেন এখানে মেশিন লার্নিং অ্যাপ্লাই করার জন্য। তো এইটা আসলে সোলার সেল নিয়ে কাজ। উনি বেশ কিছু যেমন সিজিএম এমন বেশ কিছু এলিমেন্টের উপর আপনারা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ উনি হ্যাঁ। আলাদা আলাদা ভাবে আমাদের একটা স্প্রেডশিট দিয়ে দিয়েছিল উনি ওইখানে এক্সপেরিমেন্ট রান করা এবং বিভিন্ন প্যারামিটার বলতে গেলে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ বা এরকম প্যারামিটার গুলো দেওয়া এবং এই টেবিল গুলা থেকে একটা রো হচ্ছে পারফেক্ট, মানে উনি তাদের এই value গুলাতে, আহ, আমি বুঝতে পারছি সমস্যাটা। ভাই আপনার কথা কেটে আসতেছে, অথবা আমার নেট প্রবলেম, আমি শিওর না। আমি আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তো আপনি কতটুকু শুনেছেন কাইন্ডলি একটু আপনার বললে হচ্ছে আমি আবার টেবিলে বলতে এরকম পারতাম। হচ্ছে এগুলো আছে এবং একটা রো হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা রো হচ্ছে পারফেক্ট এবং পারফেক্ট উনি আমাকে মার্ক করে দিয়েছেন আর কি। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে ফিচার আর হচ্ছে টার্গেটে হচ্ছে কনভার্ট করা, মানে আমি মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করার জন্য। কিন্তু আমার সমস্যাটা যেটা ফেস করছি যে টার্গেট তো আমার একটা না, মানে একটা পুরো রোই হচ্ছে আমার টার্গেট। তো এটা আমি কিভাবে পাইপলাইনটা সাজাবো, আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছিলাম। আচ্ছা, আমি যদিও ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে টু বি অনেস্ট আমার একদমই আইডিয়া নাই, বাট আমার যেটা মনে হচ্ছে আপনার ডাটা সেটের অন্যান্য যে হচ্ছে কলামগুলো, অন্যান্য যে রো গুলো আছে এই সবগুলো হচ্ছে আপনার ফিচার, আর যে রোটা হচ্ছে আপনার পারফেক্ট সেটা হচ্ছে আপনার টার্গেট কলাম বা টার্গেট রো, হ্যাঁ, টার্গেট এরকম রো। কি? বাট প্রত্যেকটা হ্যাঁ এলিমেন্টের জন্য আলাদা 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 ব্লক করিয়ে আমাকে দিয়েছেন। যেমন সিজিএম এর জন্য এরকম প্যারামিটার গুলো সেম কিন্তু মান ডিফারেন্ট।
আরেকটা পদার্থের জন্য আরেকটা সেম, মানে আলাদা আলাদা করে উনি আমাকে ব্লক করে দিয়েছেন আর হাইলাইট করে দিয়েছেন কোনটা পারফেক্ট। এই এক্সপেরিমেন্ট থেকে উনি কোনটা পারফেক্ট, মানে উনি নিজের চোখে দেখে যেটা পেয়েছেন, আমার এখন মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে হবে এটার উপর আর কি। মানে প্রত্যেকটার জন্য টার্গেট রো আলাদা? হ্যাঁ। আচ্ছা, আমি জানি না আমি যেটা দিব সেটা আসলে আপনার ক্ষেত্রে কাজ করবে কিনা। একটা হচ্ছে আপনি ট্রাই করতে পারেন সবগুলো মার্চ করে টার্গেট রো একটা তৈরি করার, অথবা সবগুলো রো এর উপরে আলাদা আলাদা আপনি মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করতে পারেন এবং লাস্টে যে হচ্ছে প্রেডিকশন কে এনসেবল করতে পারেন। বাট এটা নিয়ে আসলে আমার আরো মানে আমি যদি নিজে কোনো কিছু পরামর্শ দিতে চাই, আমার ডিটেলসে আসলে জিনিসটা বোঝা লাগবে। আদারওয়াইজ আমি এখন যে পরামর্শ দিব আমার মনে হচ্ছে ভুল হবে, কারণ আমাদের জেনারেলি যেটা হয় ট্যাবুলার ডাটায় টার্গেট রো থাকে একটা, যেটাকে আমরা হচ্ছে মানে আর বাকি যে অন্যান্য রো তো না, অ্যাকচুয়ালি কলামে জেনারেলি আমি দেখছি যে আমার ফাইনাল টার্গেট কলাম থাকে এন্ড টার্গেট কলামের আগে মাল্টিপল কলাম থাকে যেগুলো হচ্ছে ফিচার কলাম বলি জেনারেলি আমি। তো ফিচার কলামগুলোর বেসিসে আমি হচ্ছে টার্গেট কলামটাকে প্রেডিক্ট করার ট্রাই করি, কিন্তু আপনি বলছেন যে আপনার প্রত্যেকটার জন্য টার্গেট কলামটা হচ্ছে আলাদা। তো আমার মাথায় ইনস্ট্যান্টলি যেটা আসছে মেবি আলাদা আলাদা ভাবে করতে হবে, বাট স্টিল আই উইল সাজেস্ট আপনি ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করেছে এরকম কারো কাছ থেকে এটার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সাজেশনটা নিলে বেটার হয়। বুঝতে পেরেছি। কিন্তু নর্মালি যদি এমন হয় যে টার্গেট হচ্ছে অনেকগুলা, সেক্ষেত্রে আমি মানে যদি আমার ডোমেনে যদি টার্গেট অনেকগুলো হয় এবং আলাদা আলাদা যদি হয়, প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা যদি টার্গেট হয়, তাহলে আমি আলাদা আলাদা মেশিন লার্নিং মডেল রান করব। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এটা তাহলে করে দেখি। অনেক ধন্যবাদ। ওকে, আই থিংক আর কোনো কোশ্চেন নাই, আজকে সেশন অনেক লং ছিল। তৌফিক ভাই কি আছেন? হ্যাঁ আপু, আমি জয়েন করেছি। আমি এক্সট্রিমলি সরি যে আমি সময় মতো জয়েন করতে পারি নাই। না না আমি ভাই, মেবি সমস্যা হচ্ছে নেই 20 মিনিট পর এসেছি আর কি। ভাই। তাহলে কি আজকের সেশন শেষ করব? হ্যাঁ, যেহেতু সকল কোশ্চেন আপনি ক্লিয়ার করে ফেলেছেন, সেশনটা অনেক লং ছিল, আপনি একটা একটা করে সবগুলো অ্যান্সার করলেন দেখলাম আমি। আমরা মনে হয় ক্লোজ করে দিতে পারি। আর আপু আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা সেশন আমাদেরকে দেওয়ার জন্য। আমি নিজেও আসলে জয়েন করার পর থেকে মনোযোগ দিয়ে শুনতেছিলাম, অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। ওকে ভাই, আই হোপ আহ, কারো যদি দ্রুততম কাজে লাগে তাহলে সেটাই আর কি সেশনের সার্থকতা। আর যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আর কি। এত লম্বা সেশন মনোযোগ দিয়ে শোনা আসলে অনেক কঠিন, আমার নিজের জন্য কঠিন। হ্যাঁ, আমি যখন জয়েন করেছিলাম তখন যতজন ছিল আপনার এখন থেকে প্রায় 10 মিনিট আগে ওরকমই ছিল, খুব একটা বেশি ডিফারেন্স হয় নাই। মানে যারা ছিল তারা আর কি মনোযোগ দিয়ে শুনতেছিল। ওকে ভাই, তাহলে মনে হয় আজকে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, 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 হ্যাঁ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সবাইকে। আর ওই যে আমরা হচ্ছে একটা কুইজ নেব, যেটার ফর্ম লিঙ্কটা আমরা মেল করে সবাইকে দিয়ে দিব আর কি। আপু আপনি কি আমাকে একটু পরে হেল্প করতে পারবেন না কুইজটা হচ্ছে প্রিপেয়ার করার ব্যাপারে? আজকে সেশনের উপরে কুইজ? হ্যাঁ, আজকে সেশনের উপরে ওই যে সার্টিফিকেট প্রোভাইড করার জন্য। ওকে ভাই, আমি তো করে দিতে পারবো, সমস্যা নেই। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তাহলে আসসালামু ক্লোজ করে আলাইকুম। দিই। জি ভাই। আসসালামু আলাইকুম। আজকে সেশনের যে ইয়াটা কি পাওয়া যাবে?